আপনি কিন্তু ট্রেনিংটা খুব ভালো ধরতে পারেন। হ্যাঁ, চ্যাম্পিয়নশিপ চলতেছে জন্য আপনি ক্রিকেট নিয়ে মারাবেন না। এই ভিডিওটা আসলে কি একদম র্যান্ডমলি উঠছে নাকি এটা যে সানসেট স্টুডিও কোনোভাবে প্রমোট করছে? এই দিক দিয়ে আবার হিসাম ভাই একটা বেনিফিটে থাকে। হিসাম ভাই কোনোদিন অমন করে রিভিউ শেয়ার করে না। হিসাম ভাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, তার কেমন লাগছে। একটা জিনিস তুমি সবসময় মনে রাখবা যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো একটা ইউটিউবার জানে যে কখন তার ইয়ে লাগবে। তুমি খেয়াল করে দেখবা যে হিসাম ভাই ভিডিও যখনই ডাউন যাবে তখনই দেখবা যে তালা ভাইকে নিয়ে আসবে। এটা খারাপ আমি তো বলছি না, ঠিক আছে, খারাপ না, কিন্তু এটা একটা জিনিয়াস আইডিয়া। এটা কাটে দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, কারা কিছু না, এটা ট্রিক, এটা আসলে যদি জানা উচিত মানুষের। ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি অ্যানিমে ইউটিউবারদের যে ফিউচারটা আছে খুবই ব্রাইট। আর আমার বিশ্বাস ফেরদৌস ভাইয়ের মাথার মধ্যে হয়তো এরকম টাইপের কোন একটা ফেরদৌস ভাই বানাতে চায় কিন্তু সে বানায় না, সময় পায় না, বলে যে বানায় না। সে বলে যে আমি ওরকম করে বানাবো না, এটা টিজে ধরবে। টিজে ভাই কই কই যে বানাবো নি, মনে বলে শেষ। আপনি জানেন আমাকে টিজে ভাই 2 দিন যাবত 1 মাস যাবত কইতেছে তোমার সাথে একটা পডকাস্ট করবো। আমি বলছি আমাকে সময় বলেন, আসেন। আগামী 1 বছর দাও, তোমাকে টাইম লাইনও দিয়ে দিলাম যে আগামী 1 বছরে এরা বুম করবে। হিসাম ভাই আপনি আছেন, শিশির হারাই গেছে, হবে না, আশা করি আমি হব। আর তোমাদের মধ্যে যে ইয়াং জেনারেশন যে ইউটিউবার গুলো আছে এদের মধ্যে তুমি আমার কাছে মনে হয় একটু বেশি আগায় আছো। তারপরে আমাদের হিসাম ভাই তো অলওয়েজ যেহেতু একটা পপুলার ইয়ে আছে, সো সে আমার মনে হয় যে সে হবে ফার্স্ট অ্যানিমে ইউটিউবার বাংলাদেশে ফেস ক্যাম যে 1 লাখ ক্রস করবে সবার আগে, আমাদের সবার আগে। নিজের লাইফে একটা ধরো একটা ইয়ে সিরিয়াসনেস আসার জন্য ওর কমফোর্ট জোন থেকে বের করে নিতে হবে, বুঝছো? সো থ্যাংক ইউ আকানো, সি ইউ ইন নেক্সট পডকাস্ট। ওয়েট ভাই, আপনার পডকাস্টের নামটা কি হবে? এটা এখনো ঠিক করিনি আমি। হ্যালো এভরিওয়ান, টুডে উই হ্যাভ আকানো হিয়ার। আজকে আমরা আকানোর সাথে অনেক কথা বলবো। আকানোর পার্সোনাল লাইফ থেকে শুরু করে তার ফিউচার প্ল্যান, সে কবে বিয়ে করতেছে, ঠিক আছে, সেখান থেকে শুরু করে তার লাইফ গোল, কোন অ্যানিমে দেখতেছে, এবং সব শেষে আমাদের ওয়ান পিস। সো আকানো, কেমন আছো? এই তো আল্লাহ রাখছে ভালোই, রোজা রমজানের মাস। তো এখন আপাতত মানে কি চলছে লাইফে রোজা রমজানের মধ্যে? আমার তো এখন সবচেয়ে ব্যস্ত সময় যাইতেছে, কোনটা ছেড়ে কি করব এটাই বুঝতেছি না। নরমালি ভাবছিলাম যে ইউটিউবটা এই টাইমে দৌড় দিবে না, তো রিল্যাক্সে যাব, কিন্তু দেখতেছি এখন ইউটিউবের একদম ক্রুশাল মোমেন্টে আছি, এই টাইমে গ্রাইন্ড করতে হয়। লাইফের একদম বেস্ট সময় আছে, এই টাইমে গ্রাইন্ড করতে হয়। তো দুই পাশে করে মানে টাইম এক তো চিকন হয়ে গেছে যে আসলে ক্যাজুয়াল টাইমিং খুব কম পাইতেছি। খুবই আগানো, খুবই ব্যস্ত। আমিও আসলে রোজার মধ্যে, আর তুমি তো জানো কিছুদিন আগে আমার পরীক্ষা শেষ হয়েছে, আমি কিন্তু পরীক্ষার মধ্যেও কিন্তু রেকর্ড করছি, ভিডিও রেকর্ড করছি। পরীক্ষার মধ্যে তোমার এমন হয়েছে যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিছি, দেওয়ার পরে আসছি রাতে, তার একদিন পরে পরীক্ষা, বাট আমি পড়ি নাই। 4-2 এক্সাম আমি পড়ি নাই, আমি ইউটিউবের কাজ করেছি। আচ্ছা ঠিক আছে, দিয়ে কাজ করে তোমার আমার ছোট ভাই আছে, ওকে তো বলছে যে ভিডিও এডিট করে দে। আমি আপাতত ভিডিও এডিট করতে পারবো না, তো যেমন তেমন করেছে, ও ভালো ভিডিও এডিট পারে। তো বলছে যে আর একটু স্কিল আপ হ, ফিউচারে দেখা যাচ্ছে যে ওই তালা ভাইয়ের মতো সপ্তাহে 3-4টা ভিডিও দেওয়া লাগতে পারে। তো তখন হচ্ছে আমি জাস্ট কন্টেন্টে ফোকাস করব, আর ও ধরো ভিডিও এডিট করবে, এরকম টাইপের একটা প্ল্যান। যাই হোক, সো আমরা প্রথমে আকানোর পার্সোনাল লাইফ সম্পর্কে জানো। তোমরা সব অনেক আকানোকে চিনো, তোমরা জানো যে সে কত কোয়ালিটিফুল কন্টেন্ট বানায়, বাট অনেকে তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছুই জানে না, ঠিক আছে? সো তুমি তোমার এডুকেশনাল লাইফ, ঠিক আছে, তোমার মানে ফ্যামিলি বা ফিউচার প্ল্যান নিয়ে যতটুকু বলা যায় এরা অডিয়েন্সের সাথে একটু শেয়ার করো। আচ্ছা, তো আমি এখন 2025 সাল, আমি এবছর এইচএসসি পরীক্ষা দিব, মানে কলেজ লাইফ শেষ আমার এখন। আমি বর্তমানে রিটায়ার্ড, কলেজে যাইতে হবে না। মডেল টেস্ট আছে হয়তো সামনে, আমি জানি না, ওটা শুধু ফেলদের জন্য তো থাকতে পারে বা আমারও থাকতে পারে, আমার ওটা দিতে হবে হয়তো। আমি ফেল করিনি ভাই, আমি পাস করছি সব সাবজেক্ট, ভালো রেজাল্ট নিয়ে পাস করছি। বাসায় মানে একটু আরামে থাকতে পারতেছি ওর জন্য, নাহলে তো ওই পাগল করে ফেলতো ওই যে পরীক্ষার সামনে তোমার 120 দিনও নাই, তুমি এসব কি করতেছো? এই জন্য একটু চিলে আসছে, রেজাল্ট একটু মোটামুটি আল্লাহর রহমতে দিলে ভালোই হয়েছে, আমারই ভালো না বাট চলার মতন ভালো। আর ফিউচার প্ল্যান, না না ফিউচার প্ল্যান তারপরে আসি, আগে ফ্যামিলিটাকে নিয়ে আসি। তো
আমার ফ্যামিলির সাইড ডাউন, আমি হলাম বড় ভাইদের মধ্যে আমার দাদু বাড়ির সাইডে সবচেয়ে বড়। তো আমার দিকে আর কি সবাই মানে কেমনে যেন তাকাই থাকে একটা ভাবে। আমাকে বলে যে তুমি যদি ঠিক মতন করে চলো তাহলে বাকিগুলো আর কিছু দেখাইতে হবে না, ওদের এমনি ছেড়ে দিলেই দেখবো যারা সবগুলো দৌড় দিছে। আমি পড়ে গেছি মহা ব্যস্ত মানে প্রেশারের মধ্যে। আমি যে একটু চিল করব, ওই চিল করার সময়টা আমার কাছে আর নাই। এক সাইড দিয়ে এক সাইড দিয়ে ফ্যামিলি আছে চাপ দেয়, আর এক সাইড দিয়ে আমার নিজের মেন্টালিটির মধ্যে আছে যে বড় ভাই আমার, আমি নিজেই দেখছি আমি যে কাম রেসপন্সিবিলিটি। করতেছি, হ্যাঁ আমি যে কাজ করতেছি ছোটরা দেখি ওই কাজই করতেছে। মানে আমি আমি প্রথম ভাবছিলাম যে না না না, আমি অত আহামরি কেউ না, আমার অত কেউ না ফলো করবে না। তোমার গোষ্ঠী দেখি থেকে আরো 2-3টা অ্যানিমে ইউটিউবার আমরা পাচ্ছি নাকি ফিউচারে? লেজিট আছে, লেজিট আছে। ক্লাস আমি প্রথম ইউটিউবে ভিডিও বানাই বাহ! ক্লাস 5 এ, ছোট হুম, ছিলাম। এমনি ফান টাইপের ভিডিও বানাইতাম এমনি হুদাই, হুম, এত হুম, সিরিয়াস আছিলাম না। তো আমার দেখা দেখি পিচ্চিরা দেখছে, ওরা দেখুন ইউটিউবে ভিডিও বানায়। আমি যে হুম, আগে যেরকম আমি ভিডিও বানাইতাম ওরা আগে হুম, আগে ওরকম ভিডিও বানাইতো। এখন আমি সবকিছু বাদ দিয়ে অ্যানিমেটিং করতেছি, এমন দেখি ওরা অ্যানিমে নিয়ে কাজ করা শুরু করছে। অত আমারই কিছু না, বাট হুম। স্টার্ট করছে। হ্যাঁ, স্টার্ট তো করাটাই তো বড় বিষয়। ওরাই হ্যাঁ একসময় দেখা যাচ্ছে ফিউচার অ্যানিমে ইউটিউবার। হ্যাঁ, হয়তো পারে, আমি জানি না। হুম, তো এই দিক দিয়ে আমি দেখলাম যে আরে এখন তো আমার পুরো একটা আলাদা চাপ হয়ে গেছে। তখন আমার আমার অডিয়েন্সের স্যাটিসফ্যাক্টরির জন্য আমার অ্যানিমে ইউটিউবিং ভালো করতে হবে, আর আমার ফ্যামিলি ইয়ার কারণে আমার পড়াশোনা এবং পড়াশোনাটা নিজের ভালো করতে ক্যারেক্টারটাকে হবে। ঠিকঠাক রাখতে হবে। হুম, আর আমার জন্য আমি এর আগেও অনেক পডকাস্টে বলছি, হুম, আমার হুম, সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ফ্যামিলি এক হুম, হুম। নম্বরে, তারপর আমার ফ্রেন্ড সার্কেলস, তারপর হইতেছে হলো বাকি যাবতীয় সবকিছু। তো সবকিছু ব্যালেন্স করা আর কি একটু টাফ, বাট হয়। হ্যাঁ, এটা সত্য যে আসলে ২ টা এটা বিশেষ করে আমি রিলেট করতে পারি। তো আমারও তোমার মতো সেম। ঠিক আছে? যে এক সাইড থেকে পড়াশোনা, এক সাইড থেকে হুম। ইউটিউব। আমি বলছিলাম যে আমি লাইফটা ২ টা ভাগে ভাগ করে নিছি। তোমার মতোই কেস। কিন্তু আমার ওই যে এরকম দায়বদ্ধতা নাই। যে ভাই কেউ আমাকে অনুসরণ করতেছে বা দেখতেছে, শিখতেছে, ইনফ্লুয়েন্স হবে এরকম কোনো প্যারা নাই। একটা ছোট ভাই আছে। ও এখন শিখলে শিখবে, না হলে এখন ওর লাইফ গুছায় নিবে। ঠিক আছে? আর আপন ছোট ভাই, হ্যাঁ, আপন ছোট ভাই। আপন ছোট ভাই ফলো করবে না, ফলো করে হলো ওই যে বাকিগুলা, হ্যাঁ, ওগুলা তো সমস্যা হয়ে কাজিন, গেল কাজিন বুঝছেন গুলা। হ্যাঁ। কাজিন গুলো ওরা ফলো করলে কি হয়, ওদের বাবা ওরা যদি খারাপ কিছু করে, হুম, হুম। আমার বাবা আমাকে বল, আমার জন্য বলে না, বলে যে এই যে অমুক তমুক তো এমন করতেছে, পরীক্ষা ভালো করতেছে হ্যাঁ। না, তখন এই সামনে বলবে তোমার কিন্তু ফলো করে, তুমি যে তোমার কারণে এমন হইতেছে, এই যে হ্যাঁ। তো এই সমস্যা মতো হোয়াটস বলি। ইওর ফিউচার প্ল্যান? টেল মি অ্যাবাউট ইওর ফিউচার প্ল্যান। আমার ফিউচার প্ল্যান নিয়ে আমি খুব বড়ই কনফিউজ। আমি ছোট থেকে আমার ম্যাথ খুব ফেভারিট একটা সাবজেক্ট ছিল। হুম, হুম। ম্যাথ আমার আল্লাহর রহমতে দিলে অত বেশি মাথা ঘামাইতে না। আমি দেখছি আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল দেখছি ম্যাথ নিয়ে অনেক মাথা ঘামাইতেছে। ঠিক হুম, আছে? হুম, অনেক হুম। প্যারা খায়। আমি ম্যাথ অত বেশি প্যারা খাই নাই। ক্যাজুয়ালি আসছে। কারণ আমার কি আমার উইকনেস হইতেছে মুখস্থ করা। আমি মুখস্থ করতেই পারি না। আমার রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হইলো ওই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হুম, আর হুম। হলো বাংলার মধ্যে। আর তাছাড়া বাকি সবগুলোতে আমার মোটামুটি এ প্লাস থাকে, 90 প্লাস মার্কস থাকে। বাকি সব এই দুইটাতে আমি এ মাইনাসের মতন পাই, এরকম অবস্থা। এবং কিনা আহ, এসএসসি তেও আমার এই দুইটাতেই অবস্থা খারাপ ছিল। বাকি 4 সাবজেক্ট আমি পার পার করে গেছিলাম, জিপিএ 5 আচ্ছা, আসছে। আচ্ছা। ভালো তো তো। এখন কি হইছে ছোটবেলায় আমার আমার আমাকে সবসময় মানে আমি যদি আরেকটু খুলে বলি, হুম, আমার হুম। সমস্যা নেই এমনি বলতে। আমার বাবা গভর্নমেন্ট জব করে, সো বাসায় তো থাকে না, ট্রান্সফার হইতে থাকে, একবার সিলেট, একবার মৌলভীগঞ্জ, একবার হুম, হুম, হুম। শ্রীমঙ্গল, এমনি খালি ঘোরাফেরা হয়। হুম, তো বাবা আসলে বাসা অন্য করে কনসিস্টেন্টলি থাকতে পারতো না। প্লাস আমার আম্মু টিচার মানুষ, হুম, আর হুম। তার টিচার আমার দাদু বাড়িতে টাঙ্গাইলে। তো আমার আম্মুও আহ, বাসায় থাকতো না। তো বেসিক্যালি আমি বাসায় ছোট থেকে একলাই বড় হয়েছি ক্লাস। কিছুদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম জানো? ও টাঙ্গাইল গেছিলেন কোথায়? হ্যাঁ, এটা তোমার কোথায় হচ্ছে জানেন কি? উম, একটা জমিদার বাড়ি? রিসার্চের কাজে গেছিলাম। এটা তো তোমার হচ্ছে জায়গাটার নাম আমি একবার ভুলে গেছি, বাট জায়গাটার নাম কোথায় জানো? যমুনা নদীর পাশে না, না, ওই রিসোর্ট, যে যমুনা রিসোর্ট। নতুন বাস স্ট্যান্ড আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস নতুন বাস থেকে স্ট্যান্ড, বাসে হ্যাঁ যেখানে নামায় দেয়। তাও তোমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ। একটা বাজারের মধ্যে গেছিলাম, আমার মনে আছে ওখানে অনেক ফুলের দোকান আছে। ভুয়াপুরে নামছিলেন আপনি? হ্যাঁ, অনেক ফুলের দোকান আর ও মনে পড়ছে, পোস্ট অফিস আছে। পোস্ট অফিসের সামনে অনেকগুলো ফুলের দোকান। পুলিশ স্টেশন আছে কি আশেপাশে? না, পুলিশ অত দূর যাইনি। আমি জাস্ট দেখছি যে পোস্ট অফিস ও, আছে একটা, আর সামনে দেখছি অনেকগুলো ফুলের দোকান। তো ওইখানে গেছিলাম খাওয়ার বাজার, জন্য। বাজার অনেক চিপা চাপা রাস্তা, হ্যাঁ, হ্যাঁ, বাজার অনেক। চিপা রাস্তা। হ্যাঁ, আপনি ভুয়াপুরে গেছেন, আমার দাদু হ্যাঁ। বাড়ি ওই জায়গায়। আরে বলো কি? তো তোমার দাদু বাড়ি থেকে ঘুরে আসছি। আগে বলতেন মিয়া, বাড়ির সবাই তো ওই জায়গায় থাকে। টাঙ্গাইল হ্যাঁ একটা আচ্ছা, রিসার্চের কাজে গেছিলাম। বাইরে যে জায়গায় ছিলাম।
তো ছোটবেলায় যেহেতু মানে বাসায় অত কেউ ছিল না, একলা একলা বড় হয়েছি, তো ছোটবেলা থেকে আমাকে ওই বাসায় ভিন্ন ভিন্ন টিচাররা এসে পড়াইছে। হুম হুম তো ওই জায়গার মধ্যে আমার একটা ভাইয়া পড়াইতো ক্লাস 5-এ, মানে তার কাছে প্রথম পড়া শুরু হুম হুম করছিলাম। তো সে ছিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আচ্ছা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। সে সিএসসি স্টুডেন্ট ছিল। তো ওই টাইমের মধ্যে আমি ম্যাথ ভালো পারতাম ছোট থেকেই। তো হুম হুম ভাইয়া আর কি ম্যাথ ভালো পারতাম জন্য ম্যাথ অনেক ভালো করে পড়াইতো, ইন্টারেস্টিং করে পড়াইতো। হুম আর ওই টাইমে তো মানে কি হবো বড় হয়ে অত তো চিন্তা ভাবনা কে করছিল। আমি তো ছোটবেলায় একবার হব পাইলট, একবার হবো অ্যাস্ট্রোনট, একবার হবো একবার হবো ড্রাইভার, এবং গাড়ি চালাতে সেই লাগে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, ওরকম কোনো পাইলট ফিক্স কিছু বা ছিল না। বুঝলাম, মানে অ্যাস্ট্রোনট এটা কিন্তু খুবই মানে আনকমন, স্পেশালি বাংলাদেশ কনটেক্সটে কেউ কিন্তু এরকম অ্যাস্ট্রোনট হতে চায় না। কি বলেন, আমার তো স্পেস নিয়ে খুব, আমি স্পেস নিয়ে এখনো অনেক, এখনো অ্যাস্ট্রোনটের অত বড় স্বপ্ন নাই, কিন্তু স্পেস নিয়ে অনেক না ফ্যাসিনেটিং না লাগে, না, আমি ওই তো জিনিসপত্র ছোটবেলা দেখতে হিসাবে, ঠিক আছে, ছোটবেলা হিসাবে তোমার হয়তো সায়েন্স ফিকশন থেকে এরকম একটা আইডিয়া আসছে নাকি? আরে ব্যান্টেন থেকে আসছে। ও, পরে ব্যান্টান ওই যে থেকে, স্পেস ওকে। স্পেস ঘুরতো না, এলিয়েন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যান্টান জন্য থেকে, আমার ইচ্ছা আচ্ছা। ছিল যে স্পেসে মানে এলিয়েন আছে নাকি, এই জন্য আমি অনেক ভিডিও দেখতাম। ওই ওই সময় আহ, তো ইউটিউবে ছিল অদ্ভুত 10 হ্যাঁ মায়াজাল, হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ। ভিডিও মধ্যে এলিয়েনরা একটা আছে। ট্রেন্ড ছিল, একটা এলিয়েন, একটা ট্রেন্ডই ছিল, নট অনলি হ্যাঁ আওয়ার কান্ট্রি, ওই তোমার বাইরের দেশে এগুলো ভিডিওগুলো এরিয়া চলতো খুব। 51, হুম ওই যে হুম হুম এলিয়ন কটন ক্যামেরা, এইসব গোস্ট হুম কটন ক্যামেরা এইসব দেখতাম ওই সময়। আহ, ছোট্ট সিম্ফনি ফোনে দেখতাম আম্মুর। হুম তো ওই এখন ওই যে জায়গায় ছিলাম, আবার লাইন চুক্ত হয়ে হ্যাঁ গেলাম। ওই বড় ভাই যেহেতু সিএসসি স্টুডেন্ট ছিল, তো হুম বড় হুম ভাই মাঝে মাঝে তার কি কয়েকটা কাজ আমাকে করতে দিত, যে এই এতটুকু আছে, এতটুকু তুমি পারো আমি জানি, এতটুকু করো। ওই করতে করতে আমার ওই সিএসসি সাবজেক্ট, বা আমার ভাই মানে ওয়েব ডেভেলপিং এ ছিল, হুম হুম হুম, সেটার প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন আসা শুরু করলো, যে আচ্ছা এই তো আচ্ছা, মজার, আমি তো হুম এটা হুম বুঝতেছি, ভালো লাগতেছে, আমি এটা বানাই, টিপ হুম, দিলে এটা হয়, হ্যাঁ ভালোই তো। তো ওরকম করতে করতে এখন আমারও দেখলাম যে না, আমার তো ভালোই লাগতেছে এসব করতে, এইসব করলে আবার বড় হয়ে এইসব করে টাকা পাবো, তাই তো হুম ভালোই, খারাপ কি, এইসব করে যদি চাকরি পাই। হ্যাঁ তারপর থেকে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার জন্য একটা ঝোঁক আসলো। হুম তো ওইটাই আমি ক্যারি করে গেছিলাম 9 পর্যন্ত। পরে ক্লাস 9-এ গিয়ে তো তখন এই করোনা শুরুর দিকে হুম হুম এআই মাত্র ছোঁয়া ছোঁয়া দিছে, চ্যাট জিপিটি মাত্র আসছে, অত মানুষ চিনে নাই। হুম, যেহেতু আগের থেকে সব টেক সেভি জিনিসপত্র নিয়ে একটু ইয়া ছিল, আমার হ্যাঁ রিসার্চ করতাম। তো আমি চ্যাট জিপিটি একদম যে বিটা ভার্সন ছিল, একদম হুম ওজি হুম, যেটা, ওইটা ইউজ করছিলাম। আহ, ওইটা ইউজ করে আমার মাথায় খাওয়া দাম যে ভবিষ্যতে সিএসসি ইঞ্জিনিয়ারদের সব চাকরি গেছে, এই হুম বেটায় সব নিয়ে যাবো, সম্ভব না। হুম তো তারপর থেকে আমি কনফিউজ, যে কি করা যায় না যায়, কি করা যায় না যায়। ওই সময় তো এআই অনেক বেশি টাফ, বড় সড়ো হুম ব্যাপার স্যাপার তো। হুম, এআই দিয়ে যে পড়াশোনা করা যাবে, এটা আমি মনে করে ভাবিও নাই। কেউ ভাবতে পারেনি, হ্যাঁ। হ্যাঁ, বাট এখন আমার মনে হচ্ছে যে ফিউচারে হয়তো আমি মেশিন লার্নিং আর এআই স্টাফের ভিতরে ঢুকবো, পাইথন হালকা পাতলা শুরু করবো হুম, ভাবতেছি। ইনিশিয়াল স্টেজে পাইথন একটা বেটার অপশন। যাই হোক, বেস্ট অফ লাক ফর ইওর ফিউচার। দেখা যাক আমরা আহ, আঁকানোর মাধ্যমে ফিউচারে কোনো এআই ইনভেন্ট দেখতে পাই কিনা। ফার্স্ট অ্যানিমে ইউটিউবার যে কিনা একটা এআই ইনভেন্ট করছে, ওই। না না, আমি ফার্স্ট হবো না, ফার্স্ট হবো না। ফেরদৌস ভাই আছে, ফেরদৌস ভাই সব এই নিয়েই কাজ ও, করতেছে। আচ্ছা আচ্ছা। সে এআই নিয়ে কাজ করে, এই জন্য তার ইদানিং চ্যানেলে ভিডিও কম, কারণ তার গ্রুপ প্রজেক্ট তো। ও এখন আচ্ছা আচ্ছা। তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারই হইতেছে হইলো পাওয়ারফুল জিপিইউ আছে, এনভিডিআর জিপিইউ ও, কুডা কোর লাগে হ্যাঁ এআই হ্যাঁ হ্যাঁ। ডেভেলপমেন্টের জন্য। তো সব কাজ তার মাথায় যে ঝাপছে, এই জন্য তাকে আহ, অনলাইনে পাওয়া যায় না, দেখবেন যে থাকে না অত বেশি। তাও তো ভাই তাহলে অনেক ব্যস্ততার মধ্যেও রাজি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি টাইম দেয় আমাদেরকে, কিন্তু ওই যে হুম, ম্যানেজ করতে হয় আর কি, দুই সাইড দিয়ে। বুঝতে পারছি। তো আমরা আঁকানো লাইফ গোল সম্পর্কে জানতে পারলাম, বাট আমরা অনেকে এখনো কনফিউজ তোমার ইউটিউব জার্নি নিয়ে। ঠিক আছে, যে তোমার কাছে কেন মনে হলো যে আমি অ্যানিমে নিয়ে ইউটিউব ভিডিও বানাবো? হোয়াই নট আচ্ছা, মুভি, হোয়াই নট কমিক? কথা হইতেছে ইউটিউবে এমন কোনো জনরা নাই, ফুড ব্লগিং আর কাপল ব্লগিং বাদ দিয়ে, যেটা আমি টাচ টাচ করি নাই। বলো কি, এটা তো জানতাম না, তাছাড়া সব করে হয়েছে, হ্যাঁ। এটা তো জানতাম না যে তুমি, আমি, হ্যাঁ বলেন, মানে কি কি এটা জানতাম বলেন। না যে তুমি সব রকম জনরা নিয়ে কাজ করছো। আমি তো ভাবতাম যে তোমার একটা ইয়ে দেখছিলাম, ডিসকর্ড একটা টেকনোলজি, একটা ফটোশপের টিউটোরিয়াল নিয়ে একটা ভিডিও দেখছিলাম সম্ভবত, তো ভাবছিলাম যে হয়তো ওইটাই আছে। ও না না, ওটা তো আমি রিসেন্টলি এমনি আমাকে সবাই গুতায় যে ভাই তুমি
কেমনে মানে একটু দেখা। ওর জন্য আমি একটা ও শুরু করছিলাম, বাট ও ফেল করছি কারণ আমার পিসি হ্যান্ডেল করতে পারতেছিল না। আমি স্ক্রিন শেয়ার করে করতেছিলাম তো। ও আচ্ছা এই যে আচ্ছা। আমার ক্যামেরা এমনি করে আটকাই আছে। আমি কথা কিন্তু মুখ নাড়া নেই, এরকম হয়ে গেছে। তো আহ, পরে ফেল, ভালো পিসি কিনলে আমি শুরু করব, এটা আমার হুম ইচ্ছা হুম আছে। আচ্ছা, তো আমি বলি ফার্স্ট অফ অল ইউটিউবে কেমনে ভিডিও আপলোড করা যায়, এটা কেমনে শুরু হইলো, তাই না? হুম এটা হুম বলি। আমি এর আগেও বলছি, বাট ওগুলা মানুষ চিনবে না তো, অনেক চিপা হুম, চাপা ইউটিউবের মধ্যে হারাই গেছে। আহ, তো আমি ইউটিউবে প্রথম একদম ফার্স্ট ভিডিও আপলোড করছিলাম, আমার মনে আছে এখনো। কারণ আমি আমার চ্যানেলটা আমি ওই দিনই খুলছি ইউটিউবে। হুম হুম জিমেল আইডি ভালো আগে খোলা হয়েছিল ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলার জন্য, হুম কিন্তু হুম, আমি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই দিন, আহ, 1 মে 2016 সাল। আমি আমার হুম, প্রথম ভিডিও ইউটিউব আপলোড করছি, আমি তখন ক্লাস 4-এ পড়ি। কি বাপরে। ছিল আমার প্রথম ভিডিও? আমার সাইকেলের নীল লাইট ছিল, হুম ফগ লাইট বলে। হুম 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 ওরা জন্মদিনে আমাকে একজন গিফট করছিল। আর আমার আম্মু আমাকে ফিজেট স্পিনার গিফট করছিল, একটা ট্রান্সপারেন্ট ফিজেট স্পিনার। হুম ওই হুম, সময় ফিজেট স্পিনার ট্রেন্ডে ছিল, সবাই এমনি এমনি করে ঘুরাইতো হ্যাঁ খালি। হ্যাঁ, তো আমি কি করছি, 2টা লাইট জ্বালাইছি, মাঝখানে ফিজেট স্পিনার দিয়ে ঘুরাইছি, ভিডিও করছি, বুঝছো? দারুণ দেখতে সেই লাগতেছে, হয়েছে। সেই সেই হইছে। আমি বলছি এই কিছু একটা করা যায় নাকি, পরে দেখলাম যে দে আপলোড ইউটিউব এটা ইউটিউবে। আবার কি জিনিস। হ্যাঁ দেই, আমি আপলোডও বুঝি নাই, দিছি হ্যাঁ, কোনো মন্দা আপলোড করে না। পরে আপলোড করে দিছি, অবভিয়াসলি ভিউজ, এতে ভিউজ আসবে, কিচ্ছু আসে নাই, হুম জিরো। তারপরে আমি একটা ইউটিউব একটা চ্যানেল দেখা শুরু করছিলাম, ওই টাইমে অনেক পপুলার ছিল। এখন এখন পপুলার হচ্ছে, ওই টাইমে পপুলার ছিল না। হুম আমি ম্যাঙ্গো স্কোয়াডে ভিডিও দেখতাম, হুম হুম হুম, বাংলাদেশী। তারপর গান ফ্রেন্ডস তো দেখতাম অবশ্যই, ওগুলো তো আছে, ওজিগুলো তো দেখতামই। কিন্তু ইউটিউব আমি দেখা শুরু করছি হলো আজার এলটিডি দেখে, প্রত্যয় হিরো। এখন তো ও অনেক পপুলার, আগে হ্যাঁ, তো বেশি পপুলার ছিল না। হুম, তো ওদের ভিডিও আমার খুব মজা লাগতো, তা আমি কি করতাম, নকল করতাম। একদম ও সিন টু সিন নকল করতাম ওদের। কিন্তু আচ্ছা, কিন্তু ক্যাচ একটাই, ওরা পিসিতে এডিট করতো, আমার পিসি একদম ফালতু আছিল। 2003 সালের পিসি, হুম। আমার জন্মের আগের পিসি, তো অত ভালো 2003 না। সালে তোমার কাছে একটা পিসি ছিল, এরা ভেবে খুশি থাকো। 2003 সালের পিসি আমার বাবার পিসি ছিল। আমি ও, 2003 সালে হই নাই, আমি আমি পিসি কইতে পাবো, সেটাই বাবা বলছি চালাইছে যে পিসি। 2003 সালের পিসি তখন তোমার কাছে ছিল, তুমি ক্লাস 4 এর কাহিনী বলছো না? হ্যাঁ, 4 5, ক্লাস ওই ফোর সময় দুই তোমার হাজার কাছে ষোলো একটা সাল পিসি ছিল, ঠিক আছে? আমি জানো, আমি আমার ফার্স্ট পিসি পাইছি ক্লাস 8-এ। মানে পিসি সম্পর্কে আমি জানতে পারছি যে ওকে কম্পিউটার আছে, 8-এ হ্যাঁ, জানতে পারছি এটা। ওর পিসি কিচ্ছু করা যেত না, লেজিট। প্লাস পিসি কেন নষ্ট হয়েছে, এটা আমি ক্রোমে 3টা ট্যাব ওপেন করছিলাম, পিসি মাদারবোর্ড জ্বলে গেছে। আমি বাসায় নতুন নতুন ইন্টারনেট আসছে, তা আমি একটাতে ইউটিউব এটা খুলছি, একটা মিমস একটাতে হতে মুভি পারতো। ডাউনলোড করছি, আরেকটাতে আমি দিছি নাই। পরে মেকারের কাছে নিয়ে গেছে, মাদারবোর্ড নষ্ট, এই মাদারবোর্ড পাওয়া যায় না বাজারে, পিসি বাতিল, এমন করে আমি পিসি হুম, রেখে গেছে। তো আমি পিসি তো এডিট করতে পারতাম না। তো আমার চ্যালেঞ্জ ছিল যে আমি মোবাইলের মধ্যে আজরাইল দিদিদের মধ্যে এডিট করবো, আর ওদের এডিটিং খুব ভালো ছিল, আর কালার গ্রেডিং ওদের খুব ভালো লাগতো, রং গুলো আমার খুব মজা লাগতো দেখে, এর জন্য আমার আহ, কালার গ্রেডিং নিয়ে ওই টাইমে একটা ফ্যাসিনেটিং ছিল, যার কারণে আমার ভিডিও আহ, কালার গ্রেডিং এখন হুম হুম। তুলনামূলক একটু ঠিকঠাক করতে পারি আমি। আর ঠিক না থাকলে আমি চোখে বাজে কেন জানি। এই কালার তো গ্রেডিংটা আমারও শিখতে হবে, বুঝছো? আমার কালার গ্রেডিংটা খুবই বাজে। তো ওই সময় ওই বলো না নকল করে শুরু করছিলাম। হুম তারপর নকল করতে করতে আমার নিজের মাঝখানে আসা যায়, আর কতই নকল করবো, নিজের কিছু হুম ট্রাই করি। হুম হুম তো নিজে নিজে একটা আইডিয়া ট্রাই করলাম, এরকম করতে করতে ক্লাস 4 থেকে 8 পর্যন্ত আমি করছি এইসব কাজ কারবার। খুবই আহ, ক্রিঞ্জ জিনিস, হুম হুম ভুলেও হুম। চেক আউট করেন না, আমি নামও কমু না। আমার ফেরদৌস ভাই খুঁজে পাইছিল, ফেরদৌস জিজ্ঞাসা করে, তারে জিজ্ঞাসা করেন, আমি তারপরে ফেরদৌস না। তোমাকে তো ডিস্ট্রয় একবারে। হ্যাঁ, অনেক ক্রিঞ্জ জিনিস হুম করতাম। তো তারপরে হলো কি 18 সালে আমি একদম সিরিয়াস হয়ে গেছি, যে জেএসসি পরীক্ষা, ওই সময় জেএসসি পরীক্ষা জিনিস আছে, রাঙ্গা তো বলবান জেএসসি কি জানে না। হুম তো জেএসসি এর জন্য প্রিপারেশন নিতে হবে একদম, মানে সেরকম ভাবে শুরু করছিলাম বছরটারে, হুম। দিল করোনা। করোনা এসে পুরা বন্ধ, এপ্রিল মাস থেকে একদম হ্যাঁ, শাটডাউন। তোমার জন্ম সাল কত? 5? হ্যাঁ, তাই তো বলি। আমি মাঝে মাঝে ভুলে যাই যে তুমি আমার অনেক ছোট। ঠিক আছে। ওকে, কন্টিনিউ, লেটস কন্টিনিউ। আচ্ছা, তো এই এখন কি করব, তো ওই টাইমে আমি এখন ক্লাস 4-5 স্টেজ পার করে গেছি, এখন মাঝের এলডিডি ওরাও ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছে। প্লাস আমার এখন মানে ওই এজটা চলে গেছে, মানে হুম ওই হুম রকম হিউমারটা আর কাজ করতেছিল না, হুম আগে হুম। ছোটবেলায় যে হিউমারটা ছিল। আর ওই সময় তো বাংলাটা তোমার যে ফানি ভিডিওর খুব ইয়ে ছিল, ট্রেন্ড ছিল। ফানি হ্যাঁ ভিডিও ট্রেন্ড। বানালে যত তোমার কমেডিয়ান ইউটিউবাররা আছে, বিশেষ করে আমাদের মতো ইয়াং এজের, ওই সময় কিন্তু হুম হুম, উঠছিল। এই যে আজাইরা হ্যাঁ লিমিটেড, ঢাকা গাইজ। ঢাকা গাইজ তো ওজি, বাট আরেকটা ঢাকা হ্যাঁ গাইজ ছিল। এগুলো কি? আরেকটা হ্যাঁ ঢাকা হ্যাঁ গাইজ, হ্যাঁ, তোমার তোমার খেয়াল আছে কি? অনেকে এটা নিয়ে বানাইতো। আবার যে গ্রাফাইট
শো অফ ঢাকা একটা ছিল। হ্যাঁ, আরো একটা ও ঢাকা ওই দুইটা গাইজ আমার দেখা। ছিল, হ্যাঁ। আর তুমি যে ম্যাঙ্গো স্কোয়ারের কথা বললা না, তো আমি ওই ওদের ভিডিওগুলো দেখতাম, খুব মানে হিউমার ছিল। বাট ওই হ্যাঁ এখন হ্যাঁ, তো অনেক humor। সবাই এখন নাটকে ঢুকে গেছে বা আশেপাশে হ্যাঁ, হয়তো করছে, তো সো ওরা করার এখন কিছু নাই, কারণ হুম হুম আমরা তো দেখি ইউটিউব থেকে আর্নিং কিরকম হয় বাংলাদেশে, তাই না? হ্যাঁ হ্যাঁ আসলে উপায় ছিল না না ঢোকা হ্যাঁ ছাড়া, ওদের একটা স্কিল ডেভেলপ হয়েছে অ্যাক্টিং এর। তো হুম আসলে ওই ক্যারিয়ার পাতেই গেছে, কোনো করার ক্যারিয়ারে কিছু নাই। গেছে, হ্যাঁ, সেটাই। এর তবে আসলে এটা আসলে সত্য যে ওই ক্যারিয়ার এই সুইচটা খুব ইম্পর্টেন্ট, ওরা ওই সময় রিয়ালাইজ করছে। আর আর হুম আসলে হুম, কিন্তু ওই যে কমেডির যে একটা ট্রেন্ড ছিল, ওই ট্রেন্ড হ্যাঁ কিন্তু চলে গেছিল, ওরা তখনই নাটকে শিফট হ্যাঁ, করছে। কমেডি ট্রেন্ডটাও ভালো গেছে, টাইমে তো ঠিক করছে, ভালো টাইমে স্মার্ট শিফট ছিল। করছে। অনেকে দোষ দেয় যে ভাই এসব ছেড়ে নাটকে হ্যাঁ গেলেন, হ্যাঁ আসলে করার কিছু নাই, এটা বয়স হয়ে যেতেছিল, ফ্যামিলির হ্যাঁ জন্য কিছু একটা করতে হবে, এজন্য চলে গেছে। সেটাই। আর এই যে ঢাকা গাইজের আমাদের ওজি একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইখানে অনেকে তো সবাই জবে ঢুকে গেছে, কেউ কেউ বাইরে চলে গেছে, তাদের বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়তো হয়ে যাবে, ঠিক আছে। বাট হ্যাঁ, ওই সময়টা আর ইউটিউবের একটা ভালো ছিল। যাই হোক, আমরা আঁকানো আর ইউটিউব নিয়ে কথা বলছিলাম, সো তুমি বলো তারপর কি আচ্ছা। হলো। তো ক্লাস 8-এ ওই যে এই এদের যে হিউমারটা ছিল, ওই হিউমারটা আমার মধ্যে ফানি বা কাজ করা বন্ধ করে দিছে। ওই টাইমে আমি দুইটা চ্যানেল ফলো করা শুরু করছিলাম, আর এন এয়ার হুম হুম আর হচ্ছে হলো বাট ফিক্স। এদের দুইজনের হিউমার আমার এখন লাগা শুরু করছে, বুঝছে? এই এই এদের ভিডিও আমার ভালো লাগে, হুম একটু একটু ট্রাই করে দেখি কিরকম লাগে। তা আমার ট্রাই করা প্রথম হইতেছে হলো, আমি দেখি আমি কতটুকু নকল করতে পারি। হুম হুম ওই চাইনিজ কোম্পানির মতন, হ্যাঁ, হুম আইফোন হুম কোনো নিয়ে আসে, দেখে যে কতটুকু কপি করতে পারি, পরে নিজের কাজ করা শুরু করে, আমি আহ, কিছুটা এরকম। আচ্ছা। তো আমি পরে আরএনআর এর পুরা সিন টু সিন কপি করা শুরু করলাম মোবাইল ফোনের মধ্যে, তখন হুম আমার পিসি নাই। ওরকম আমি পিসি তো পুরাতন যেটা সেটা তো নাই হয়ে গেছে, ক্লাস হুম 6 এর হুম মধ্যে ফাইটা মিটা গেছে, এখন হুম শুধু মোবাইলই আছে, একটা ওয়ালটন ফোন ছিল আম্মুর, ওটা চালাই। তো ওইখান থেকে ওইটা চ্যানেলটা আমি জাস্ট এমনি ফান, মানে শুরুর দিকে তো আমি একদম সিরিয়াস আছিলাম। হুম তারপরে হুম মানে প্রথমে শুরু করছিলাম হুদাই, মাঝখানে সিরিয়াস ছিলাম, এইটা যে আবার ছেড়ে দিচ্ছি যে এমনি ফানের জন্য। আচ্ছা আচ্ছা। তো ক্লাস 8-এ যে আমি ওই ভিডিওগুলো আমি এত পরিশ্রম দিয়ে করছি, হুম হুম ভিডিওগুলো হয়তো এখন কোয়ালিটি অত বেশি ভালো মনে হবে না, কারণ ফোনের মধ্যে করতাম। হুম হুম কিন্তু আমি আমার এখনো তো যতগুলো ভিডিওতে পরিশ্রম দিছি, হয়তো একটা ভিডিও বাদ দিয়ে বাকি সবগুলাতে আমার ওই চ্যানেলে যতগুলো ভিডিও আছে ওগুলোর মধ্যে আরো বেশি পরিশ্রম দেওয়া হয়েছে, কারণ একে তো ফোনে হুম করছি, তার মধ্যে অনেক চিন্তা ভাবনা করে ওইসব ভিডিওগুলো দিতাম, আমার খুবই কম ভিডিও দিতাম কিন্তু ওই যে ভালো ভিডিও দিতাম। ইয়াং এনার্জি ওই সময় একটু বেশি ছিল, ঠিক হ্যাঁ, আছে। আর করোনার সময় কি করবো কেউ কিছু জানে না, হুম পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছিল সবকিছু, তো এইসবই করতাম। তো আর তারপরে আমি ভাবলাম যে না, ওই সময় আমি একটু অ্যানিমে দেখতাম, হুম মানে হুম আমি বুঝতাম না এটা অ্যানিমে, কিন্তু দেখছিলাম কয়েকটা, হান্টার হুম হান্টার, ডেথ নোট, এগুলো আমি দেখছিলাম আচ্ছা টুকিটাকি। আচ্ছা। তো এগুলা অ্যানিমে যে আমি বুঝতাম না, আমি ভাবতাম যে ড্রাগন বলের মতন হয়তো কার্টুন, এগুলা সেই রকম হুম হুম ফাটাফাটি কার্টুন। হুম হুম তো এখান থেকে আমার অ্যানিমে জানি না এমনি করে শুরু হয়, যেহেতু এই লাইনে আছে এমনি করে বললাম, হুম আমি হুম প্রথম অ্যানিমে কেমনে দেখা শুরু করছিলাম। হুম তো আমি ওই পার্টির মানুষ ছিলাম, বুঝছেন? অ্যানিমে বাচ্চাদের জিনিস, এগুলা কি, এগুলা কিছুই না। হ্যাঁ, তো হুম আমি ওই সময় দেখতাম হলো হলিউডের মুভিগুলো প্রচুর হুম দেখতাম। এগুলো এত পরিমাণে দেখছি যে ক্লাসিক সব হলিউডের সিরিজ মুভি আমার দেখা শেষ। হুম হিন্দি, বাংলা বলেন, ওগুলা যেগুলো উল্টারম্যান যেগুলো পপুলার ছিল সব দেখা শেষ। আমি বার্ন আউট ফেজে আছিলাম। যে মুভি দেখি না আহ, কেন আমার ভালো লাগে না। এর আমি জানি সামনে কি হবে, প্রেডিক্টেবল হয়ে গেছিল। কারণ ওই যে অনেকগুলো দেখলে আসলে হুম প্রেডিক্টেবল হুম হয়ে যায় সবকিছু। হুম তো এরকম করতে করতে আমি করোনার মাঝখানে মুভি যদি না দেখতে পারি বার্ন আউট ফেস করতেছিলাম। আমার অ্যানিমে আমার দেখা বন্ধুরা শুরু আবার করছো। আমার বন্ধুরা খুব অ্যানিমে নার্ড, হ্যাঁ, ওরা হুম গ্রুপে হুম তিন তিন আমার 3 বন্ধুর গ্রুপ, হুম মাত্র আমার তো বেশি বন্ধু নাই, কম কিন্তু ভালো বন্ধু, হুম 3 জনের হুম গ্রুপ আছিল। ওরা দুজনে ফাড়াই অ্যানিমে না কথা কইতেছে, আমি এই পাশে দেখিও না, এগুলা কিছু মনে কিছু কিছুই বুঝি না। হুম আমি কই যে ভাই গ্রুপ চ্যাট এসব কোয়েশ্চেন এসব ডিএমএ গ্রুপ চ্যাটের মধ্যে কামের কথা কইছে, যেগুলো আমি বুঝবো। হুম পরে আমি ওদের বলছি একটা, আচ্ছা, সিরিজ দেখা আমার পক্ষে সম্ভব না, এসব দেখার, আমার একটা মুভি সাজেস্ট কর, আমি মুভি দেখবো, হুম দেখি কেমন লাগে। আমার সাজেস্ট করছে হলো ইওর নেম। হ্যাঁ, আর আমি আহ, ছোট থেকে আমি গল্প লিখতে খুব পছন্দ করতাম, অনেক প্রতিযোগিতায় আমি হুম দিছি। হুম তো আমার কাছে লিটারেচারের জিনিসটা খুব ভালো লাগে। হুম হুম তো আমি ইওর নেম দেখলাম। ইওর নেম আমি যে কেমনে দেখছি ওটা একটু পরে আসিবার দেখছি, দেখে আমি কইছি ভাইরা ভাই এটা কি দেখলাম আমি, হুম আমি শেষ। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি রাতের বেলা দেখতেছিলাম, ওই যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরের থেকে আমি ধীরে 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 সাজেশন নিয়ে অ্যানিমে দেখা শুরু করছিলাম। পরে নারুটো গেল, ওয়ান পিস গেল, ব্লিচ গেল, গিনতামা গেল, আমি সব বড় বড় গুলোর আগে ধরছি। হুম হুম তারপর ধীরে ধীরে এই যে
এই জায়গায় আসলাম। আর এইখানে আমার কথা ছিল যে আমি অ্যানিমে দেখতেছি। এখানে আমার লাভটা কি হইতেছে? হ্যাঁ, আমার ভাল লাগতেছে। বাট আমি যে এত পরিমাণে কনজিউম করতেছি, আর আমার এত ওপিনিয়ন, আমি কি আমার ওপিনিয়ন খালি একটা মেসেঞ্জারে ৩ টা বন্ধু গ্রুপের মাঝখানে শেয়ার করব? তো আমি ইউটিউব চ্যানেল খুললাম। আমি কই হুম, যে কি বাংলাদেশে তো অ্যানিমে কেউ দেখতেছে না। ওইটা আমি আসলে কেউ দেখতেছিল না। অনেক কম মানুষ দেখতেছিল। এই যে আদি মানুষ তো নাই। এই বাংলা এগুলা ভিডিও বানায় লাভ হবে? বাংলা যদি লাভ হবে না, ইংলিশ তো শিখা উচিত। হুম, হুম, ইংলিশে একটু ভিডিও বানাই, এটলিস্ট আমার প্রনাউন্সিয়েশনটা কাজ করবে। হুম, 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 তো আমি ইংলিশে অ্যানিমে ভিডিও বানালাম অনেকদিন। তো ভিডিও বানাইতে বানাইতে আমি একটা জিনিস দেখলাম যে আমি তখন পিসি একদম নতুন নতুন পাইছি ক্লাস হুম, 9 এ, একদম নতুন নতুন। হুম, তা আমি অত ভালো এডিট করতে পারতাম না। আমি ফিল্মোরা ওয়ান্ডারশারে এডিট করতাম ওই টাইমে। ওই টাইমে ক্যাপকাটও পিসিতে আসে নাই। তো ফিল্মোরা ওয়ান্ডারশারে এডিট করতাম। আমি দেখি যে না, আন্তর্জাতিক মানের যারা আছে ওরা যে এমন ফাটাফাটি এডিটিং করে, এদের হুম, আমার কথা ছিল যে ওদের ভিডিও বাদ দিয়ে মানুষ কেন আমার ভিডিও দেখে? এটা ছিল আমার প্রথম প্রশ্ন। যার কারণে আমি দেখলাম যে বাংলাদেশ তো কি খবর, একটু একদিন সার্চ দিচ্ছি বাংলা অ্যানিমে ইউটিউবের সাথে, হ্যাঁ, দেখি যে আরে এর থেকে ভালো এডিটিং আমি পারি, এর থেকে ভালো স্ক্রিপ্ট আমি বানাইতে পারবো। পরে হুম, আমি বাংলায় শিফট করছি। বাংলায় শিফট যখন আমি করছি তখন আবার আরেক প্যারা, আমি ইউটিউব থেকে পুরোপুরি বার্ন আউট হয়ে গেছিলাম। আমার এডিটিং করতে ভালো লাগতেছিল না, যেটার জন্য আমি হুম, ভাবছিলাম যে আমি এডিটিং ভালো পারি এদের থেকে, আমি ওদের ঢুকবো। আমি এটা বলছি ঠিকই, কিন্তু যখন এডিটিং করতে বসছি হুম। দেখলাম যে না, সেই আগের মতো সে ভালো লাগাটা আর নাই, নাইনে নাইনে থাকতে। তো ওই তো সময় কি এরকম করতে মোটিভেশন পাও নাই নাকি বার্ন আউট কাজ করছিল? মোটিভেশন পাইনি, আমার কেন জানি বার্ন আউট, মানে আমার ভালো লাগতেছিল না এসব করতে। আমি ওই সময় অনেক বেশি হুম, দিশাহারা আছিলাম, ভাগ্যিস ওয়ান পিস দেখছিলাম, ওয়ান পিস আসলে অনেক হুম, হেল্প হুম, করছে আমারে। ওই ফাঁকা ফেজটা বা ওই যে একটা মানে হুম, হারানো হুম, ফেজ, ওই ফেজের মাঝখানে আমাকে আর কি টাইমও কনজিউম করছে ওয়ান পিস, হুম, প্লাস হুম, আমাকে মোটিভেশনও দিছে আগায় যাওয়ার আরো। হুম, তো ওই টাইমের মধ্যে আমি সবসময় লুফি প্রেস করি কেন? লুফি একটা কথা বলছিল। একদম তখন ওয়ান পিস কেবল শুরু করছে আমি। বলছে যে ও একলা কোনো কিছু পারে না। ও বলে যে আমি রান্না করতে পারি না। এজন্য হুম, আমি সানজিকে রাখছি। আমি রাস্তা ভালো করে চিনি না। আমি হুম, নামিরে রাখছি। আমি সোর্স চালাইতে পারি না। আমি জোরোরে জোরো। রাখছি। আমি মিথ্যা কথা বলতে পারি না। আমি উসোপে রাখছি। তা আমি দেখলাম যে আমি সবকিছু একলা করব। আমাকে সম্ভব না। আমার ভাল লাগতেছে না। হুম, তো আমার লং টার্ম ভিউয়ার একদম ক্লাস 5 থেকে আমি যখন ভিডিও বানাইতাম তখন কিন্তু হুম, ইউটিউবে অত মানুষ ভিডিও বানাইতো না বাঙালিরা। হুম, হুম, তো আমার স্কুলের মধ্যে কথাটা ছড়াছড়ি হয়ে গেছে যে অমুক সেকশনের অমুক শাখার পোলা ইউটিউবে ভিডিও বানায়। তো আহ, ওরকম করে সবাই তো একটা দুইটা ভিডিও দেখে ছাইড়া দেয় যে হুম, আচ্ছা হুম, ভালো হয়েছে বানাইছে। কিন্তু ওই বেটা একদম শুরু থেকে প্রত্যেকটা ভিডিও দেখতো, কমেন্ট আহ, করতো, মন্তব্য দিত। আর 9 পর্যন্ত, সেই 5 থেকে 9 পর্যন্ত আমার ভিডিও দেখছে। তো আহ, আমি জানি ও এডিটিং করতে পারে, কারণ আমি মাঝে মাঝে এডিটিং এর মধ্যে একটু ভুল করলে আমার দেখাই হুম, দিত তুই এটা এমনি এমনি করলে ভালো হয়। আহ, আমার কিন্তু বন্ধু না, এমনি আমার বন্ধুর বন্ধু, কিন্তু আমার ওরকম ভালো বন্ধু না, এমনি আচ্ছা, ডিএমএ ফ্রেন্ড দুঃসম্পর্কের রিকোয়েস্ট। বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে মিউচুয়ালে ছিলাম, এই হালকা হ্যাঁ, পাতলা কথাবার্তা বলতো। তো ওখান থেকে আমি আরেকদিন অ্যাপ্রোচ করলাম যে আচ্ছা ভাই দেখ, আসলে আমার ইউটিউবে কন্টিনিউ করার ইচ্ছা, কিন্তু আমার কেন এডিটিং করার থেকে আমি বার্ন আউট হয়ে গেছি। তো একটা কাজ করি, তুই এডিটিংটা কর, আমি রেকর্ডিংটা করি। আমি তোকে দেখাবো কেমন এডিটিং করবি, বাট তুই কাজ কর সবকিছু। যখন আমার হুম, পেমেন্ট আসবো 50-50, আমার কোনো হুম, সমস্যা নেই, 50-50 দিব তোকে। পারলে তুই হুম, বেশি না, আমার সমস্যা নাই। তো ও বলছে আচ্ছা সমস্যা নাই, পেমেন্ট না দিলেও প্রবলেম আসছিল না। আহ, পরে ওই আসলে আমাকে ওই কঠিন টাইমের মধ্যে ওই সাহায্য করছিল। ও যদি না থাকতো আমি এত দূর আসতে পারতাম না। কারণ ও আহ, মানে ইনিশিয়াল টাইমের মধ্যে ও আসলে ভিউজ গুলা মানে ১ম এ ১০ টা ২ টা ৩ টা আহ, ভিউজ এমনি করতে এমন একটা পর্যায়ে চলে গেছিলাম যে আমি দেখি ভালো ১০০-২০০ ভিউজ আসতেছে। আর ওই টাইমে ১০০-২০০ ভিউজ মানে আমার মন খুশি। হুম, তো আমার মধ্যে মোটিভেশন আসছে যে তুইও কর কাম, আমিও কাম করতেছি। পরে আমার কামের গতি এত বেশি হয়ে গেছে হুম, হুম, যে এখন ও পিছনে পইড়া গেছে। পরে আমি বলছি আচ্ছা ভাই তোর প্যারা নেওয়ার দরকার নাই। আমি সব সামলাইতেছি। তো আহ, আপাতত তাকে ওইভাবেই আছে। টুকিটাকি হেল্প করে কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে। আমার ওই যে হুম, পাওয়ার হুম, পয়েন্ট গুলা বানায় দেয়। হুম, হুম, বাট হুম। ঐরকম করে সামনে আসে না। আর ইয়াস ও আমাকে তো কঠিন টাইমের মধ্যে হেল্প করছিল। সো আমার ইচ্ছা আছে ওকে ফিউচারে কিছু না কিছু ভাবে হেল্প করার। হ্যাঁ, তো তুমি একটা এটাই ছিল কাজ আমার করতে পারো। ইন্সপায়ার তুমি জার্নি। হচ্ছে যেহেতু নিজে এখন করছো, সো ওকে একটা একটা টাইম পিরিয়ড সেট করে দাও যে যেই সময় ও তোমার থেকেও স্কিলড আপ হবে। না, ঠিক আছে? ওর এডিটিং স্কিল আমার থেকে বেটার, হুম, মানতে হবে। ওর এডিটিং স্কিল আমার থেকে বেটার, কিন্তু কথা হইতেছে কি যে ওর আর আমার হিউমারও ম্যাচ করে, যার কারণে ওর এডিটিং দিয়ে আমার এডিটিং চলতেছিল, মানুষ হুম, বুঝেও হুম, না যে এডিটিং এর মাঝখানে হিউমার থাকে। হুম, হুম, ওর আর আমার হিউমার এক হওয়ার কারণে কি হয়েছে, মানুষের ডিফারেন্সটা বুঝে নাই। আমরা কিন্তু হ্যাঁ, দুইজন দুই রকমের ভিডিও, মানে দুইজন দুইটা ভিডিও বানাইতেছিলাম, হুম, কিন্তু মানুষের কাছে একজনের ভিডিও মনে হইতেছিল, কারণ হিউমারটা প্রায় সেম। তো কি হয়ে গেছে,
ও আসলে এই আমার মতো আমি দেখেন একদম রাফ যত ফানি বানানো যত চেষ্টা করি, হুম ও হইতেছে ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা ছিল, তো একদম কর্পোরেট লেভেলে যে থাকে ওইসবের মধ্যে এক্সপার্টিস বেশি করতো আমার ভিডিওগুলো, আহ, মানে আমি যেরকম ফাঙ্কি টাইপের বা ফানি টাইপের হ্যাঁ করতাম ওইসবের থেকে। তো আমার ও প্রবলেম কি হয়েছে, যখন আমি ফানি টাইপের করতাম হুম ওর হুম জন্য একটা আলাদা একটা ইনপুট হয়ে গেছে, ওটা ডাইরেক্ট আসে না, ওর হুম মাথার মধ্যে হুম আগে কাজ করে যে এটা কিভাবে আমি ফানি করবো, কিভাবে হুম আমি রাফিদের মতন করবো। হুম হুম কিন্তু আমার কাছে তো আমারটা তো আমার মতনই। তো এই জন্য আমাকে বলছি তুই থাক সমস্যা নাই, এখন আমি আমার কাজ আমি নিজে সামলে দিচ্ছি, তোর টাইম ওয়েস্ট হবে, তুই অন্যান্য কাজে বিজি থাকতে পারো। ও মাঝে মাঝে তুই চাই আমার ভিডিও এডিট করতে, আমি বলি কর সমস্যা নেই, কিন্তু না চাইলে আমি পুশ করি না কাউকে বেশি, আচ্ছা এতটুকু। হুম হুম সো আর আমি একটা খেয়াল করে দেখছি যে তোমার ভিডিও হোক কমিউনিটি পোস্ট হোক বা ধরো যে তুমি যে ইউটিউবে কমিউনিটিতে পোস্ট দাও ইভেনচুয়ালি তোমার কাভার ফটো এই যে হ্যাঁ গ্রাফিক ডিজাইনে যে স্কিল এইগুলা ঠিক আছে মানে সিম্পল বাট ক্রিয়েটিভ ঠিক আছে তো এই জিনিসগুলো তুমি শিখলা কিভাবে আমি বললাম না আমি সবকিছু কপি করে শিখছি, এটা আসলে আমার ইনবর্ন জিনিসপত্র না। কপি বলতে কিরকম, মানে আমি শিখছি তা মানে কপি করছিলাম, বাট হুম পরে হুম নিজের একটা টুইস্ট দিছি। হুম হুম এই যে এরকম এই যে আমার কভার ফটো, তারপরে দিছিল আমার যে কমিউনিটি পোস্টে যে স্টাইলটা, হুম হুম এটা কিছুটা আসতেছে পিউডিপাইয়ের কাছ থেকে। আমি বিরাট বড় পিউডিপাইয়ের ফ্যান, আহ, যখন আমার ইউটিউব অ্যাকাউন্টও ছিল না হুম আমি হুম তখন থেকে পিউডিপাই ভিডিও দেখতাম। আমার অনেক কাজিন আমার বাসার মধ্যে থাকতো, অনেক টেক সিভি কাজিন ছিল, একটা বড় ভাই ছিল, সে আমাদের বাসায় থাকতো কাজের জন্য। হুম তো সে ভাই আবার এইসব ইন্টারনেট ওই সময় যখন বাংলাদেশে তো পপুলার ছিল না, তখনও হুম সেই হুম ভাই আর কি ইন্টারনেটে অনেক কিছু জানতো। তো আহ, ভাইয়ার মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমি ওই হুম হুম পিউডিপাই ভিডিও দেখতাম ওই টাইমের মধ্যে। তো ওই ছোট থেকে পিউডিপাই ভিডিও দেখতে দেখতে যখন আমি ইউটিউবিং সিরিয়াসলি নেওয়া শুরু করছিলাম ক্লাস 9 থেকে, তখন হুম আসলে পিউডিপাই রিটায়ার করে ফেলছে, ও বয়স হয়ে গেছিল, রিটায়ার করে ফেলছে, ওরকম আগের মতো ভিডিও পাগলামি করতো না। কিন্তু আহ, আমি ওই দিনগুলো মিস করি। তো আমি বলছি যে ওয়াই নট। পরে ওখান থেকে হুম আসলো, তারপর গিগাক যে আছে আমি তার এডিটিং স্টাইল কপি করে 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 আজকে নিজের এডিটিং স্টাইলটা আমার মেইন, বাট আমি একটু টুইস্ট দিই, নিজস্ব একটা হুম টুইস্ট হুম। দিতে হয়, নাহলে সেম টু সেম কপি হ্যাঁ করলে হ্যাঁ আসলে হ্যাঁ ওটাই কেমন ওটাই লাগে। তোমার আর তাছাড়া তুমি যদি একটা জিনিস কপি করো এই যে হিউম্যান বিহেভিয়ার একটা মানুষের যে কত আলাদা তুমি কোনো হ্যাঁ সময় একটা মানুষকে 100% কপি করতে পারবে না না, আনটিল ইউ আর এটা অ্যান আর্টিস্ট পসিবল না, ঠিক এটা আছে পসিবল না। হ্যাঁ তো তোমার একটা নিজস্বতা নিজস্ব ইউনিক স্টাইল চলে আসবেই ইনস্ট্যান্ট না আসলেও সময়ের সাথে সাথে আসবেই ঠিক আছে তো আমি হ্যাঁ ওটা এর ইয়ে করে জন্যই দেখি ঠিক আছে আমাদের ধরো তোমার সাবস্ক্রাইবার কিন্তু কম ঠিক আছে আপনার বেশি আমার কম। হ্যাঁ আমি ওটাই বলছি যে তোমার সাবস্ক্রাইবার কিন্তু হ্যাঁ কম হ্যাঁ কিন্তু তোমার হ্যাঁ এডিটিং স্টাইল ভিডিও টপিক হ্যাঁ সিলেকশন বা ধরে কমিউনিটি পোস্ট বা এই যে মাঝে মাঝে আইডিয়া নিয়ে আসো এটা কিন্তু কোনো সময় 1.7 সামথিং ইউটিউব চ্যানেল থেকে সাধারণত আসে না বুঝতে পারছো হ্যাঁ এই কমিউনিটি পোস্ট দেখে কিন্তু মনে হয় যে এটা কোনো হয়তো বড় কোনো ইউটিউবারের পোস্ট সো এটা আমি বলছি যে এটা তুমি যে ইমপ্লিমেন্ট করা এখন থেকে শুরু করছো তো এটার জন্য তোমার সাবস্ক্রাইবার কম হলেও একটা স্ট্রিক্ট ফ্যান বেস তৈরি হবে ঠিক আছে এটা আমি হ্যাঁ আমার বিলিভ আছে করি ফ্যান বেস, আমার ফ্যান বেস আছে, আমি কোনোদিন ভাবি না আমার ফ্যান বেস হবে, বাট দিয়ে আছে। হুম এরা অনেক অনেক হেল্প করে, অনেক সাপোর্ট টাপোর্ট করে। আর আমি এই যে নতুন যারা আসে তাদেরকে বলি যে কপি করতে কোনো সমস্যা নেই, কপি করো, প্রথম 10-12টা ভিডিও কপি করবা, তারপরে তারপর নিজস্ব একটা টুইস্ট আসবেই। হুম হুম ওর যদি না আসে তাহলে একটু ভাবতে ছাইড়া হবে দাও জিনিসপত্র। ছাইড়া দাও আমি বলতে চাই না ডাইরেক্টলি, বাট হ্যাঁ ছেড়ে দিতে হবে, কারণ ওরা ওরা তো আমার হচ্ছে তো আমার টেম্পোরারি একটা শখ না উঠছে দেখো আমার ওই তুমি তুমি হয়তো ইউটিউবে এরকম। তুমি হয়তো একটু ইমোশনালি ভাবছো যে একটু রুড হবে বাট এটা আসলে বলা উচিত কারণ পরে গিয়ে ওর হ্যাঁ, নিজের বুঝতে টাইম হবে। ওয়েস্ট হবে সময় নষ্ট হবে শুধু শুধু যে জিনিসটা তোমার জন্য না সেই জিনিসটা তুমি কেন করবা এখানে আবার লুফির কথা Exactly. চলে আসবে ঠিক আছে বাট যাই হোক আমরা ওয়ান পিস নিয়ে একটু পরে কথা বলবো পরে আসি। এবার এবার তুমি আমাকে বলো যে এই বাংলাদেশি অ্যানিমে ইউটিউবার সম্পর্কে ঠিক আছে ধরো হুম। বাংলাদেশের বর্তমান প্রেজেন্ট যে অ্যানিমে কমিউনিটি আছে 1 বছর আগে তুমি কেমন দেখছো এখন কেমন আছে এবং 1 বছর পরে কেমন হতে পারে আচ্ছা, আমি বলি, যখন আমি বললাম না যখন আমি মার্কেটে দেখছিলাম তখন কিরকম লাগছিল, হুম আমি দেখি যে এরা সবাই সবাই ইনক্লুডিং আপনিও ঠিক আছে, হুম সবাই দেখি অ্যানিমে ক্লিপ ছেড়ে দিয়ে কথা বলতেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। হুম এমন না যে অ্যানিমে ক্লিপ গুলা সুন্দর করে মিলতেছে মিলতেছে যাইতেছে, হঠাৎ হঠাৎ দেখি একটা দুটো মিলে, কিন্তু 90% টাইম দেখি যে এমবি ভলিউম একদম জিরো করে দিয়ে জাস্ট কথা বলতেছে। আমার কাছে মনে হয়েছে আমিও তো ফেসলেস ভিডিও বানাইতাম, কিন্তু আমি অ্যাটলিস্ট ওয়ার্ডের সাথে ঘুরে কেন ওয়ার্ডের সাথে ওয়ার্ড বা ইয়ার সাথে ইয়া মিলাই, বা দেখি হুম কিন্তু কেউ মিলাই না। আমার এত ইরিটেটিং লাগতো, মানে এর কিছু কিরকম হয়েছে আমি আপনাকে বলি।
যখন গ্রাফিক ডিজাইনিং করবেন, হ্যাঁ। একটা একটা জিনিস যখন সেন্টার লাইন করতে মানে মাঝখানে রাখবেন, দেখবেন যে হুম। জিনিসটা মাঝখানে না একটু বাঁকা হয়ে আছে, চোখের মধ্যে কিন্তু বাজে জিনিসটা যে হুম, হুম। বাঁকা কেন হয়েছে, সোজা করতে হবে আমার। আমার এই জিনিসটা মাথার মধ্যে বাজতেছিল যে তোমার কি এটা ওসিডি কি আছে? হইতেছে। প্রবাবলি আমি ওসিডি মানুষ জানি না, হয়তো আমার আছে, আমি জানি না। আমি কইছি এটা হইতেছে রে কি? আমার খুব বেশি awkward আর মনে হচ্ছে ধুর আমি আমি দেখাই দেই। এটা কেমন জানি লাগতেছে আমার। এনে কিছু একটা করতে হবে। পরে আমি আসলাম। তো এখানে আসার পরে আমি তুমি দেখলাম যে তুমি সবাই না আগে বলো, তুমি আগে আমাকে বলো হ্যাঁ, তোমার ওসিডি আছে কিনা। ওসিডি মানে কি? আমি আসলে জানি না। ওইদিন টিজে ভাই বলতেছিলাম ওসিডি মানে বুঝি না। ওসিডি তোমার হচ্ছে মানে ওসিডির যদি পূর্ণরূপ আমি বলি, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, তোমার অবসেসিভ, আর সেটা হচ্ছে ডিসঅর্ডার। সিতে আমার ঠিক খেয়াল নাই, ঠিক আছে। ওটাই মানে তো আসল জিনিস। ঠিক আছে, তো এরকম মানে ধরো যে তোমার একটা কোনো কিছু বিষয় নিয়ে খুব অবসেস কাজ করে, যেমন ধরো এই কলম, এই কলমটা হ্যাঁ, তোমার সামনে সোজাভাবে আছে, ঠিক আছে, হ্যাঁ। ও কিন্তু তারপরে আমার ওসিডি আছে। ইয়েস, ইয়েস, ইয়েস। সোজা আর বিয়ার ধরো বাঁকাভাবে থাকলে তোমার খারাপ লাগবে, মনে হবে যে কেন এইভাবে আছে, এটা কিন্তু একটা নর্মাল জিনিস, কিন্তু তোমার হ্যাঁ, অবসেসনেস কাজ করবে যে না এটা আমাকে সোজা করতে হবে, তো তুমি সোজা করবা। এটা অনেক মুভি আছে, বাট তোমার কনসেপ্টটা বুঝতে পারছো তো। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, না তার মানে আমার ওসিডি আছে। হ্যাঁ, আমার খুব আমি জানি একটা জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং জায়গা। আমি ওটা নিয়ে একদম নারী কিছু বাই করে তারপর দেখি কি হয়। আমার হুম। প্রশ্ন হলো কেন ওর অ্যান্সারটা এটার জন্য অনেক বাস খাইছি জীবনের মধ্যে, বাট বর্দিট কেন কেনের অ্যান্সার জানার পরে বর্দিট মনে হয়। তো হ্যাঁ। আচ্ছা, যেটা বলতেছিলাম ১ বছর আগে ওই সময় ঢুকে দেখি যে কি এক হজবরল অবস্থা। হুম। সবারই দেখি কি করে না করে এরকম। তো আমি কইলাম যে আমি কিছু একটা করি, পরে করলাম, নিজের মতন করতেছি, কারোর হুম। সাথে কিছু মিলে না। হুম। সবাই দেখি ওই টাইমে আমাদের মিম রিভিউ করতেছিল, ইয়াসাম ইসাম ভাইকে ইন্ডিকেট করে করতেছি, হুম। হুম। মিম রিভিউ করতেছিল। তারপর দেখলাম ওই যে অ্যানিমে এএমভির উপরে ভয়েস ওভার একটা অ্যানিমে এক্সপ্লেন করতেছে, টাইমের মধ্যে খুব হুম। পপুলার ছিল, এখনো হুম। পপুলার, বাট তখন হ্যাঁ। একদম সবাই করতে গান। হ্যাঁ। আমি ভাবতেছি এই সব আমার ভালো লাগে না, আমি কিছু উল্টা পাল্টা কিছু একটা মানে আলাদা কিছু একটা করি। হুম। হুম। করলাম, ভিউজ আসে না, অবভিয়াসলি আসবে না, হুম। ইউনিক কিছু করলে প্রথম দিকে কিছু আসে না। এরকম করতে করতে আমি দেখলাম যে বাইরের কনটেন্ট গুলা ইউনিক হুম। ইউনিক আর অনেক বেশি ইন্টারেস্টিং হয়। অনেক আজগুবি আজগুবি টপিক নিয়ে কথা বলে, কিন্তু খুব ভালো লাগে শুনতে। হুম। আমাদের গুলো দেখি কি ভাই, আমি মাত্রই অ্যানিমেটা দেখে উঠছি, আমি ক্যারেক্টার এক্সপ্লেনেশন দেখবো যদি আমি সবকিছু হুম। বুঝি। হুম। তো আমার কাছে আসলে মেক সেন্স করতেছিল না। তো এরকম গেল। তারপরে আমি মাঝখানে বাপ তো কিভাবে আসলো এটা তো আপনি হুম। শুনছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বাপে আসার পরে আমি সবার ইনডাইরেক্টলি আপনার করে খোঁচানো শুরু করছি, বুঝছেন? বলছে যে, "ভাই, এই এমনি তো হবো না, এরা কি হইতেছে এরা?" এরকম করার পরে সবাই দেখলাম যে একটু সুইচ করছে। হুম। আমরা কয়েকজন মিলে শিশিরে টিজে ভাই খুব হেল্প করছে। টিজে ভাই হুম। আসলে এরকম মানুষকে পুশ করতে ভালো লাগে, কিন্তু হুম। হুম। নিজের বেলা কি করে আমি জানি না। তো শিশিরকে অনেক ইয়া করে আমরা ফেস ক্যামের মধ্যে নিয়ে আসাইলাম। ও অনেক ডরাইতেছিল। হুম। ফেস ক্যাম করবে না, করবে না। পরে ফেস ক্যামের মধ্যে নিয়ে আসার পরে ওই যে বললাম না এমবি তে যে জিনিসটা ওটা চইলা গেছে। এখন সুন্দর হুম। করে ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাইতে পারে। হুম। এটা গেল। তারপরে আসলে হলো অ্যানিমে কনভেনশনে যাওয়ার যে ট্রেন্ডটা শুরু হয়েছিল। আমি দেখি সবাই অ্যানিমে কনভেনশনে যে সেম জিনিসই করে। খাবার কিরকম হইছে, মানুষ কি আসছে, কসপ্লে কে আসছে, এখানেই ডান। আমি বলছি হুম। না, আমি ভিডিও বানাইলে এমনি বানাবো না। পরে আমি আলাদা কিছু একটা করছিলাম। আমি হাতে বক্সের মধ্যে করে অনেকগুলো কোয়েশ্চেনস নিয়ে গেছি। হুম। মজার কোয়েশ্চেন, সিরিয়াস কোয়েশ্চেন না। হুম। যে ওই চিপা চাপাতে কোয়েশ্চেন করি না। এই সবাই পারবে এমন একটা কোয়েশ্চেন করে নিয়ে গেছি। হুম। নিয়ে যাই ভিডিও করছি। একদম ইনস্ট্যান্ট হিট। এটা আমার চ্যানেলের ১ম 2K ভিডিও। আমার আহ, জীবনে 1K ভিউজ ওয়ালা ভিডিও ছিল না। ১ম হুম। ভিডিও যেটা এরকম দিছি, ১ম K ওয়ালা ভিডিওই ৩ দিনের মধ্যে 2K হিট করে ফেলছে। হুম। আমি বহু খুশি। ইয়েস, কাজ করছে এই ফরম্যাট। তারপরের থেকে আমি দেখলাম যে অ্যানিমে কনভেনশন এর যে ভিডিওগুলো আছে ওগুলোর মধ্যে একটা সুইচ আসা শুরু করলো। হুম। হিশাম ভাই কনভেনশন এ ভিডিও বানাইলো আমার ভিডিওর পরে শূন্য থেকে টিয়ার লিস্টে বোর্ড নিয়ে গেছে। হুম। তো আমার কাছে যে এই জিনিসটা ভাল লাগছে যে হ্যাঁ, হুম। হুম। সবাই কিছু আলাদা কিছু করতেছে। আলাদা সবাই কিছু। একঘেয়েমি হয় নাই। আমিও থাকলে যদি সেকেন্ড টাইম আমি আবার করি ওই যে অ্যানিমে কনভেনশন এর মধ্যে, হুম। আমি আর কোয়েশ্চেন এর করতেছি না। এটা একবার করছি, হুম। হুম। ডান। আর করব না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তো আসলে বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি আমি যখন তোমার প্রথম শুরু করি তখন তো ধরো আমার প্রথমত চিন্তা ভাবনা ছিল যে এটা জাস্ট কারণ অতটা এফোর্ট লাগতো না। তুমি না, জাস্ট না। একটা জিনিস জাস্ট তুমি স্ক্রিপ্টে ফোকাস করলে তোমার সবকিছু হয়ে হুম, যাচ্ছে। আর ওই সময় ধরো যে ওই যে যেরকম এফোর্ট দিচ্ছিলাম সেই অনুযায়ী ভিউ আসতেছিল, বাট সময়ের সাথে সাথে বুঝতেছিলাম যে এই জিনিসগুলো একটু আপডেট করতে হবে। তো হুম, আমি হুম, তখন কমপ্লিটলি ফোকাস দিছিলাম তোমার স্ক্রিপ্টের উপর আর টপিক সিলেকশনের উপর, ঠিক আছে, যেহেতু আমি ফেস ক্যাম করছিলাম না। আর আমার এখন তুমি যদি অডিও ধরো আমার 1-2 বছর আগের অডিও শুনো, দেখবা যে হ্যাঁ, একটু অন্যরকম লাগে, কিন্তু এখনকার অডিও একটু অন্যরকম। কারণ আমি এই জিনিসগুলো আস্তে আস্তে শিখছি।
আর আমি আরেকটা জিনিস শিখছি, সেটা হলো তোমার টপিক সিলেকশন প্লাস এই তুমি যে বললা না যে স্টোরি এক্সপ্লেনেশন, র্যান্ডম অ্যানিমেশন থেকে শুরু করে অন্যান্য যে হুম, সবখানে স্টোরি এক্সপ্লেনেশন চলতেছিল। মানে অ্যানিমে ইউটিউবার মানে এমন একটা ছিল যে আমি যখন শুরু করি একদম ফার্স্টে এরকমই ছিল যে হ্যাঁ স্টোরি এক্সপ্লেন, হ্যাঁ কিভাবে হ্যাঁ স্টোরি একদম এক্সপ্লেন ভালো। করবে, বা হাইয়েস্ট গেলে ধরো এই যে অ্যানিমে নিউজ দিয়ে দেবে যে এই অ্যানিমে আসছে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ টাইপের। হ্যাঁ, তো এরকমই এমনও ছিল। এমনই আমি ইউটিউবারদের দেখছি যারা বানাচ্ছে তোমার নারুতো নিয়ে, কিন্তু হুম, ব্যাকগ্রাউন্ডে চলতেছে ধরো ওয়ান পিসের ক্লিপ, ঠিক আছে? মানে এরকমও ইয়া আছে, ঠিক আছে? ধরো একটা র্যান্ডমলি কথাবার্তা বলতে বলতে ওয়ান পিসে একটা ইয়ে, সো ক্লিপসের হ্যাঁ এই বিষয়গুলো ইয়ে ছিল না। তো তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, আমি স্টোরি এক্সপ্লেনেশন যদি বানাই তাহলে আমার মানুষ আলাদা করবে কিভাবে। তারপর আমি হুম, নিজে খোঁজা শুরু করলাম যে আমার মাথার মধ্যে কি কোশ্চেন আসে। দেখলাম তখন নারুতোর ভিডিওগুলো খুব খাচ্ছে, ঠিক আছে? সো হ্যাঁ তখন আমি একদম ভেবে নিলাম যে ঠিক আছে, আমি তখন একটা ভিডিও দেখছিলাম, আমাকে একটা, আমি বিভিন্ন ফরেন ইউটিউবারদের ফলো করি, ওরা তোমার হুম, টিপস দেয় একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গ্রো করবা, ওয়াচ টাইম কিভাবে বাড়াবা। আমি তখন সার্চ সার্চ দিতাম যে যে হাউ টু গেট 4000 ওয়াচ টাইম ইন 1 মান্থ, এরকম টাইপের লিখে টেকে হ্যাঁ সার্চ হ্যাঁ হ্যাঁ দিতাম, হ্যাঁ, ঠিক আছে? বহুত তো দেখতাম আগে, তো হ্যাঁ। ওইখান থেকে একজন আমাকে সাজেস্ট করছিল যে যে কোনো একটা নিশ সিলেক্ট করতে, ঠিক আছে? যে যেই টপিকে মানুষজন আগ্রহী প্লাস যেই টপিকে ভিউ আসছে ওইটাই বারবার করতে। কারণ ওইটা যদি আমি বাদ দিয়ে দিই তখন কি হয়, তখন সমস্যা হয়। তো আমি তখন এই চ্যানেলটা তোমার নারুতো নিয়েই একদম ডেডিকেট করে ফেললাম। এরা আমার প্রবলেম হয় না এরাতে, তো আমি প্রবলেম হওয়ার কথা, আমাদের সব নারুটো অডিয়েন্স আপনার, তাই না? হ্যাঁ। এটা আপনার আমি পোলের মতো খেয়াল করছি, হুম। কোনো কিছু নিয়ে পোস্ট করে যদি ওদের নাড়ু থাকে, নারুতো। ওইটা একদম হিউজ হ্যাঁ, মার্জিন আগায় থাকে, হ্যাঁ। একদম হিউজ মার্জিনে। তবে তবে এখন এই লাস্ট 4 to 5 মান্থ অনেক চেঞ্জ আসছে। এখন আমার হ্যাঁ চ্যানেলে তোমার ড্রাগন বলের অডিয়েন্স আসছে, ঠিক হ্যাঁ, আছে? এখন আমার চ্যানেলে ভার্সেস ভিডিও পাওয়ার সিস্টেমের অডিয়েন্স আসছে, এই স্পেশালি। পাওয়ার স্ক্রিন থেকে আমি আপনাকে চিনছি। হ্যাঁ, হ্যাঁ, স্পেশালি তোমার এই পাওয়ার স্কেলিং এর অডিয়েন্স গুলো আমার খুব পছন্দ পার্সোনালি, ঠিক আছে? মানে যারা যারা জিজ্ঞেস করে যে ভার্সেস করেন এরকম না, তুমি হুম, দেখবা যে আমার ভার্সেস ভিডিওতে কিছু কিছু কমেন্ট আসে এই এত বড় বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো একদম অ্যানালাইসিস করে দেয়। ওরা অমনিভার্স মানে ওরা এরকম চায়, ওরা এরকম পায় না, ওরা ফরেন ইউটিউবারদের ফলো টলো করে, ঠিক আছে? ওরা এরকম চায় যে বাংলাদেশের কমিউনিটিতে এরকম কিছু আসুক। তো তখন আমি ওই এটা পূরণ করার চেষ্টা করছি, বাট এখন এখন আমি ধরো ফেস ক্যাম যে চালু করছি, এখন আমাকে ফেসের উপর ফোকাস করতে হয়েছে। আমার ভিডিও প্রেজেন্টেশন শুরু থেকে যখন আমি শুরু করছিলাম, ঠিক আছে, আমি জাস্ট হুম। এভাবে তাকায় থাকতাম আর আবার মুখ নড়তো, কোনো এক্সপ্রেশন ছিল না, জাস্ট আমি একটা রোবটের মতো, ঠিক আছে? বাট পরে হ্যাঁ, ধীরে ধীরে নিজেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করলাম, লাইভে যাওয়ার চেষ্টা করলাম। আমার ফার্স্ট লাইভ ছিল একটা জঘন্যতম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ধরো আমার সবার এরকম থাকে। অডিও বারবার ইকো আসতেছে, ঠিক আছে, হুম, মানে লাইভেই কিন্তু। তো আমি এটা বুঝি নাই, এবার ভাবলাম যে মাইক্রোফোন থেকে এটে আসছে। সো ওভারঅল ধরো যে আমি বলবো যে এটা একটা জার্নি, ঠিক আছে? তোমার বিষয়টা শুনলাম, আমার বিষয়টা একটা জার্নি। সো মানুষ ধীরে ধীরে আপডেট হতে 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 একটা সময় গিয়ে একটা ইয়ে তৈরি করে। স্পেশালি ইউটিউবের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমার এই মাথার মধ্যে এগুলো আবার খুব লাগে যখন আমি ধরো কাউকে কোনো কিছু আধা আধা বলি, খোঁচায় ভিতরের মধ্যে, খোঁচায় এই পুরোটা কেন বলতে পারলাম না, বা কেউ আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো বলতে পারলাম হ্যাঁ না, তখন একটু অন্যরকম লাগবে। যাই হোক, সো বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি আগে এরকম ছিল, হ্যাঁ ঠিক আছে, স্টু এক্সপ্লেন ছিল, বাট এখন যেরকম তোমার কোয়ালিটি অডিয়েন্স অনেক বাড়তেছে, ইমপ্রুভ। হ্যাঁ, হুম কোয়ালিটি ইউটিউবারও বাড়তেছে, হুম হুম হুম, না ঠিক আমি আছে? ইউটিউবার, কথা হচ্ছে ইউটিউবাররা যদি কোয়ালিটি না হুম, হুম। মেনটেন করতে পারে, অডিয়েন্স আর কোয়ালিটি চিনবে কিভাবে? চিনবে কিভাবে? এইটাই হচ্ছে হ্যাঁ, আসল কথা। তো কোয়ালিটি না চিনলে কোয়ালিটি হ্যাঁ। অডিয়েন্স আসবে না, হুম। এটাই স্বাভাবিক। আর আমি একটা জিনিস দেখছি, সেটা হলো যে একটা ভিডিও তুমি যদি কোয়ালিটি হুম, মেনটেন করো, এটা একসময় না একসময় গিয়ে তোমার একটা হিট করে। হিট করেই। হ্যাঁ, যেমন এটা করে, তোমার আমি হচ্ছে যে আহ, তোমার হচ্ছে একটা ভিডিও আমি দেখছিলাম, মাঙ্গা কিভাবে পড়ে, ও মাঙ্গা কিভাবে পড়ে ভিডিওটা। তো ওই ভিডিওটা আমি হ্যাঁ হ্যাঁ যখনই হ্যাঁ, দেখছিলাম তখনই আমার মানে আমি বুঝছিলাম যে এই ভিডিওটা একসময় একটা হিট করবে। এটা হচ্ছে তোমার তোমার 10 ইয়ার লং টার্ম প্ল্যান, 10 বছর ধরে এই ভিডিওটা তোমাকে ভিউ দিবে তুমি যদি এটাও কন্টিনিউ করো আর কি। একের হ্যাঁ পর না এক করবো। জেনারেশন, বাঙালি জেনারেশন তোমার যাবে, ঠিক আছে? আর আমার মনে হয় যে এটা মাঙ্গা কিভাবে পড়ে এটা নিয়ে মনে হয় ফার্স্ট ভিডিও বাংলাদেশে। বাংলাদেশে হ্যাঁ। ওটা আমি শিওর জানি না, নাকি আমি এরা নাকি এর আগে আমি কেউ বানাইছে? আমি শিওর জানি না, কিন্তু আমার একদম শুরু থেকে ইনিশিয়াল প্ল্যান ছিল। আমার আবার কি হয়েছে, আমি একটা জিনিস বলি আজকে,
কিন্তু ওইটা আমার কথা হচ্ছে আমার এটা আসলে বলাটা ঠিক হয় না, কারণ আমি একদম মাথায় যে থটা শুরু করে দিই, অনেক 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 পরে যায় সেটা আমার ঠিক কি বলে হিট অ্যাকচুয়ালি করে। আমি করতে পারি। আচ্ছা। তো আমি একটা ইউটিউবে আমার একটা সিরিজ খোলার খুব ইচ্ছা ছিল, যে নো দ্য অ্যানিমে কালচার, এটাকে হুম, আমি খুলছিলাম। তো এটা এই সিজন প্রথম ভিডিও ছিল মাঙ্গা কি, মাঙ্গা কাকে বলে। এই হুম, ভিডিওটা আমার মাশাআল্লাহ খুব ভালো গেছে, মানে হুম, হুম, ওই টাইমের মধ্যে আমার মানে মোস্ট ভিউ ইউটিউব ভিডিও ছিল ওইটা। হুম, হুম, তো ওইটারই সেকেন্ড এপিসোড হইতেছে যে হাউ টু রিড মাঙ্গা, হুম। এবং থার্ড এপিসোডটা আমি বলে দেই, সেটা থাকবে হচ্ছে হলো, না বলবো না থাক হোয়াই কিন্তু টু মাঙ্গা রিড নেই আর। হোয়াই টু রিড মাঙ্গা। না 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 না, খুব ক্লোজ গেছেন, হুম। প্রবলেম আমার নেক্সট ভিডিও ওইটা, কিন্তু আহ, ওইটাই সিরিজের পার্ট না, ওটা জাস্ট একটা মানুষ কোয়েশ্চেন করছিল, সেটা অ্যান্সারটা হবে আহ, ওইটা। আচ্ছা বাট ঠিক আছে, থার্ড লেটস সি, ভিডিও আমরা সময়ের সাথে সাথে দেখতে মাঙ্গা পাবো রিলেটেড। কি নিয়ে ভিডিও হ্যাঁ বানাবে। হ্যাঁ যাই হোক, তো বাংলাদেশের কমিউনিটি প্রেজেন্ট সিচুয়েশনে তোমার কাছে যে দেখে যা মনে হচ্ছে, স্পেশালি অ্যানিমে ইউটিউবারদের পার্সপেক্টিভে, ঠিক আছে, হুম এখনো কিন্তু হিউজ অপরচুনিটি আছে ডেভেলপ করার। তো হুম হুম হুম, ফিউচারে সেটা তোমার ট্রু। কি মনে হয়, ফিউচারে তোমার মানে কি মনে হয় যে কমিউনিটিটা কত দূর যাবে? আমার যেটা মনে হয় আমি বলি, এরা কখন আপনি দেখবেন এখন যারা অ্যানিমে কমিউনিটির মধ্যে আছে, যারা এদের মধ্যে 70% হইতেছে হইলো অ্যানিমে ইনথুজিয়াস্ট, অ্যাকচুয়ালি অ্যানিমে পছন্দ করে। আর হুম, 30% হইতেছে হইলো যে সবাই করতেছে আমি একটু করি, কয়দিন পর আবার হারাই যায়। মানতে হুম। হবে, কিন্তু এরকম অডিয়েন্সও আছে। তো বরং এটা উল্টা হতে এইটা, পারে, 30%ই সিরিয়াস, সেভেন্টি হ্যাঁ পার্সেন্টই 30% হয়তো। হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আমি হুম, অত ঘাটাঘাটি করিনি, তো আমি বলতে পারতেছি আমার সামনে যেগুলো আসে আমি ওই অনুযায়ী বললাম। তো এটা কখনো আমি বলি, যখন আপনি দেখবেন যে ক্রাঞ্চিরোল বাংলাদেশ আসা পড়ছে, বড় বড় ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করতেছে, আমাদের ছোট ছোট যারা ইউটিউবার আছে ওদেরকে স্পন্সর নিয়ে, ওদেরকে ডাক নিয়ে যে ভিন্ন টক শো ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যেতেছে, হুম, হুম, তখন মনে করেন দূর দূরান্তে যারা একটা দূরে নেমে দেখছে কিন্তু ফেস ভ্যালু আছে ভালো, হুম, হুম, ওরাও তখন দেখবেন যে জায়গায় এসে ঢোকা শুরু করবে। এটা স্বাভাবিক, এটা আমি ইন্ডিয়াতেও দেখছি জিনিসটা। হুম, হুম, ইন্ডিয়াতে কিন্তু ক্রাঞ্চিরোল 2 থেকে 3 বছর এসে মাত্র আসছে, এরা কিন্তু ওরকম পপুলার ছিল না। হুম, হুম, কিন্তু তারপর দেখেন ধীরে ধীরে কেমন করে মানুষ আসা শুরু করছে। তো আমার আমার মনে হয় না এটা হবেই, যখন দেখবে যে এরকম একটা রিকগনিশন পাইতেছে আমরা জর্নার মধ্যে, সেটা গ্রো করবে। আপনার কি মনে হয় ফুড ফুড ব্লগিং কি সেই 2012-11 সালে সালমান মুক্তাদিরের টাইমে ছিল না? ওই টাইমেও ছিল, কিন্তু ফুড ব্লগাররা ওই টাইমে বাংলাদেশের মধ্যে পায় নাই, যারা কিনা এই রাফসান দা ছোট ভাই নিয়ে আসছে। ওই ব্যাটা হুম, যখন দেখলো যে সব জায়গায় দাম পাইতেছে, হুম, সবাই সুন্দর সুন্দর করে হচ্ছে আমি খাবোই তো, ওই জায়গায় যাবোই তো, ছবি তুলবোই তো, কেননা ভিডিওটা বানাই ফেলি। ভিডিও বানাইছে, গেছে, পপুলার হইছে। তো আমরা বেসিক্যালি যেটা আমরা হইতেছে ওই টাইমে রাফসান যে কাম করে গেছিল, সালমান মুক্তাদি হুম, যে বেসটা তৈরি করে দিয়ে গেছে, আমরা এখন অ্যানিমে ইউটিউবারদের জন্য সেই বেসটা আমরা খাটমু, আমরা ভুগমু, হয়তো চুল পাকলে তখন হয়তো আমরা বেনিফিটটা পাবো, কিন্তু ওই টাইমের মধ্যে নেক্সট জেনারেশন অলরেডি এসে পড়বে, ওরা একদম ডাইরেক্ট ফলটা পাবে, একদম মিষ্টি আম খাবে, আমাদের মতো কাঁচা আম খাইতে হবে না ওদের। আহ, আমার মনে হয় এরকম সেটা। ফিউচারে হবেই, এটা এটা হবে। হ্যাঁ, তবে এটা তবে ইনিশিয়াল স্টেজে আমাদের একটা নাম থাকবে, যে হ্যাঁ, 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 হবে না, আমরা অবভিয়াসলি একটা, আমাদের ওজি হিসেবে নাম হ্যাঁ, থাকবেই। ওই হিসাবে একটা নাম বাট থাকবে। সো এটা ভাবলে বাট ভালো আমরা লাগে, কিন্তু মাঝে মধ্যে এটা হ্যাঁ, আমি ভাল লাগে। মোটিভেশন হিসাবে নিই। হ্যাঁ, কিন্তু শান্ত ভাই খুব হুম। দুঃখবশত বলতেছে যে আমরা ফার্স্ট জেনারেশন না, আমরা দেশে সেকেন্ড জেনারেশন এটা, এই অ্যানিমে ইউটিউবের ফেজের মধ্যে। ফার্স্ট ফার্স্ট। জেনারেশনের মধ্যে আমাদের মাঝখানে একজনই আছে খালি, ফেরদৌস ফেরদৌস ভাই। ভাই। ফেরদৌস ভাই, হ্যাঁ। কারণ ফেরদৌস ভাই যখন ফার্স্ট ইয়াতে ছিল, তার সাথে আরো অনেকজন ছিল, সবাই হারাই গেছে, ফেরদৌস ভাই ছিল। তো ফেরদৌস ভাই টেকনিক্যালি ফার্স্ট জেনারেশনের সাথে কাজ করছে, আমাদের সাথেও কাজ করতেছে, এবং ফেরদৌস তার ভাই কিন্তু অনেক ভবিষ্যতে বড় থার্ড একটা ফোর্থ জেনারেশনের কাজ করবে। আশা করি করবে, আমি হ্যাঁ, চাই সে করুক, কারণ করবে সে করবে ভালো ভাই। লিড করতে পারে। হুম, তো এটা এটা কিন্তু আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন যদিও খারাপ না, বাট আমরা গিভ আপ করি নাই। হুম, আনলাইক ফার্স্ট জেনারেশন যারা গিভ আপ করছিল, ফেরদৌস ভাইকে বলতে হবে, একদম আমাদের থেকেও খারাপ সিচুয়েশন ফেরদৌস ভাইদের মাঝখান দিয়ে গেছে। হুম, মানে ফেরদৌস ভাইরা পাইছিল অ্যানিমে, যে করে 100-200 জন মানুষ দেখবে বাংলাদেশে অ্যানিমে, ওদেরটা পাইছে। আমরা একদম ভালো খারাপ সবগুলোই পাইছি, হুম, কিন্তু তারা শুধু ওইরকম ভালোটাই পাইছিল। হ্যাঁ, বাট লাইফ ইজ লাইফ, নিয়ে যাবে হুম, একদিকে। হ্যাঁ, তোমার তোমার কি মনে হয় যে মানে ফেরদৌস ভাইয়ের তো এখন মোটামুটি একটা ভালো একটা অডিয়েন্স আছে স্টিল, ওয়ান হুম, পিসের কথা বলো বা এটে বলো, তো হুম। ফেরদৌস ভাই মোটিভেশন হিসাবে কি ছিল যে সে ইউটিউব ছাড়বে না? অন্যান্যরা কেন ছাড়ছে আর ফেরদৌস ভাই কেন ছাড়েনি? আমি ফেরদৌস ভাই একটা কোয়ালিটি আছে আমাদের যেটা খুব ভালো লাগে, তার হুম, পেশেন্স।
হিউজ হুম, লেভেলের। সে আমি দেখছি সে কোনো কাজের মধ্যে তাড়াহুড়া নেই, হুম, হুম, তাড়াহুড়া করে করবে, নষ্ট করে হুম, দিবে এরকম কোনো কিছু নেই। সে হুম। সব কাজ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ। একদম পারফেক্ট এক্সাম্পল। সে ধীরে হুম, সুস্থে কাজ করবে কিন্তু একদম পারফেক্ট ভাবে কাজ করবে। তো আমার যতদূর মনে হয় সে কোনোদিন আমার মনে হয় না সে জীবনে তাড়াহুড়া করছে। সে হুম, সবকিছুই ধীরে, ধীরে করছে আস্তে, আস্তে করে সে কনসিস্টেন্সি বজায় রেখে গেছে। যার কারণে তার মূল কথা হইতেছে হইলো কনসিস্টেন্সি আর কিচ্ছু না। তার মেইন মোটিভেশন সেটাই। হুম। হ্যাঁ, আর আমার হয়তো তার আর সবচেয়ে বড় ফ্যাক্টর তার YouTube ভিডিও বানাতে তার ভাল লাগে। হুম, এটা সব বড় ফ্যাক্টর হইতেছে এইটা। লাখ, লাখ ভিউজ YouTube ভিডিও বানাতে ভাল লাগে না। ইন্টারেস্ট থাকবে না। হুম, যেমন হুম, আমার YouTube ভিডিও বানাইতে ভাল লাগতো। আমি 0 ভিউজ তেও খুশি আছিলাম। হুম, হুম। মাঝখানে বার্ন আউট গেছিল। ফ্রেন্ড হেল্প করছে। বাট আমার আবার মোটিভেশন আসছে। আমি আবার কাজ করতেছি। তো এমনি চলে। দিন শেষে তোমার ওই ওইরকম রেকগনাইজেশনটা কিন্তু একটা বড় মোটিভেশনের কাজ করে। না অনেক, এটা অনেক বড় একটা মোটিভেশন মোটিভেশন একটা ফেজ থাকে। আমার ক্ষেত্রে বিষয়টা এমন ছিল, শুরুর দিকে ইন্টারেস্ট, অ্যানিমেন হ্যাঁ, ইন্টারেস্ট, কমিউনিটি ইন্টারেস্ট, ইউটিউবার হবো এরকম টাইপের। তারপরে কিন্তু সে সেগমেন্টটা কিন্তু ভিউয়ার্সরাই, যে হ্যাঁ, না মানুষজন সেম। দেখতেছে। এখন যদি ধরো আমার সামহাও ড্রপ যায়, ধরো যে হ্যাঁ, আমার একটা ভিডিও দিলাম, ১০০ জন মানুষও দেখছে না, হ্যাঁ, ৫০-৬০টা ভিউ হচ্ছে। এখন আমি কিন্তু এরকম ভাবে ১০-২০টা চললে এরকম হবে না, আমি জানি, বাট এরকম ভাবে যদি চলে তাহলে হ্যাঁ, কিন্তু আমার ইউটিউব ভিডিও বানাতে আর মোটিভেট লাগবে না, কারণ আমি এখান থেকে কোনো কিছু পাচ্ছি না। সো এক সময় গিয়ে আমি হয়তো গিভ আপ করে দিব। আর হুম। যেহেতু তুমি ফার্স্ট জেনারেশনের কথা বললা, সো ফার্স্ট জেনারেশন কিন্তু এইরকমই একটা প্রেশারাইজ এটা সিচুয়েশনের দিয়েই মধ্যে দিয়ে ভুগছে। গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো তারা এই সময় সবাই ঝরে গেছে, বাট ফেরদৌস ভাই স্টিল আছে। তো হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু একটা মানে কাবিলে তারিফ। ঠিক আছে, আমি এই একদম। আমিও এটা বলি তোমার সাথে। এই দিক থেকে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখি, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে দেখি যে তোমার সাথে আমার পার্সপেক্টিভটা একদম মিলে। এই ফেরদৌস ভাইয়ের সাথে পডকাস্ট করার আগে বা তোমাদের বা পেজ জয়েন করার আগে আমি তো সবাইকে নিয়ে একটু অ্যানালাইসিস করছিলাম। তো আমার তখন থেকে আমার খুব ছিল যে এরকম ওজি, ঠিক আছে, ওজি ক্রিয়েটর আমাদের ফেরদৌস ভাই, তাকে নিয়ে, ইয়াসিন ভাইকে নিয়ে, তুমি আসো, টিজে আছে, সবাইকে নিয়ে আমি একটা, মানে যারা আর কি আমার সাথে আর কি মিলবে, তাদেরকে নিয়ে একটা পডকাস্ট করব। হুম, সো হুম, হুম। এই ফেরদৌস ভাই একটা আমাদের ফার্স্ট জেনারেশন অ্যানিমেল একটা গ্রেট এক্সাম্পল সবসময় হয়ে থাকবে। সো ট্রুলি ওজি যদি কাউকে আসলে একদম। বলা হয়, তো হি ইজ দ্য ওয়ান। টুজি। ঠিক আছে, বাংলাদেশের কমিউনিটিতে হি ইজ দ্য ওয়ান। ঠিক আছে। আর আর ফেজল ভাইয়ের সময় থেকে শুরু করছিল, যেমন ধরো হিসাম ভাই, তালা ভাই, ওরা তো অনেক আগের, বাট ওরা একদম কমপ্লিটলি বাংলাদেশ ডেডিকেটেড না। সো না, এই জন্য আমি আর তালা আপাতত ভাইরে আসলে আমি বাংলাদেশের কমিউনিটির মধ্যে কাউন্ট হয় না টেকনিক্যালি হ্যাঁ, এরকম। হ্যাঁ, কারণ সে আসলে ভিডিও বানাইছে অন্য অন্য, কমিউনিটির জন্য। হ্যাঁ, আর যদি হিসাম ভাই বলি, হিসাম ভাই তো আরো পরে আসছে। হিসাম ভাই টেকনিক্যালি আমার পরেও চ্যানেল খুলছে। হ্যাঁ, হ্যাঁ, তো হিসাম ভাই কিন্তু ভালো পরে আসছে বাংলাদেশে। হ্যাঁ, তার হ্যাঁ, আগে তো গেমিং কমিউনিটিতে ছিল। হ্যাঁ। অ্যানিমেতে ছিল না। হিসাম ভাইয়ের আগে যে চ্যানেলটা ছিল ওটার কি যেন নাম ছিল, আমার ঠিক খেয়াল নাই। আমি আসলে হিসাম ওইটা, ভাইকে আগে ওনাকে চিনতাম না। কারণ আমি গেমিং অত ইন্টারেস্টেড ছিলাম না কোনোদিন। তো আমরা ইয়ের কথা বলছি। আর ফেরদৌস, আর একটা বিষয় হলো কি, সেটা হলো যে তোমার হচ্ছে এই যে আমি একটা জিনিস তোমাকে তোমার পডকাস্টে বলছিলাম যে তুমি যে ধৈর্যের কথা বললা, এটাও একমত। হ্যাঁ, নারুতোর অত বড় ভিডিও, ওয়ান পিসের ৬-৭ ঘন্টার ভিডিও সে বানাইছে। সো এই বিষয়টা আমি তার কাছ থেকে শেখার চেষ্টা করি। ঠিক আছে, আর আমার কাছে মনে হয় তোমরা যারা নতুন জুনিয়র আসো, তারাও হ্যাঁ, এটা আর কি করা উচিত। আমরা পাস্ট নিয়ে কথা বললাম, প্রেজেন্ট নিয়ে কথা বললাম, বাট ফিউচার নিয়ে মনে হয় একটু কথা বলা বাকি আছে। তুমি প্রথমে একটু তোমার বাকি আছে। অপিনিয়নটা দাও, আমি তারপর বলছি। আচ্ছা, আমি হয়তো বলছিলাম যে ক্রাঞ্চিরোল যদি বাইরে হুম, কোনো হুম, কোম্পানি যদি আসে বা হুম, অফিসিয়ালি হুম। যদি বাংলাদেশে অ্যানিমে আসে, তাহলে আসলে জিনিসটা হবে। আর তোমার আমার এখানে এস্টিমেট একটা ইয়ার বলো যে এই ইয়ারে কাঞ্জিরোল আসবে। ২৫ মানে সাল চলতেছে, তাই না? হ্যাঁ, 25 সাল চলছে। তোমার একটা প্রেডিকশন দাও, লেটস। জিনিস এখন যেরকম আছে যদি এরকম চলতে থাকে, হুম, তাহলে ৩২। একদম, একদম ইন্টারন্যাশনাল মানে যেতে গেলে ৩২। বেশি দেরি হয়ে যাইতেছে এরকম মনে হইতেছে আপনার কাছে? আমি বলি কেন বললাম এই জিনিসটা। আমি জিনিসটা আহ, দেখছি। আমাদের অ্যানিমে কমিউনিটির মধ্যে এখন যে অডিয়েন্সটা আছে, মূল কথা হলো অডিয়েন্স। হুম, ক্রাঞ্চের যদি অডিয়েন্স না দেখে তাহলে কিন্তু আসবে না, তাই না? আমাদের যে অডিয়েন্স আছে মেজরিটি 70%। 70% এর বয়স জানেন কত? আমাদের তো অ্যানালিটিক্স এ দেখায় 18 প্লাস 19, 20। ওগুলো হুম, তো সব মা-বাবার অ্যাকাউন্টে দেখে বা ফেক এজ ইউজ। হুম, হুম, রিয়েল হুম, এজ এদের আসলে
কথাবার্তা শুনে বোঝা যায়। আপনার হয়তো ম্যাচিউর অডিয়েন্স আছে, বাট আমার মতন বা হিসাম ভাইয়ের মতন যারা আমরা নরমাল ভিডিও বানাই অত বেশি অ্যানালিটিক্যাল, আমি তাও মাঝে মাঝে দিই অ্যানালিটিক্যাল ভিডিও। হিসাম ভাইয়ের মতন বা ফেরদৌস ভাই যে অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওগুলো যারা দেখে তাদের বয়স খুবই কম, বলতে গেলে 6-7 মতন পড়ে। তো এদের হিউমার আসলে ওরকম করে ডেভেলপ হয় নাই, নর্মাল বাচ্চা মানুষ যেরকম বিহেভিয়ার করবে ওরকম বিহেভিয়ার করে, স্বাভাবিক। তো আমি 7 ইয়ার ক্যান বলছি, 7 বছর পর তারা কলেজে উঠবে, তাদের একটা হিউমার হবে, তারা অ্যাডাল্ট হবে ওই টাইমের। তো তারা যখন অ্যাডাল্ট হবে তারা আসলে বুঝবে যে কোন জায়গার মধ্যে আমরা যদি পুশটা দেই তাহলে আমাদের এরকম রেভলিউশনটা হইতে পারবে। তো ওই টাইমের মধ্যে যাই কিছু একটা হতে পারে, বাট যদি সামহাউ বাই এনি মিরাকেল হইতেই পারে, আমরা জানি না, এরকম যদি হয় তাহলে আমি 32 বছর একদম ম্যাক্সিমাম, ওর ওর পার করলে আসলে অত দূর যাবে না। যদি আমি একদম রিসেন্ট করি তাহলে হবে হচ্ছে হলো 28 বা 29। হ্যাঁ, আমার কাছে ওই জিনিসটা মনে হয়, আমার কাছে মনে হয় তোমার 1 বছর আগে যে 27-এর মধ্যে আসবে, ঠিক আছে, কারণ বাংলাদেশের পপুলেশন কিন্তু ভালোই, ঠিক আছে, পপুলেশন কিন্তু ভালোই, আর অ্যানিমে ফ্যান বেজে একেবারে কম তাও কিন্তু না। ইন্ডিয়া যেহেতু অনেক বড় দেশ, ঠিক আছে, 130 কোটি, সো ওটা বিষয় আলাদা, বাট তারপরেও 26-27-এর মধ্যে আমার কাছে কেন জানি মনে হয় যে ক্রাঞ্চিরোল চলে আসবে। ক্রাঞ্চিরোল নাও যদি চলে আসে, ঠিক আছে, ক্রাঞ্চিরোল একদম নিয়ে আসার মতো একদম সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ওটাই বলতেছিলাম, আমার বিষয়টা দিচ্ছে কিরকম, ইন্ডিয়া যে বিষয়টা বললেন না, ইন্ডিয়া বিষয়টা হয়েছিল কি, ইন্ডিয়া অডিয়েন্স ওই টাইমের মধ্যে আসলে ম্যাচিউর হয়ে গেছিল। আর ইন্ডিয়ার অ্যানিমে কিন্তু অনেক আগে, বাংলাদেশের থেকে অনেক আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো ওদের অডিয়েন্স এটার মধ্যে ম্যাচিউর হয়ে গেছে, আর ওই ম্যাচিউর টাইমের মধ্যে ওর রেভলিউশনের যে জিনিসটা আছে যে আমাদের আনতেই হবে কোম্পানিগুলারে, শুরু করছিল, হয়ে গেছে। তো ম্যাচিউর অডিয়েন্স থাকা জিনিসটা কি হয়, একজন হইতে পারে আমার সাথে আপনার হয়তো সম্পর্ক খারাপ হইতেই পারে, কিন্তু আমরা কিন্তু দুজন একই জনতায় কাজ করতেছি, তো আমরা চাবো যে জনজাতি একটা লাভ হোক, লাভ হইলো তখন সবাই একসাথে হয়ে কাজটা কিন্তু হবে। এর আলটিমেট একটা ম্যাচিউর জিনিস, এটাই কিন্তু কাজ। একটা ফুটবল টিমের মধ্যে কিন্তু সবাই যে তার ক্যাপ্টেনকে ফলো করে তা কিন্তু না, কিন্তু ক্যাপ্টেনকে ফলো করলে ভিক্টোরি আসবে, এটা আমরা জানি। তো সবাই ক্যাপ্টেনকে ফলো করে, এটা কিন্তু রুল। আর যে ক্যাপ্টেনকে ফলো করে না কিন্তু আলটিমেটলি বাদ দিয়ে দেয়, কারণ তার বলা হয় যে তার টিম ওয়ার্ক ভালো না ওই টাইমের মধ্যে। তো বাংলাদেশের অডিয়েন্স যদি একদম ইয়াং, আর ফেসবুকে দেখলে আপনারা দেখবেন যে এরা কতটা পরিমাণে টক্সিক, ইয়াং একটা বিষয়, যত বেশি ইয়াং থাকে মানুষ অত টক্সিক। যদি দেখেন যে অ্যাডাল্ট মানুষও যদি দেখেন যে সে টক্সিক বিহেভিয়ার করতেছে, তার মাঝখানে ম্যাচুরিটিটা আসেই নাই, সে ওইরকম বাচ্চা বোনার মধ্যেই আছে। তারপরে আমি অনেকে দেখছি যে বয়স কম বাট ম্যাচুরিটি লেভেলটা ভালো চলে আসছে। না আছে এরকম মানুষও আছে, আবার ঠিক অপোজিটটাও আছে, আবার নর্মালটাও আছে, যে কম বয়স ম্যাচুরিটি কম, একটু পাকনা পোলাপান থাকবে, একটু চিল্লাবে, এরকমই স্বাভাবিক বিষয়। তো এই জিনিসটা আমি লাস্টেই কয়েকটা কথা বলতে বলে এই টপিকটা শেষ করতেছি। ফেসবুকের মধ্যে আমি যেটা দেখছি যে বললাম না, ইয়াং মানুষজন, পিচ্ছে বলবান মানুষ, বয়স কত হবে 16-15 এরকম বয়স, এরা হইতেছে কি এমন একটা এজ যায়, এরা আমরাও গেছি, নিজেকে একটু বড় বড় ভাবতে একটু ভালো লাগে। হ্যাঁ, আমি একটু বয়স হয়ে গেছে, একটু ম্যাচিওর, আমার আমার মোছাটা শুরু করছে, আমি একটু ম্যাচিওর হয়েছি, আমি বাকি তো আর 10টা পোলাপানের মতো না, আমি একটু আমার বন্ধু বান্ধব, আমার সব বন্ধু বান্ধব বোকা, আমি একটু স্মার্ট, এই এই এজগুলো থাকবেই মনে মনে, বাইরে তো প্রকাশ না করলেও মনের মধ্যে কিন্তু থাকে। এটা স্বাভাবিক, এটাই নর্মাল এজ, এই বয়সে হয়। তো এরা কি করে, ফেসবুকের মধ্যে যায়, নিজের প্রোফাইল পিকচার দেয় না, দিয়ে তো ফাইসা যাবো, ইস আইডিয়া আমার তো মোস হয়েছে, কিন্তু আদৌ তো মোস হয় নাই। এই জন্য কি করে, তারা অ্যানিমে প্রোফাইল পিকচার ইউজ করে, কিন্তু কথা বলবে, শব্দ ব্যবহার করে খুব, মানে গুছায় খুব সুন্দর করে প্রিটেন্ড, আর দেখে বুঝবেন যে বড় লোক কথা বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি জানবেন যে এটা আস্তে আস্তে থাকে, কারণ তার ওপিনিয়নটা শুনলে এটা আসলে বোঝা যায়। তো এই জিনিসটা বলতেছে, এর একটা ফেস যাবে, এটাই বলতেছে, যখন এই অডিয়েন্সের সংখ্যা কিন্তু বেশি, তো এই অডিয়েন্সটা যখন মানে হবে, ম্যাচিওর হবে, তখনই এই রেভলিউশনটা আসা শুরু করবে। 7 বছর বলছিলাম, এটা এট মোস্ট, তারপর যদি ম্যাচুরিটি না আসে, আমি এই জেনারেশনের জন্য কনসার্ন, কি হবে আমি জানি না, কিন্তু আশা করি 3 বছরের মধ্যে তারা এনাফ বুঝটা মাথার মধ্যে আসবে, যে এইসব ফাউ কথাবার্তা, আমার যদি সাবস্ক্রাইবার ওই মিম রিভিউ করছে, ওই হেন্তাই রিভিউ করছে, ওই এরা করছে, অ্যানিমে এক্সপ্লেন করে, এই সব কিছু বাদে যদি একটা ইউনিফাইড আকারে দেখে যে না, সে ওইসব কাজ করলো, সে একটা ভালো কাজ করতেছে, তার কমিউনিটির মধ্যে তার নাম ডাক বড় বেশি, তো তাকে আমরা একটু সাপোর্ট করি, সে যে কাজটা উদ্যোগটা নিছে সেটাকে আমরা সাপোর্ট করি, তাহলে আমরা আগায় যেতে পারবো। এই যে হিসাম ভাই যে
পেটিশন ওপেন করছিল, হুম তাই না? হুম, ভালো, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। হ্যাঁ এক স্টেপেই যে সাকসেস আসবে তা কিন্তু না, ধীরে ধীরে আসে ধীরে সাকসেস। ধীরে আসবে, হ্যাঁ। এটা নিছিল, আমি আমি তো ফেসবুকের খোঁজ খবর রাখি, কমেন্ট টমেন্ট করি না, আমি দেখি একটু। হুম হুম অনেক মানুষকে দেখছি বলে যে এটা স্ক্যাম, এটা স্ক্যাম। এখানে দেখো এই যে পেটিশন দিলে টাকা পয়সা আসলে কিন্তু কিচ্ছু না, টাকা পয়সা কোনো বিষয় না, পুরা ফ্রি। হুম কিন্তু এই যে নেগেটিভিটি এসব ছড়াবে, এসব মানুষের কি বলবো, খাবেই। তো আসলে জিনিসটা স্যাড, এটা যখন ওভারকাম করতে পারে বাঙালি, হুম। তখনই বিষয়টা আসলে উন্নতি হবে। সো তাহলে আমাদের এই অ্যানিমে কমিউনিটিকে আরো 2-3 বছর সময় দিতে হবে বলছো? হুম হুম হুম, সো তা দিতেই হবে। তোমার এখন অ্যানিমে অডিয়েন্স নিয়ে বললাম, এখন ধর অ্যানিমে ইউটিউবারদের নিয়ে কথা বলি আমরা একটু, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের অ্যানিমে ইউটিউবারদের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে তুমি মনে করো? আমি বলবো যে প্রথমত এটা দেখতে হবে যে আমি কি ভালো সিরিয়াস, নাকি মোটামুটি, নাকি এমনি এমনি, নাকি এরা জাস্ট আমার একটা এমনি হুদে আমি টাইম পাস করে দেয়, এটা দেখতে হবে। আমি যদি হুম আমার পার্সোনাল কথা বলি, আমি শুরু করছিলাম অ্যাজ আ টাইম পাস, যে কিছু করার নাই দেখি করে দেখি, প্লাস অ্যানিমে দেখতেছি, আমি ওয়েস্ট করবে কেন, আমার ওপিনিয়ন গুলো একটু শেয়ার করি মানুষের সাথে। হুম হুম ওটা করতে করতে এখন আমার মধ্যে কিন্তু একটা দায়িত্ববোধ এসে পড়েছে, যে আমার খারাপ লাগে যে আমি 2 সপ্তাহ যাবত ভিডিও দিই নাই। হ্যাঁ হ্যাঁ আমার তো অডিয়েন্সটা ভিডিও চাইতেছে, আমার একটা দিতে হবে একটা ভিডিও, তাই না? হুম তো আমি আসলে জিনিসটা করি এই জন্য কি হয়েছে, আমি বলি এই জিনিসটা আমার পজিটিভলি এফেক্ট করছে, আর আমি আশা করি যারা করবে তাদের পজিটিভলি এফেক্ট করবে। সেটা হচ্ছে আজে বাজে জিনিসের মধ্যে না যাওয়া, বা যাবে না সচরাচর যদি এক জায়গায় বিজি থাকে। হুম হুম কারণ ইউটিউবে কিন্তু প্রচুর টাইম খায়, টাইম খায়, যেই হ্যাঁ। জনরাতেই যান না কেন প্রচুর টাইম খায়, প্রচুর আপনার টাইম প্রচুর খায়। ব্রেন পাওয়ার ইউজ করবে। আপনার বেনিফিট, আপনার ব্রেনকে আপনার শার্প রাখতেছেন সবসময়। হুম হুম আর এটাও বেনিফিট যে আপনি আজে বাজে কাজে লিপ্ত হইতেছেন। মানুষ হ্যাঁ, খারাপ কাজে বা উল্টাপাল্টা কাজ কখন করে, যখন তার হাতে করার কিছু থাকে না, আজাইরা ফ্রি টাইম টাইম। থাকে, হ্যাঁ। আজারে যখন টাইম থাকে তখন মানুষ উল্টাপাল্টা কাজ করে। যেমন আমার কিন্তু এই যে মানুষের যে অ্যাটেনশন স্প্যান এত কম, হুম হুম আমার কিন্তু এই জিনিসটা আমি শর্টস এগুলা এতটাই বাদ দিয়ে দিছি, কারণ আমি যখনই শর্টস আমি দেখতেছি যে আমার ইউটিউবের জন্য ক্ষতি হয়ে যেতেছে, হুম আমি পুরোপুরি অমিট করে দিছি। এখন হুম এখন আমার বড় ভিডিও না দেখলে ভালো লাগে না, ছোট ভিডিও আমার বিরক্তিকর লাগে, যে কিছুই তো দেখলাম না, কি কি শেষ হুম করতেছে এরা। আর শর্টস ভিডিও আমি আর দেখি না, আমি ফিডে বিটে সবকিছু সরাই দিছি, আমি ঢুকিও ইন্টারেস্ট নেই। এই একটা দিনে মিম দেয় দেখি, অত ঢুকি আর বেশি আর কিছু না। তো আমার মতে যারা এখন আছে তারা অনেকে বলে যে ভাই আমি ব্যস্ত, ব্যস্ততার ঠেলা আমি ইউটিউবে দিতে পারতেছি না। এটা আসলে আমি নিজেও আগে এক টাইমে বলতাম, বাট হুম এটা হয়তো একটা পিরিয়ড, এক্সাম পিরিয়ডের জন্য ঠিকঠাক আছে, বাট বুঝা যাইতেছে ভাই, তুমি ফেসবুকে আমাদের গ্রুপের মধ্যে 10-20টা মতো যদি আমার কাছে টাইম নেই রিডিং, এটা পুরাপুরি ভুয়া কথা। যে হুম। টাইম নেই, অ্যানিমে দেখার মতন টাইম নাই, তারপর কি বলে আমার আমার ইউটিউব ভিডিও এডিট করার জন্য টাইম নাই, এটা সম্পূর্ণ তুমি জানো মিথ্যা কথা। তুমি আসলে কোন জায়গায় টাইম প্রায়োরিটি, ঠিক আছে, ইটস অল অ্যাবাউট প্রায়োরিটি। তোমার হুম, প্রায়োরিটি যদি হয় যে তুমি আসলেই অ্যানিমে নিয়ে আগ্রহ অনুভব করো, আসলে তোমার অ্যানিমে ইউটিউব নিয়ে কিছু একটা করার আছে, ইট ডাজেন্ট হুম, ম্যাটার তুমি কত বিজি। তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চললেও তুমি তখন ওই সময় ভিডিও বানাবা, ঠিক আছে, বা তোমার যদি টেস্ট পরীক্ষা চলে ওই সময় তুমি ভিডিও বানাবা। সো দ্যাটস ইট। আর তো সো তোমার কাছে কি মনে হয় যে ফিউচার এমন কোনো অ্যানিমে চ্যানেল আসতে পারে কি যারা ধরো যে কিছু একটা রেভলিউশন টাইপের নিয়ে আসবে ওই জেনারেশন? জেনারেশন হুম। জেনারেশন তো কারণ তোমাদের আমি কথাই আসলে তোমাদের কথাই বলছি ধরো, ঠিক আছে, উম, তোমাদের যারা 5-6-এ জন্মগ্রহণ করছে তাদের কথাই বলছি ধরো। তাদের কথা বলতেছেন। হুম এখন আমি তো ফলো করি, হঠাৎ করে কেউ একদম ধুমধারাক্কা যে প্রথম ভিডিও একদম ফাটাফাটি করে এরকম তো সচরাচর মানুষ আসে না। হুম সবাই নর্মালি নর্মালি একটা হাম্বলস জায়গা থেকে শুরু করে। হুম তা আমি তো মানে আমি তো বাপের রিক্রুটমেন্টের মধ্যে আছি, হুম মানুষদেরকে খুঁজতে হয়। তো আমি দেখলাম তো চেষ্টা আছে, বাট একদম যে রেভলিউশনারি কিছু একটা জিনিস করবো এরকম এখন পর্যন্ত পাইতেছি না। শিশিরকে আমি ভাবছিলাম, বাট ও হারাই গেছে কেন জানি, ও আসলে টপিক খুঁজে পাইতেছে না যেরকম রেভলিউশনারি টপিক এরকম এর জন্যই খুঁজা বাত আমি নিজেই করুম, হ্যাঁ আমি এই হ্যাঁ হ্যাঁ মোটিভেশন আছে। হ্যাঁ, নিজে করো একটা ভিডিও জাস্ট। আমার কাছে তোমার মানে আমি চাই যে তোমার একটা ভিডিও খুব করুক। কিছু কিছু ভিডিও আছে, দেখো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু একটা ভিডিও দেখলে বুঝতে পারি তো এই ভিডিওতে কতটা এফোর্ট গেছে, ঠিক আছে, হুম এই ভিডিওতে জন্য কতটা ব্রেন খাটাতে হয়েছে, বা এই ভিডিওর এই হিউমারটা কতটা ক্রিয়েটিভ। আমি যেহেতু নিজে ভিডিও বানাইছো আমি বুঝতে পারি। সো আমি যখন তোমার ভিডিও দেখি বা ফিল করি, আমার কাছে যখন আমি ভিউ সাবস্ক্রাইব রেশিও দেখি তখন আমার কাছে মনে হয় যে ইটস ডিজার্ভ মোর। সো তোমার একটা বুস্ট আপ ভিডিও লাগবে, ঠিক আছে।
আর এটাই ধরো একটা, তুমি পেশেন্টলি কাজ করছো, এটা দেখে ভালো লাগছে। কারণ অনেকে দেখা যাচ্ছে যে এফোর্ট দেওয়ার পর ওই অনুযায়ী ইয়ে না পাইলে দেখা যাচ্ছে গিভ আপ করে দেয়। বাট যেহেতু ফেরদৌস ভাই তো একটা ইয়ে আছে, তুমি সেখান থেকে শিখছো পেশেন্ট, যেটা তুমি নিজে বললা। সো হ্যাঁ আমার মনে হয় যে একটা সময় বুম করবে। সো নেক্সট জেনারেশন যারা আছে, ঠিক আছে, আমার শুরু থেকে টিজে এর উপর খুব হাই হোপ ছিল। তোমার আর হচ্ছে আমারও ওর, ছিল, আমিও তো একমাত্র ওয়ান পিস ক্রিয়েটার, হ্যাঁ, ওয়ান পিস, একমাত্র। আর ওর ওয়ান পিস ডেডিকেটেড যে ইয়েটা ছিল, so আমি ভাবি নাই যে এভাবে ইয়ে হয়ে যাবে। বাট এখন হুম। স্টিল এখনো বুম করার একটা সুযোগ আছে। কারণ ওর কাছে একটা ট্যাগ লাইন আছে যে ও হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ওয়ান পিস অ্যানিমে ইউটিউবার, ঠিক আছে, একটা হুম। ব্র্যান্ড। ঠিক আছে, এরকম কিন্তু ব্র্যান্ড ওরকম কারণ নাই। আমার না। আমার আমার আছে, বাট বেশি ব্লিচ নিয়ে, হুম। ঠিক আছে, বা ব্লিচ অতটা পপুলার না, বা ধরো ব্লিচের অতটা এরা ক্রেজ। এরা বললে কিন্তু ভুল হবে, আমার অ্যানিমেশন সাথে ব্লিচ দিচ্ছে। বলো কি? হ্যাঁ, ব্লিচ অ্যানিমে অফ দ্য ইয়ার হয়েছে বাংলাদেশে। আমি এই পরীক্ষার মধ্যে তো তোমার অ্যানিমেশনটা দেখতে পারি নাই। তুমি যেদিন ওই দাও সেদিনই গতকালই। আমার ছিল, পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন রাত্রে তো আপনি দেখলামই হুম। আপনার ইয়ার মধ্যে মেসেঞ্জারে বললেন। তো তো ব্লিচের আসলে আমি থাকলে এই অডিয়েন্স গুলো গেল কই? আইজেন কে নিয়ে না না আমার আমি, কয়েকটা ভিডিও তুমি একটু দেখো, ঠিক হ্যাঁ, আছে? আইজেনের ভিডিওটা কি তুমি দেখছো? না না দেখিনি তোমাকে আজকে এখনো। বললাম যে আইজেন আসলে কি চেয়েছিল, এই ভিডিওটা তুমি দেখো। তুমি তো একটু ইয়ে করবা, তুমি ভিডিওটা দেখলে হুম, বুঝতে পারবা যে এটাতে কতটা এফোর্ট গেছে। আর একটা হ্যাঁ। ব্লিচ ফ্যান ওই ভিডিওটা কতটা পছন্দ করবে। বাট আচ্ছা, ব্লিচের অডিয়েন্স নাই, এটা আমি এছাড়া আমি ব্লিচ। বলি এটা কি হয়েছে। না এটা এটা আপনার অডিয়েন্সের ইস্যু না, এটা আপনার অডিয়েন্সের ইস্যু না, কিন্তু ইস্যুটা তাহলে হইতেছে যে ফাঁকা মাঠে আপনি গোল দিছেন তাই না, অনেক মানুষ জানেই না যে বাংলাদেশের মধ্যে ভালো ব্লিচ নিয়ে ভিডিও বানায়। ওরা দেখছে ব্লিচ নিয়ে ভিডিও ঢুকে দেখতেছে ব্লিচ অনেক ভালো, অ্যাকশন, আইজন লর্ড, ডান। নাই, চিন্তা ভাবনা নাই, এই করে খালি শুনে শুনে এই জায়গার মধ্যে ঘুরে ফিরে কিন্তু সে বিদেশের দিকেই ঝুঁকতেছে তাই না। তো হুম, বিদেশে কিন্তু দেখলে আছে। আর ব্লিচ, যদি আমি অনেস্টলি বলি, বিগ থ্রির মধ্যে যখন অনগোয়িংই ছিল, হুম, তখনও ব্লিচ আসলে সে হাইপটা পায় নাই, হাইপটা কারণ পাইনি। ব্লিচের স্টোরি একটু উইক। এটা তো জানেন, হুম, বাকি দুইটা থেকে কিন্তু স্টোরি কিন্তু উইক ব্লিচের। খারাপ বলতেছি না, কিন্তু ওই দুইটা ক্যালিবার এতই হাই যে এটাকে একটু বেশি উইক উইক মনে হয়। তো ব্লিচে তোমার যার কারণে, শুরুর দিকে উইক ছিল। বাট এই যে তোমার যে হ্যাঁ যে থাউজেন্ড ইয়ার ব্লাড ওয়ার যে ইয়েটা হ্যাঁ, আসছে, এটার এটা কিন্তু কিন্তু বেস্ট, ঠিক আছে, ব্লিচের বেস্ট। 10 বছর লাগছে কিন্তু কাজতে ভাই, এটা কিন্তু হ্যাঁ, দেখতে হবে। হ্যাঁ, 10 বছর দশ লাগছে। বছর সো লাগছে এটার স্টোরি লাইনে কোনো তো ধরো এটা মানে আমার কাছে ওয়ান পিসের যে ইয়ে যে গিয়ার 5 যেরকম আসছিল না, এই ব্লিচের হ্যাঁ। কিন্তু এই এরাটা কিন্তু ওই সময় ওয়ান পিসের হুম। গিয়ার 5 এর সময় ওই রকম ক্রেজ যেটা বাইরের দেশে দেখা গেছে, বাট বাংলাদেশের নিয়ে কোনো কথাই নাই। ব্লিচের, হ্যাঁ, হ্যাঁ, কারণ আহ, বাংলাদেশে কিন্তু গিয়ার 5 নিয়ে হাইপ হচ্ছিল। হ্যাঁ, ব্লিচ নিয়ে যে হাইপ বাইরে হয়েছিল, হুম, ওই হাইপ যাওয়ার পরে বাংলাদেশে ওই হাইপটা ঢুকছে, এবং ব্লিচ এখন হাইপের মধ্যে আছে। হাইপের মধ্যে আছে, কিন্তু ব্লিচ ব্লিচের অডিয়েন্স কি হয়েছে আমি বলি। ব্লিচের আগের বছর হিট করছে হ্যাঁ, 24 সালে। হুম, 24 সালে একটা খুব ভালো একটা অ্যাকশন অ্যানিমের মিসিং ছিল, হুম, জেজেকে। তো মানুষ জেজেকে খুব সুন্দর করে ব্লিচের থেকে সুইচ করে ফেলছে। আমি এমন মানুষও দেখছি ব্লিচের ওজি ব্লিচ দেখে নাই, ডাইরেক্ট হ্যান্ড দিয়ে শুরু করছে। যার আহ, কারণে আপনার এই শোটা শুরু হয়েছে। ব্লিচের খুব প্রশংসা শুনবেন, তো তুমুল ফাটাফাটি অ্যাকশন, সেই রকম জিনিসপত্র চলতেছে, কিন্তু দিন শেষে যায় দেখবেন যে ওই রকম লোর ঠিক মতন যায় না। এটা অনেস্টলি বলতেছে, অনেক মানুষ আছে এরকম, অনেক মানুষ আছে যে পুরাটা দেখে নাই, ওজি বিচ দেখে নাই, এক্সপ্লেনেশন ভিডিও দেখছে, এক্সপ্লেনেশন ভিডিও দেখা 1000 ইয়ার্ড থেকে শুরু করছে অ্যানিমে দেখা। আহ, এরকম মানুষ আছে, তা এর তো কারণে আপনার এই এটা তো ভিডিওটা একটা সমস্যা। তাহলে তো ওরা বেস যে ডেপথ এই ভিডিওগুলো তো ধরতেই পারবে না। করতে পারবে না। এই জন্যই নারুটো একটু তুমি ভিন্ন। একটা নারুটো ভালো পয়েন্ট বলছো, ঠিক আছে, এই পয়েন্টটা সামহাও আমার মাথায় আসেনি যে ব্লিচের ভিউ কেন আসছে না, ব্লিচ কেন ভিউ পাচ্ছে না। আর এই এই ভিডিওগুলো যে আমি এখন বানাতে, তা কিন্তু না, এটা কিন্তু ওই তোমার যখন ওই থাউজেন্ড এর ব্লাড রিলিজ হচ্ছিল, আইজেন হুম টাইজেন হুম হুম। আসতেছিল, ঠিক আছে, এন্ট্রি টেন্ট্রি, ওই সময় কিন্তু এটা দেওয়া। মানে আপনি কিন্তু ট্রেনিংটা খুব ভালো ধরতে পারেন, হ্যাঁ। চ্যাম্পিয়নশিপ চলতেছে জন্য আপনি ক্রিকেট নিয়ে বানাবেন না, অ্যানিমেই খুঁজে পান না, ইন্ডিয়ান জিরো ধরছেন তো অ্যানিমে। হ্যাঁ, আরে ভাই আমি রিসার্চ করতেছি, খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি যে আমি এটা নিয়ে ভিডিও বানাই ছাড়বো, কিন্তু এই ভিডিওটা আরো আগে আপলোড দিতাম, বাট আমার পরীক্ষার জন্য। এই যে এখন আমার ট্রু পোটেনশিয়াল তুমি এখন দেখতে পাবা, কারণ এখন আমার পরীক্ষা নাই, ঠিক আছে, এখন আমি কাজ করতে পারবো। আমার কিছু তোমার ফেস রিভিলের ভিডিও এডিটিং এর একটু ইস্যু আছে, ওইগুলো একটু শিখবো। তো
টিজের ওয়ান পিসের একটা ইয়ে আছে, সো ওর পোটেনশিয়ালটা ইয়ে করবে। শিশিরের পোটেনশিয়াল আমি, হ্যাঁ শিশিরের এরকম একটা হাইপ উঠছিল। শিশিরে তোমার যে ডেড ইন যে ভিডিওটা, ঠিক আছে, হ্যাঁ, এই ভিডিওটা আসলে কি একদম র্যান্ডমলি উঠছে নাকি এটা যে সানসেট স্টুডিও কোনোভাবে প্রমোট করছে? না না না, আমি বলি বিষয়টা কি হয়েছে। বিষয়টা হয়েছে যে আম, ওর আসলে ডেরেন্ডের যে ভিডিওটা, হুম হুম। এটা ওর জন্য নেসেসারি ইভিল হয়ে গেছে এক টাইপের। হ্যাঁ, এটা কারণে ওর অনেক পপুলার হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে না বিরাট বড় মাইর জানেন কি হয়েছে। কি? এখন ওর ভিডিও টাইটেলে যদি বাংলাদেশ আর অ্যানিমে হুম হুম। এই দুইটা শব্দ যদি একসাথে না থাকে, ওই ভিডিও ওর চলেই না, লেজিট চলে না। যেরকম ও আহ, কয়দিন আগে ও যদি পপুলার অ্যানিমেও ধরে, হুম হুম। তাও ওর তার ভিউস আসে না। কারণ ওর অডিয়েন্স কি হয়ে গেছে, ওর অডিয়েন্স এখন বুঝে গেছে যে হ্যাঁ, এই বেটা বাংলাদেশের অ্যানিমে নিয়েই ভিডিও বানায়, আমি এটাই দেখবো। অর্জনকে সাবস্ক্রাইব করছে। একজন দেখবেন ও যখনই ভিডিওর মধ্যে কোনো বাংলাদেশি হুম হুম। অ্যানিমেশন নিয়ে আসে, ওই ভিডিওগুলো 10K 12K ভিউজ হয়। বাট যখনই ভিডিওর একটা অ্যানিমে রিভিউ বা একটা ওপিনিয়ন, একটা অ্যানিমে ভালো লাগলে আমি ওটা ভিডিও বানিয়ে দিই। হুম ভিডিও বানাইলে পপ ট্রেন্ডিং ইয়ে থাকলো, স্লো লেভেলিং না যদি এখন ভিডিও বানায়, ওর ভিউস উঠবে না। কারণ আমি দেখছি উঠে না। কারণ ওই যে ওর অডিয়েন্স ওইরকম করে গ্রো হয়ে গেছে। এর কারণে আমি মাঝে মাঝে ভয় পাই, এর জন্য আমি একটা টপিকে থাকতে চাই না। আমি এর জন্য একটু ভিন্ন ভিন্ন জায়গায় একটু ছিটা ছুটা দিয়ে হুম আইসা হুম পড়ি, হুম। যাতে সবকিছু। এর কারণে কি হয়েছে, আমি একটা জিনিস দেখছি, এর কারণে হয়তো আমার ইনিশিয়ালি প্রথম ভিডিওটা হয়তো একটু মাইর খাবে, বাট তারপরে ধীরে ধীরে জিনিসটা একটু উঠে আসে, যেটা আমি দেখলাম। হ্যাঁ, যেমন আমি ম্যাক্সিমাম পোর্শন এটা এটা তুমি একটা ভালো কথা বলছো। এই জিনিসটা আমি ক্ষেত্রে বলি, যেমন ধর আমি ক্রিকেট নিয়ে যে ভিডিওটা বানাইছি, এটা কোনো একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। হুম আমার এটা একদিন হয়ে গেছে আপলোড দেওয়া। এই একদিনে যা হুম ভিউ আসছে, আমার কিন্তু এই ভিডিওটা হয়তো টপ টেনের, না টেনেও নাই, 11, আচ্ছা। র্যাঙ্কিংয়ে 11-এ আছে এই একদিনে। এটা কিন্তু রিসেন্ট আপডেট, তো বুঝতে পারছো। সো হুম আগের হুম যতগুলি আছে সব ধরো তোমার হচ্ছে ড্রাগন বল আর নারুতোর ভিডিও। ওই যে বললাম না, আপনার নারুটোর ইয়াটা হুম। বেশি হয়ে গেছে, এর হ্যাঁ। জন্যই প্রবলেমটা হয়। যেমন আমার চ্যানেলে যেমন নারুটো ফ্যান আছে, তেমন ওয়ান হুম। পিস ফ্যানও আছে। এর জন্য আমি যখন একটা তোমার চ্যানেলে বেশিরভাগ তো ওয়ান অন্য পিস কিছু, ফ্যানই মনে হয়। না না না, আমার চ্যানেলে ওয়ান পিস ফ্যান কম। তাই নাকি? আমার চ্যানেলে, হ্যাঁ আমার চ্যানেলে ফ্যান বেশি হচ্ছে ব্লিচের আর হচ্ছিল নারুটোর। ওয়ান পিসও আছে কিন্তু ওয়ান পিস অনেক কম। কারণ কি জানেন, যখন আমি ওয়ান পিস নিয়ে ভিডিও বানাই, কয় যে এই বাইক গেছে গা, আমাদের বুঝে গেছে আর ওয়ান পিস ছাড়তেছে না। আর আমি ওয়ান পিস নিয়ে এর জন্য অনেক ভিডিও তোমার দিই না। চ্যানেলের থিমটা কি? আমার চ্যানেলের মেইন থিম হইতেছে আমি আমার ওপিনিয়ন শেয়ার করব। ও। আমার আমি একদম শুরু থেকে, শুধু আমার এই চ্যানেলের জন্য না, আমি একদম শুরু থেকে আমি ট্রেন্ড হেড করি। কেন হেড করি আমি বলবো। আমি আসলে যে বললাম না, আমি টেক নিয়ে অনেক বেশি গবেষণা করি, এই হুম জিনিসটা আমি হুম অনেক ডিলেমার মধ্যে ফেস করি। এখন সাপোজ আমি মোবাইলই ধরি, মোবাইল না হুম মডেলের নাম্বার গুলো সহজ হয়। সাপোজ আমি আইফোনের নতুন মডেল আসছে বাজারে, হ্যাঁ, হুম হুম আমি অনেকগুলা টেক চ্যানেলকে ফলো করি, কারণ আমার টেক জানতে ভালো লাগে। হুম যখন দেখেছি আইফোনের এখন একটা ফোন তো, তাই না, হুম হুম ওখানে তো যদি আমি ইউজ করি, আমার জন্য 200 মেগাপিক্সেল আর আপনার জন্য 10 মেগাপিক্সেল তো ক্যামেরা হবে না। হুম আমার জন্য 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, আপনার জন্য 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, তাই না। হুম তো আমার এই জায়গায় ইস্যুটা হয় যে আমি যদি সাপোজ আমি আপনার ভিডিও আগে দেখছি, তাহলে হুম আমি সাপোজ আপনি ওই আইফোন রিভিউ করছেন, টিজে ভাই আইফোন রিভিউ করছে, হুম আমি যদি আপনার ভিডিও আগে দেখি, আমি টিজে ভাই ভিডিওটা আমি কেন দেখবো যদি কোনো স্পেশাল ক্যাচ না থাকে। দুইজনই বাংলায় ভিডিও বানাইছেন, দুইজনই ঢাকায় থাকেন, দুইজনই সেম টাইপেরই ভিডিও বানান, দুইজনই মনে করেন সব জিনিসই ধরেন, এমন না যে একজন গেমিং। হুম এই ডিলেমাতে পড়ি যে আমি যদি ওর ভিডিও দেখি, তাহলে আমি কেন ওর ভিডিও দেখবো। এর জন্য আমার যেন কি সমস্যা হয়, আমি এর জন্য সবার আগে দেখি যে ইন্টারন্যাশনাল, আমি তো বিদেশিদের মোবাইল রিভিউ গুলো বেশি দেখা হয়। হুম ওই সময় দেখি যে কারটা ট্রেন্ডিং পেজের মধ্যে গেছে, যারটা ট্রেন্ডিং পেজের মধ্যে গেছে ভিডিওটা, আমি তার ভিডিওটা দেখি, বাকিগুলো দেখি না। কারণ তারটা ট্রেন্ডিং এ গেছে, তার মানে তার ভিডিওতে স্পেশাল কিছু আছে। কারণ সবগুলো কিন্তু ফেয়ারলি বড় ইউটিউবার, সবগুলো সাবস্ক্রাইবার 17 মিলিয়ন 15 মিলিয়ন এরকম, হ্যাঁ হুম পাশাপাশি। তো ভিন্ন কিছু হওয়ার কথা না, যার কারণে আমি যে কোনো একজনেরটা দেখি। তো এর জন্য আমার ট্রেন্ডিং এর সমস্যাটা কি হয়েছে দেখেন। সাপোজ আহ, আপনি তো ওরকম করে রিভিউ দেন না ট্রেডিশনালি। সাপোজ এই যে হিসাম ভাই, ঠিক আছে, হিসাম ভাই সাকামতো নিয়ে, না হিসাম ভাই বিষয়টা আবার আলাদা। শিশিরের কথা বলি, শিশির হুম ভালো এক্সাম্পল। শিশির যদি সাকামোটো ডেস নিয়ে ভিডিও দেয়, আর হুম যদি ফেডরুস সাকামোটো ডেস নিয়ে ভিডিও দেয়, আমি অ্যানিমেটা দেখবো ভালো কথা। আমি একজনের ভিডিও দেখলাম, আরেকজনের ভিডিও কেন দেখবো। এই দিক দিয়ে আবার হিসাম ভাই একটা বেনিফিটে থাকে। হিসাম ভাই কোনোদিন অন্য করে রিভিউ শেয়ার করে না। হিসাম ভাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করে, তার কেমন লাগছে। হুম সে এমন বলে না যে অ্যানিমেটা ভালো, না বলে লাস্টের দিকে বলে
কিন্তু সে আসলে রিভিউয়ার হিসাবে দেয় না, সে এজ আ ওয়াচার হিসাবে সেটা রিভিউ দেয়। এর জন্য হিসাম ভাইয়ের ভিডিওগুলো চলে ভালো। কিন্তু এটা আমি দেখছি, যার কারণে আমি নিজেই বলছি। দেখো আমি তোমাকে বলি, হিসাম ভাইয়ের ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখছি, ধরো তোমাকে আর হিসাম ভাইকে আমি পাশাপাশি রাখলাম, তুমি হচ্ছে ভিডিও দিলা, ধরো সাপোজ একটা ট্রেন্ডিং ইয়ে ধরে সাকামোটো ডেজ তুমি বললা, ওটাই ধরলে তুমিও রিভিউ দিলা, তুমিও নিজের অপিনিয়ন দিচ্ছ, হিসাম ভাই নিজের অপিনিয়ন দিচ্ছে, বাট তোমার থেকে মানুষজন হিসাম ভাই ভিডিও কেন দেখবে? কারণ হিসাম ভাইয়ের ফেস ভ্যালু আছে। ইয়েস, ফেস ভ্যালু বেশি, ঠিক আছে, ফেস ভ্যালু। সো হিসাম ভাই ধরো যে আননোন কাউ হইতো, ধরো যে একদম জাস্ট রিসেন্টলি শুরু করছে, আগে তার ইউটিউব চ্যানেলের কোনো কিছু ছিল না, তাহলে কিন্তু তার হিসাম ভাই কিন্তু তোমার মতোই ভিডিও আসতো, ঠিক আছে। সো এখানে ধরো ওই হিসাম ভাই আগের একটা নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করে নিছে, প্লাস ওই বিষয়টা নিয়ে একটু ধরো এডিটিং নিজের অপিনিয়ন শেয়ার করা, নতুন নতুন এটে করা ট্রাই করছে। আর হিসাম ভাই যেহেতু একটা জিনিস তুমি সবসময় মনে রাখবা যে এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই। সো একটা ইউটিউবার জানে যে কখন তার ইয়ে লাগবে। তুমি খেয়াল করে দেখবা যে হিসাম ভাই ভিডিও যখনই ডাউন যাবে তখনই দেখবা যে তালা ভাইকে নিয়ে তালা ভাই এসে ধরো একটা ইয়ে দিয়ে দিবে, ঠিক আছে। এটা খারাপ আমি তো বলছি না, ঠিক আছে, খারাপ না, কিন্তু এটা একটা জিনিয়াস আইডিয়া। তো এইটার মাধ্যমে তুমি ট্রেন্ডিং একটা ইয়ে করতে পারছো, এটা কাটে দিতে হবে মনে হচ্ছে। না না, কারা কিছু না, এটা ট্রিক, এটা আসলে যদি জানা উচিত মানুষের। তো এই যে এই বিষয়গুলো আছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশি অ্যানিমে ইউটিউবারদের যে ফিউচারটা আছে খুবই ব্রাইট, ঠিক আছে। আর খুবই ব্রাইট। আগামী 4-5 বছরে ধরো আমার কাছে মনে হয় যে যদি এই যে ইউটিউবার অ্যাওয়ার্ড হয়, ইউটিউব অ্যাওয়ার্ডে যদি অ্যানিমে ক্যাটাগরি যোগ হয় এন্টারটেইনের মধ্যে, তাহলে আমি অবাক হব না। এখানে না ভালো একটা টপিক আনছেন। আমার বাংলাদেশ আমার কেন জানি মনে হয়, কোন সাল বলবো, 2018 না 18 না 19-20 সালের পরে আমার কেন জানি মনে হয় ইউটিউবে যে একটা স্পিরিট, ইউটিউবে যে কারণে ইউটিউবটা পপুলার হয়েছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না, সেই স্পিরিটটা বাংলাদেশি ইউটিউব থেকে হারাই গেছে। আমার কেন জানি মনে হয়, বা এটা আমি নিজে ফেস করছি, যে মানুষ ইউটিউবকে অ্যাজ এ টিভি অল্টারনেটিভ ধরে নিছে। আমি কেন বলতেছি, বাংলাদেশ আপনি যে ট্রেন্ডিং পেজে যান, হ্যাঁ অবভিয়াসলি ফালতু ফালতু জিনিসই ট্রেন্ড করে, কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডিং জিনিস জানেন কি? অ্যানিমে টিভিং এর কথা বলতেছেন, আমি একটু ব্রডার পুরা হোল বাংলাদেশি ইউটিউবের কথা বলতেছি। মানুষ যে জিনিসটাকে বেশি ফোকাস বা দেখে সেটা হচ্ছে নাটক। নাটক কি জেনুইনলি ইউটিউবের এক্সক্লুসিভ জিনিস? নাটক পুরোপুরি টিভি বিষয় একটা জিনিস। তাই দেখবেন যে আজরাইল দিদি ছিল না, তার আগে স্কিটস টাইপের ভিডিও বানাইতো, তখন কিন্তু টিকটক ছিল না, যার কারণে তারা এরকম ভিডিও স্কিটস আকারে বাই করতো। কিন্তু তাদের এখন নাটক দিতেছে, কারণ তাদের অডিয়েন্স না, বাংলাদেশের অডিয়েন্সটাই নাটকে মানে টিভিকে ছেড়ে দেওয়া মানুষের ইউটিউবের মধ্যে নাটক দেখে। শুধু ইউটিউব না, ফেসবুকও দেখবেন, মানুষের ফেসবুকের মধ্যে নাটক দেখে। জাস্ট এমন করে দেয়, এই নাটকগুলো এত নিম্নমানের যে এগুলা কোনো কপিরাইটও নাই। আমি আপনার সাথে রিলোড করে আপলোড করতে পারেন, মিলিয়ন ভিউজ আসবে, কোনো কোয়ালিটি নেই, মানে কোয়ালিটি এক। হ্যাঁ, আরে একটা নাটকের নাম জানেন কি? নাটকের নাম থাকে হইলো আমার চা বউয়ের হাতের চা, এরকম নাটক থাকে। খুবই নিম্নমানের ফালতু নাটক, একদম বাজে। এগুলা এত জোক এতটাই লেম, এরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে বাচ্চা আসে না করে ওই সাউন্ড এফেক্ট দিতে হয় ফানি বানানোর জন্য। এইগুলা দেখে, এইগুলা মানুষ আছে। আমি এই বিগার পিকচারটা তুমি অবজার্ভ করছো, এটাও তো একটা ভালো, এটা কিন্তু একটা থটফুল বিষয় না, কারণ আমি দেখছি যে কেন বাংলাদেশের মধ্যে এই ইউটিউব ফেস্ট এসব জিনিসপত্র হয় না, কেন বাংলাদেশ থেকে কোনো এই বলে অ্যানিমে রিওয়াইন্ড, মানে অ্যানিমে বলে কেন ইউটিউব রিওয়াইন্ড যখন হয় একজন মানুষও জানে কেন? বাংলাদেশ তো ইউটিউবার দেখে বুঝেই না, এরা বুঝে হইলো নাটক বুঝে, যে অমুক বানাইতেছে, অমুক চ্যানেল নাটক পাওয়া যায়, অমুক চ্যানেল গান পাওয়া যায়। কিন্তু ইউটিউবে যে একটা জিনিস, ইউটিউব যে একটা পার্সোনাল একটা ওপিনিয়ন শেয়ার করার প্ল্যাটফর্ম, এরা বাঙালিরা আমরা করে বুঝেই না। আমার মতে বাংলাদেশে যে ইউটিউব আছে, এই পুরো সিনারিওর মধ্যে 3টা জনরা সবচেয়ে বেশি ভালো, আমি বলবো যে একদম ইন্টারন্যাশনাল পর্যায়ের মধ্যে যায়। এক হইতেছিল টেক, আমাদের মধ্যে টেক চ্যানেল যতগুলো আছে সবগুলো ইন্টারন্যাশনাল মানে ফলো করে আমার মতে। এটিসি বলি, পিসি বিল্ডার বলি, সবগুলো কোয়ালিটি খুব ভালো, ইন্টারন্যাশনাল পর্যায়ে বলা যায়। 2 হইতেছে এডুকেশনাল বেস্ট চ্যানেল, বললাম না মানুষের টিভি অল্টারনেটিভ ধরে নিচ্ছে। আমরা ইউটিউবের মধ্যে বেশি ফর্মাল টাইপের হয়ে গেছে মানুষ অন্যান্য জনের মধ্যে। তো ওর জন্য এডুকেশনটা খুব ভালো চলে, 10 মিনিট স্কুল আছে, তারপর মানুষ অনেক ট্রিক্স শেখায় ইউটিউবের মধ্যে পড়াশোনা নিয়ে।
তারপর আমরা কোডিং শিখতে চাইলে ওগুলোরও কোর্স আছে, কোনো ফ্রিল্যান্স ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ওগুলোরও কোর্স আছে বাংলাদেশে। তো লার্নিং সাইডটা খুব ভালো। থার্ড সাইড হইতেছে হলো আনফরচুনেটলি আমার বলতে হবে যারা বিদেশের মধ্যে এখন ডেড, বাট আমাদের দেশে ভালোই চলে, সেটা হচ্ছে হইলো ব্লগিং। ব্লগিং এটা আমাদের দেশে সব বেশি চেনে। আর এটা ব্লগিং এরটা আমি একটা রিজন দেখছি, এটা জানেন কেন বাংলাদেশে কেন ব্লগিং বেশি চেনে, মানে বেশি জানে কেন? আমাদের বাঙালির এত কামলেস, আমরা মানুষের জীবন কাহিনী শুনতে খুব আগ্রহী। হ্যাঁ, পাশের বাসার কি নাকি শুনলাম করতেছে? রাতে ঝগড়া হয়েছে। হ্যাঁ, কারণ দেখি হ্যাঁ খালেক সাহেব আপনার বাসা রাতে বেলা এরকম শব্দ কেন শুনলাম, ওইবার মধ্যে বিলকিস ভাবি আপনার এখানে কি হইলো এরকম, মানে অমুক ভাই তো দেখলাম ভাবির সাথে একটু ঝগড়া, কারণটা কি? ব্লগে তো মানুষ এগুলোই করে, যার কারণে ব্লগ এত বেশি দেখে পপুলার হয়ে গেছে, দেখে। এটা আমি আরো বেশি হারে রিলেজ করছি, যেমন মানুষ স্ট্রিমিং কালচার বুঝে না। আমাদের স্ট্রিম যেন কিসের জন্য ব্যবহার করে বাংলাদেশিরা স্ট্রিম ব্যবহার করে গিভ অ্যাওয়ে করার জন্য, এগুলো করার জন্য করে। কিন্তু স্ট্রিম হইতেছে হইলো অডিয়েন্সের সাথে একদম লাইভ কনভারসেশন হবে, আপনার ওপিনিয়ন শেয়ার করবেন লাইভের মধ্যে, এটা হচ্ছে স্ট্রিমের আসল ইয়ে। এটা আমি একমাত্র কেন বলতে পারতেছি, কারণ আমি যে বললাম না ছোটবেলা থেকে ইউটিউবের অনেক বড় ফ্যান ছিলাম, বিদেশি ইউটিউবার দেখা হয়তো অনেক বেশি, কারণ বাংলাদেশে খুব কম ছিল এই টাইমের মধ্যে। ওদের আমি দেখছি যে মানুষ কিভাবে ইউটিউবারদেরকে দেখে, আর আমরা আমাদেরকে দেখছি মানুষ কিভাবে দেখে। একজন ইউটিউবার, পপুলার ইউটিউবার আসলে ওর সম্মান দেখি বা ওর পপুলারিটি, ওর যে ক্রেজ সাকিব খানের সমান, তারপরে হলো সাকিব আল হাসানের সমান ক্রেজ, এরা ইউটিউবারের পক্ষে জীবনে হওয়া সম্ভব না, যত বড় ইউটিউবারই হোক। এত বড় ক্রেজ ইউটিউবারদের দেওয়া উচিত না, তারা কোন সেলিব্রিটি না, ইউটিউবারকে সেলিব্রিটি বলা যায় না, তারা ইনফ্লুয়েন্সার, তারা সেলিব্রিটি না। ইনফ্লুয়েন্সার, কিন্তু তোমার কিছু স্পেসিফিক ক্যাটাগরি সেলিব্রিটি ধরা হয়, যেমন ধরো তুমি যদি এন্টারটেইন করো, ঠিক আছে, হ্যাঁ ড্রামা ও নাটক করলে ওইখান থেকে সেলিব্রিটি একে ধরে, আর ওরা অনেক ব্র্যান্ড ডিল পায়। তো তুমি স্ট্রিমের কথা বলে একটা ভালো করছো, যে আমাদের বাংলাদেশে অন্তত স্ট্রিম প্ল্যাটফর্মে একটু তোমার এক্সট্রা আউটসোর্স ইনকামের এই সিস্টেমটা করা উচিত। তোমার ভিউয়ার্সরা, ওই কালচারটাই তো নাই, কালচার না থাকলে ইউটিউব কেন ফিচারটা নিয়ে আসবে, এটা আমি বুঝি। প্লাস বলো না, পেপাল আসলে পুরো 360 খাবে, সবকিছু একদম 360 খাবে, কিন্তু পেপাল তো আমাদের দেশের ব্যাংকরা আনতে দিবে না, কারণ তাদের লস হয়ে যাবে। হ্যাঁ, এটাই পুরো এই তুমি, আমি হচ্ছে তোমার আমার একটা লাস্ট ইয়ারে ফাইনান্সিয়াল সিস্টেম নিয়ে পড়াশোনা করছিলাম, ঠিক আছে। তুমি এটা জানো কিনা, পৃথিবীর এই ইন্ডিয়া টিন্ডিয়া হাবিজাবি এইসব বাদে এমন কোনো দেশ নাই যেই দেশে নিজের টাকা তুমি তুলবা, সেটা তোলার জন্য তোমাকে কিছু টাকা দিতে হবে। কোথাও এমন সিস্টেম নাই, বরং ওই কোম্পানিগুলো তোমাকে আরো টাকা উল্টা দেয়, যে তাদের ব্যাংকিং সিস্টেমটা ইউজ করার জন্য তোমাকে আর উল্টা টাকা দিবে, কিছু রিওয়ার্ড 20% রিওয়ার্ড দিবে, ঠিক আছে। আমাদের বাংলাদেশি এমন ফাইনান্সিয়াল মানে এতই বিকাশ নগদ এতটাই বাজে, যে আমাদের নিজের টাকা নিজে তুলতে আমাদের কিছু টাকা দিতে হয়। আমি যদি 1000 টাকা তুলে আমাকে 15 টাকা দিতে হচ্ছে, ভাবা যায়? ঠিক আছে। সো আর এখানে লিমিটেশন দেখো, আমি কিন্তু চাইলে 1 লাখ টাকা তুলতে পারবো না, না 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 পারবেন না। আমার 50 বা 30 40 এসবের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 50 তো বেশি বলে ফেলাম, 30,000 আমি যদি বিকাশের দোকানে গিয়ে বলি যে আমি 30,000 টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করবো, ওরা তো চোখ এভাবে তাকাবে। হ্যাঁ, 2000 টাকাই তোলা যায় না অনেক জায়গার মধ্যে, তো এটা তোমার হচ্ছে অবস্থা। আর হ্যাঁ, এটা সত্য যে স্ট্রিমের বিষয়ে তোলা উচিত। আর তুমি যে ইউটিউবের যে কথাটা বললা, এটা নিয়ে আমার সুন্দর একটা অ্যানালাইসিস আছে, ঠিক আছে। তোমার সেম ভাবে বাট একটু ডিফারেন্স। আমি বাংলাদেশের পুরো ইউটিউব অডিয়েন্সকে কয়টা ভাগে ভাগ করছি। প্রথমত আমাদের ইয়াং জেনারেশন, একটা পার্ট ধরো একদম গেমিং, ফ্রি ফায়ার, পাবজি, আমি কোনটা টক্সিক কোনটা টক্সিক না সেটা কথা বলছি না, ওভারঅল প্ল্যাটফর্মের কথা বলছি। হ্যাঁ, ওভারঅল বলতেছি, গেমিং এর দিকে চলে গেছে। কিছু কিছু আছে ধরো একটু ডেভেলপমেন্ট টাইপের, ঠিক আছে, এই কোডিং শিখতে চায়, ওই ফ্রিল্যান্সিং শিখতে চায়, এটা কিন্তু একটা বড় মার্কেট আছে। হ্যাঁ, অনেক বড় মার্কেট আছে, ভালো জিনিস। এই যে খালিদ ফারহান, তারপরে তোমার হচ্ছে হাবিজাবি, এরকম যে টাইপের এটি আছে। আরেকটা ইয়াং আমাদের জেনারেশন আরেকটা আছে, সেটা হলো যে তোমার ডকুমেন্টারি বিভিন্ন, হ্যাঁ ডকুমেন্টারি তোমার হচ্ছে ভয়েস অফ ঢাকা থেকে শুরু করে বেশ কিছু, আরো ডকুমেন্টারি অনেকগুলো আছে, যে লাবিব আছে, তারপরে তোমার হচ্ছে এনআই চৌধুরী, খালিদ ফারহানও মাঝে মাঝে ডকুমেন্টারি ভিডিও বানায়, আর এরকম বেশ কয়েকজন আছে, ঠিক আছে। আর এখন ইমার্জ হচ্ছে আরো একদম ধরো এক্সট্রিম এডিটিং দিয়ে, হ্যাঁ ইমার্জ হচ্ছে। ইয়াং জেনারেশনের এটা গেল। এরপরে বাংলাদেশের সবচেয়ে বেশি পপুলার, এটা হচ্ছে একটু গ্রামের সাইডে, বা ধরো এটা হচ্ছে গ্রামের মহিলারা,
গ্রামের মহিলারা, গ্রামের মেয়েরা, ইভেনচুয়ালি কিছু বাচ্চা-কাচ্চা ছেলেরা যারা ওদের সাথে বড়-টড় হচ্ছে, এরা কিন্তু হুম। হিউজ পপুলেশনে, তুমি যে নাটক কেন্দ্রিক বললা না, এই নাটক কেন্দ্রিক। হ্যাঁ। কারণ এখন এই ঘরে, ঘরে এদের সংখ্যাই বেশি। এদের সংখ্যাই 60 থেকে হুম, 70%, আর বাকি যেগুলা বললেন সব মিলে তো হুম, হ্যাঁ, 30% হ্যাঁ। হবে। এই ঘরে, ঘরে সবার এই যে স্মার্ট টিভি ঢুকে গেছে। ওয়াইফাই ঢুকে হ্যাঁ। গেছে, ঠিক আছে? গ্রামে, গ্রামে ওরা এখন আর ডিশ লাইনে তোমার ওই স্টার জলসা-টলসা এগুলো দেখে না। দেখে না। ওরা এখন হ্যাঁ। ওই ফ্লেভারটা কোথায় খুঁজে পাইছে? বাংলাদেশে এই নাটকে। ঠিক আছে? পাবে আর না। YouTube এর মধ্যে অ্যাড কম আসে। মন মতন যেকোনো হ্যাঁ, টাইমে আমি হ্যাঁ, হ্যাঁ। দেখতে পারি। না দেখতে অবশ্যই। পারবে। তারপরে তোমার হচ্ছে আরো তোমার সার্চ এর অপশন আছে, বুঝতে পারতেছো? তো ওই দেখা হুম, যাচ্ছে, হুম। আমি এটা খেয়াল করছি। আমি তোমার হচ্ছে এই উম আ কোথায় জানো? তুমি এই যে তোমাদের টাঙ্গাইলেরই ওই জায়গাটার নাম, মানে এটি একটু গ্রাম্য এলাকায়। ওখানে আমরা মেইনলি গেছিলাম ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে। যে গ্রামের হ্যাঁ, দুস্থ হ্যাঁ। মহিলাদের জন্য এনজিও কি, কি কাজ করছে। তো এখানে আমার সুযোগ হয়েছিল যে বিভিন্ন বাড়ি, বাড়ি যাওয়ার, বিভিন্ন মানুষের সাথে কথা-টথা বলার। তো হুম, সেখানে হুম। দেখলাম বাড়ির অবস্থা যাচ্ছে তাই হোক ভাই, একটা স্মার্ট হ্যাঁ। টিভি মাশাআল্লাহ তাদের আছে। এই যে ঠিক থাকবেই। আছে? একসময় ছিল স্মার্টফোন থাকবেই। এখন হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট থাকবেই। টিভি থাকবে, ঠিক আছে? তো মানে ও খাইতে না পাউক ভাই, ওর এন্টারটেইনমেন্ট নাটক দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো টিভি এটাই দেখলে হলো ক্ষুধা লাগে পেটে। তো এটাই হলো মানে ইউটিউবের অবস্থা। সো এখন ধরো এই কোয়ালিটি অডিয়েন্সের এখন অপেক্ষা করছি, নট অনলি দিস অ্যানিমে সেক্টর। প্রত্যেকটা হুম। সেক্টরে আমি চাই যে আসলে কোয়ালিটি অডিয়েন্স আসুক। আর তখনই আমার মতে বাংলাদেশের মধ্যে ফেসবুকটাকে এখন খুব ভালোভাবে হুম, রেগুলেট এখন এখন যদি ফেসবুক খুবই ইম্পর্টেন্ট কাজ প্লে করতেছে, বাট হুম, হুম, ইন ফিউচার যখন সবকিছু একটু স্টেবল হয়ে যাবে, যখন হুম, ফেসবুক আমাদের মানে ওরকম ইম্পর্টেন্ট মতো নিউজ টুজ দেওয়া বন্ধ হয়ে যাবে, হুম, হুম, হুম। তখন আমাদের ফেসবুকে আমাদের রেগুলেশন আসা শুরু উচিত। আর ফেসবুক কিন্তু একটা জিনিস করতেছে, জানেন? এটাকে আপনি দ্য ডেড ইন্টারনেট থিওরি নাম শুনছেন? ডেড ইনার থিওরি না, এটা তো শোনা হয়নি। ডেড ইন্টারনেট থিওরি হইতেছিল এমন একটা ফেজ হুম, ইন্টারনেটে হুম, যেটা আসবে, অলরেডি এখন চালু হয়ে গেছে। হুম, আমি কি ভিডিও খেয়ে গেছে আমার? চালু ঠিক আছে হুম, আবার। হুম, যে আপনি ইউটিউবে জিনিসটা কম হবে। হুম, এটা মেটাকে তো চিনেন, হুম, ফেসবুকে হুম, যে হুম, অবভিয়াসলি হেড হ্যাঁ। কোম্পানি। মেটা একটা নতুন স্টেপ নিছে। তাদের মতে, তাদের ভাষ্য মতে, হুম, তাদের কমিউনিটিকে বেশি এঙ্গেজ রাখার জন্য হুম। তারা কমেন্টস এর মধ্যে বট সেট করবে। এর জন্য আহ, আপনি যদি একটু রিসেন্ট একটু খেয়াল করবেন, হুম, হুম, এখন এই জায়গার মধ্যে আপনার একটা ওয়েব পেজ আছে। অনেক আগে ইনভেন্ট করা হয়েছে। সেটার নাম হচ্ছে দিস পারসন ডাজ নট এক্সিস্ট ডট কম। এটা যখন আপনি আহ, সার্চ দিবেন, হুম, হুম, প্রত্যেকটা রিফ্রেশে আপনার একেকটা ফেস দেখাবে। কিন্তু একটা মানুষও বাস্তবে এক্সিস্ট করে না। সবগুলা আহ, ইমেজ ডিফিউশন একটা টেকনোলজি আছে। হুম, এটা হুম, হুম, দিয়ে অনেকজনের ছবি নিয়ে একটা ছবি বানায়। ও, এরকম হাজার, হাজার ফেসবুক পেজ মানে অ্যাকাউন্ট দেখবেন। এরা বাংলা নাম থাকবে এবং প্রত্যেকটা আমার বাংলায় লিখবে, আর কমেন্ট থাকবে হইতেছে হইলো ফেসবুকে সকল বন্ধুদের জন্য আমার শুভকামনা। এরকম থাকে। স আহ, এটা এই আপনি খেয়াল বটস করবেন গুলা। প্রত্যেকটা কমেন্ট থাকে। হ্যাঁ, এগুলা কিন্তু বট। এখন আরে দেখবেন আমি প্রোফাইল লকের ফেসবুক একটা চালানোর সিস্টেম সময় আছে। পাই না, তুমি আমাকে যে বলছো, আমি ফেসবুক চালানোর সময় পাই না। হ্যাঁ, না এটা আমার এই অবশ্য বিষয়ে ঠিক কোনো না। ধারণা আমি নাই। এই জিনিসটা একটু রিসার্চ করতেছিলাম তো হুম, 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 YouTube, Facebook জিনিসপত্র হুম, নিয়ে। তো এই জায়গার মধ্যে এই যে Facebook কিন্তু অ্যাকাউন্ট লক করার একটা অপশন আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই অ্যাকাউন্ট লক করাতে কি হইছে? আমি আননোন মানুষ, তার সাথে আমি ফ্রেন্ড এড নেই। আমি তার প্রোফাইল চেক করতে পারব না যে সে একটা হুম, রিয়াল আইডি নাকি ফেক আইডি। ফেক আইডি, হ্যাঁ, প্রোফাইল পিকচার আছে, নামও আছে। কিন্তু আমি চেক করতে পারব না যে তার অ্যাক্টিভিটি কি ফেসবুকে। সে কি রেগুলার? সে কি রিয়াল পারসন নাকি সে একটা হুম, বট? আমি বট, জানব না। আবার এই মেয়েটা এত চালাক, আপনার আননোন ফ্রেন্ড থাকলেও কিন্তু অনেক কম মানুষ এদের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখে যে তাদের কয়টা ফ্রেন্ড। হুম, বট বটরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পাঠায়ে ওদেরকে দেখায় যে দিস পারসন হ্যাজ 15, 100, 20, 200 এরকম পারসন। তো বাইরে এইটা ভাই। এইটা ডেড ইন্টারনেট থিওরিতে ছিল এটা, যে এমন একটা ফেজ আছে ইন্টারনেটের মধ্যে যে জায়গার মধ্যে 80% এরকম বট কমেন্ট করবে, আর 20% থাকবে হলো রিয়েল হিউম্যান। আহ, এটা হচ্ছে দ্য ডেড ইন্টারনেটের থিওরি। এটা আজ থেকে প্রায় 10 বছর আগে বের হয়েছিল। হুম, হুম, ইন্টারনেটে ভিডিও পাবেন বহুত, কিন্তু এটা এখন এসে রিয়েল হইতেছে। এখন এসে আহ, এর জন্য ফেসবুকে বিশেষ করে দেখবেন অনেক অসংখ্য অসংখ্য ভিডিও দেখবেন। এমনি একটা নর্মাল ভিডিও দেখবেন, নিচে ঢুকে দেখবেন যে রিপন রিপন ভিডিওস আছে না আপনার, আমি হুম, তার কমেন্টের মধ্যে বেশি দেখছি, কারণ তার কমেন্ট তার ইয়া কিন্তু জেনেরিক আর ভালো পপুলার কিন্তু সে। হুম, তার কমেন্ট গুলো চেক করবেন, দেখবেন যে ফেসবুকে সকল বন্ধুদের জন্য আমার শুভকামনা। কেন শুভকামনা? কেন ফেসবুকে আমার মহা বন্ধু আমার ফেসবুকের মধ্যে আহ, এরকম, এগুলোকে বট বলে। এগুলো খুব আহ, বট। এইগুলাকে দেখে আবার অনেক মানুষ শিখে। বাপরে কমেন্ট করছে 15টা লাইক, আমিও এরকম কমেন্ট করি। হুম, এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ এরকম পোস্ট কপি করতে করতে এখন কোনটা রিয়েল মানুষ এমন করতেছে, কোনটা ফেক মানুষ করতেছে, এটা বুঝা খুবই কঠিন।
মাঝে, মাঝে বোঝা যায়। কারণ মানুষ ভুল করে। যখন আপনার প্রোফাইল চেক করবেন দেখবেন যে অনেকের প্রোফাইল এখনো লক না। অনেকের প্রোফাইলে দেখবেন যে প্রোফাইল পিকচার চেঞ্জ আছে, অনেক নিজস্ব পার্সোনাল ছবি-টবি আছে। ওগুলা রিয়াল আইডি। বাট অনেক মানুষ আছে এই যে অ্যাকাউন্ট যে লক করা যায় এটা কিন্তু অনেক হুম, মানুষ হুম, জানে না। হুম, 90% পোলার আইডা আইডি লকও করে না। মেয়েরা লক করে প্রাইভেসির কারণে। কিন্তু ছেলেরা কিন্তু লক করে না। তো এই জিনিসটা লক্ষ্য করেন। দ্য ডে ইন্টারনেট থিওরি কিন্তু বাস্তব হইতেছে। এর কারণেই আমি ইদানিং Facebook কমেন্ট সেকশনে ঢুকি না। এত পরিমাণে ক্রিঞ্জ লাগে। এত ক্রিঞ্জ লাগে। ভালো ভিডিও থাকলেও অনেক ক্রিঞ্জ কমেন্ট আসে। আসলে খুব বুঝলাম। কঠিন একটা সিচুয়েশন আছে। এজন্য এই বলতেছি ফেসবুকটাকে এই রেগুলেট করা উচিত। এই যে থিওরিটা বললা এটা যদি আসলে ইয়ে হয় তাহলে তো আমার মাথায় একটা কথা আসলো যে এই যে ফেসবুক বুস্টিং আছে তাহলে তো এটা তো একটা মিথ। হ্যাঁ, ফেসবুক বুস্ট ফেসবুক মারলে বুস্টিং তো এত যে কাজ তোমার করে না এখন। আহ, কাজ এত করে যে না তো। এঙ্গেজমেন্ট আসে তোমার একটা বুস্ট মেরে দিলে এত ইয়ে আসে তার মানে এগুলো সব ফেক ফেক ভিউজ। বেশিরভাগ ফেক। বেশিরভাগ আ 10% হয়তো ফেক। কিন্তু 90% টাকা দিয়ে প্রমোট করতেছেন। ওই টাইমে ফেসবুক আসলে আসল ইউজারদেরকে পুশ করে। আ ওই টাইমে শুধু ফেসবুক না, ফেসবুক যেহেতু মেটার আন্ডার অনেকগুলো সোশ্যাল গুলো আমাদের ক্রস পোস্ট করে। আপনি দেখবেন যে থ্রেড যে হুম, নতুন ওদের সোশ্যাল মিডিয়া আছে, ওরা টুইটারের নকল। তো হুম, ওইটা তারা নতুন পুশ করছে অডিয়েন্স কিন্তু তুলনামূলক খুব কম। তো হ্যাঁ, দেখবেন ইনস্টাগ্রামের মধ্যে থ্রেডের জিনিসপত্র ছেড়ে দেখাবে। দেখা হ্যাঁ পুরাটা ফেসবুকেও দেখতে হলে দেখায় আপনার মাঝে মধ্যে হয়তো। ফেসবুকে হ্যাঁ, পুরাটা দেখতে হলে ওখানে ঢুকতে হবে। তো ওখানে যে পোস্টটা দেখতেছেন যে আপনার ফেসবুকে কিন্তু এসে পড়ছে, ওটাও কিন্তু বুস্ট করাই পোস্ট। ওটা হুম, আপনার ফেসবুকে এসে পড়ছে। তো এমনি করে এখন কাজ করতেছে এই জিনিসগুলা। খুবই ডেঞ্জারাস। আমি বললাম না যে ওসিডি আপনার হুম, হুম, একবার নাম শুনছি পুরো একদম নাড়ি ভুড়ি পর্যন্ত গেছিলাম। হুম, 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 বুঝতে পারছি গুড। এরকম ওসিটি থাকা ভালো, এটা একটা পজিটিভ সাইড হিসেবে আমি দেখি। আর এই সময় আসলে তোমার এই বিষয়গুলো নিয়ে যত জানবা তত আসলে বুঝতে পারবা যে ফিউচারটা আসলে কোন দিকে যাচ্ছে। ঠিক হুম, আছে, হুম, আমিও হুম। যখন এটা করি তুমি মাঝে মধ্যে প্রেডিকশন দেখো কি? কি প্রেডিকশন? হ্যাঁ, ফিউচার প্রেডিকশন 2030, ফিউচার প্রেডিকশন 2034। ওগুলো বহুত আগে দেখতাম। ছোটবেলায় দেখতাম যে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। না, 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 ওইরকম না, অন্ধকারই ওইরকম না, আসছে ওইরকম না। 2025 সালে। রিসার্চ, একদম তাহলে কি? লিগ্যাল রিসার্চ? রিসার্চ, না রিসার্চ তা ও পেপার, রিসার্চ পেপার বের হয়। না, না, না অন্য ঠিক আমি আছে? দেখি নাই কোনদিন। ইউএসএ বলো বা চায়না বলো, এরা বিভিন্ন রিসার্চ টিম আছে, এরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এটা প্রেডিক্ট করার চেষ্টা করে। আর এরা কিন্তু ভগাছগা না, সব পিএইচডি না, 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 হোল্ডার। না, না। ঠিক আছে? অবভিয়াসলি, অবভিয়াসলি। সব হ্যাঁ। পিএইচডি হোল্ডার, এরা এরকম ইয়েটা করার চেষ্টা করে যে এই এখন এরকম যাচ্ছে, এর পরে 5 বছর কেমন হতে পারে। আর অনেকটা তারা যেহেতু লজিক্যালি ডিসকাস করে, সো অনেকটা হ্যাঁ। মিলেও যায়। ঠিক আছে, বা ইভেঞ্চুয়ালি অনেকগুলো মিলছে। সো আমি অ্যানিমে নিয়ে যেহেতু করছিলাম, সো আমি অ্যানিমে এই বিষয়গুলো দেখছিলাম। তো হ্যাঁ, ফিউচারে স্পেশালি তোমার এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে, ঠিক আছে, হুম। কারণ ফিউচারে এআই অনেক কাজ তোমার মানুষের কমায় দিবে। না যাবে না ঠিক আছে, স্বাভাবিক। সো তখন মানুষজন অনেক সময় পাবে, তখন মানুষজন হ্যাঁ। এন্টারটেইনমেন্টের জন্য তখন এইসব দেখা শুরু করবে। সো তখন এইগুলোর একটা ট্রেন্ড আসবে। সো তাদের ভাষ্যমতে এটা আগামী 5 বছর এটা হবে। হুম, আর ওয়েব 3.0 যদি ফুললি ইমপ্লিমেন্ট হয় তাহলে হুম। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম তোমার অন্য বেসিসে চলে যাবে। ঠিক আছে, ওয়েব ওয়েব 3.0 নিয়ে তোমার কি এরকম ধারণা আছে? না, নাম শুনছি কিন্তু আমি আচ্ছা, রিসার্চ করি এটা নাই। এটা হলো তোমার মানে ওয়েব যখন মানে 1.0 আসলো, তখন হচ্ছে আমরা হ্যাঁ। কি করতে পারতাম যে জাস্ট দেখতে পারতাম যে হ্যাঁ। একটা ব্লগ লিখছে, দেখতে পারতাম, কোনো অপিনিয়ন দিতে পারতাম না, ইন্টারনেটের ও প্রথম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওয়েব হ্যাঁ, টু হ্যাঁ। পয়েন্ট আমরা কি করতে পারি, কমেন্ট করতে পারি, হ্যাঁ, শেয়ার দিতে পারি, করতে পারি। আর হুম। ওয়েব থ্রিতে যেটা অ্যাড হবে সেটা হলো ওনারশিপ। তুমি এটা ওন করতে পারবা। সাপোজ ধরো, যেমন ধরো আমি তোমার সাথে পডকাস্টটা করছি, এই এটা কি পড এনএফটি মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যালি হইছিল না? এনএফটি এটা একটা সিস্টেম, বাট এটা ফুললি হচ্ছে ব্লক চেইনের মাধ্যমে হবে। আচ্ছা, এনএফটি, হ্যাঁ, হ্যাঁ, ক্রিপ্টো, ঠিক আছে, এগুলো জাস্ট ওটা হ্যাঁ, আলাদা হ্যাঁ, আলাদা হ্যাঁ, প্ল্যাটফর্ম। তো ব্লক চেইনের মাধ্যমে হবে, তো তখন এমন একটা হবে যেমন ধরো আমি তোমার সাথে পডকাস্টটা ওন করতে পারবো, আমার একটা পেটেন্ট থাকবে যে আকানো হুম, আর আমার এই পডকাস্টটা হচ্ছে আমাদের দুজনের। এই পডকাস্টটা যদি কেউ নিতে চায়, করতে চায়, যেমন ধর আমি এখন সাপোজ যদি যে গোজোর একটা ক্লিপস ইউজ করে নিলাম, তখন আর এটা ইউজ করতে পারবো না, কারণ ওটার পেটেন্ট শিপ থাকবে, তখন এটা আমাকে হয়তো অনুমতি নিয়ে অথবা টাকা খরচ করে কিনতে হবে। ও আচ্ছা। এটা বিষয় আমি দেখছি বাট এটা কাছে 3.0 বলে এটা আমি হ্যাঁ, জানতাম না। ওয়েব 3.0, হ্যাঁ। ওয়েব 3.0 আমি জানতাম না। এরা আমি ফ্যাসিনেটিং একটা জিনিস। এটা নিয়ে আমি একটু দেখছিলাম। সেটা হইতেছে এটা অন্য প্ল্যাটফর্মে হইলেও আমার যতদূর মনে হয় YouTube এ হবে না। YouTube এ এটা হওয়ার চান্স খুবই কম। হুম, অন্যান্য প্ল্যাটফর্মে আছে। আপনি যদি Netflix এর ডকুমেন্টারি ছাড়েন, হুম, হুম, আপনি কিন্তু উল্টাপাল্টা করতে পারবেন না। আপনি তো Netflix এ ছাড়তে পারবেন। হুম, কিন্তু হুম, আপনার অনেক ভেরিফিকেশন প্রসেস এ যাইতে হয়। এটা হুম, কিন্তু YouTube এ আপাতত লাগে না। YouTube এ একটা নরমাল একটা প্রসেস আছে, কপিরাইট ধরে।
হ্যাঁ, একজন এত কষ্ট করে জিনিস বানাইছে, আমি ইউজ করতেছি ওদের পারমিশন ছাড়া, যার কারণে আমার রেভিনিউর অংশ তারা নিয়ে যেতেছে। অনেক জায়গার মধ্যে 50-50 থাকে, অনেক জায়গায় পুরোটাই নিয়ে, ম্যাক্সিমামটা পুরোটাই নিয়ে যায়, এরকম পলিসি থাকে। অনেকে আছে ধরে না, ছেড়ে দেয়। প্রবাবলি ইউজাররাই হয়, নর্মাল কন্টেন্ট ক্রিয়েটররা কোনো এজেন্সি না থাকলে এই কাজটাই করে। তো এইখানে আমি যে জিনিসটা দেখছি যে এই জিনিসটা না হওয়ার কারণ কারণ কি, এই একটা জিনিসই ইউটিউবকে পপুলার করছে। এই একটা জিনিসই যে আমি অনেক, আমরা যদি ইউটিউবের একদম ওজি স্টেজে যান, প্যারোডি ভিডিও প্রচুর দেখবেন, প্যারোডি জিনিসপত্র করতেছে। তো আপনি যদি প্যারোডি জিনিসটা যদি আপনি নিয়ে নেন, এটা ইউটিউবে আমার মনে হয় না হয়, অন্যান্য জায়গায় হইতে পারে। এটা আমি দেখছি, কারণ এটা ইউএসএ গভর্নমেন্ট জিনিসটা অ্যালাউ করে। কারণ এই জিনিসটার কারণে ইউটিউব এত বেশি পপুলার, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা হইতেছে। আর আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারের 40% রেভিনিউ কিন্তু ইউটিউব নেয়। আর ইউটিউব কোন দেশের? ইউএসএ। ইউএসএর। তো ইউএসএ গভর্নমেন্ট এই জিনিসটাকে ভালো দেখছে। টিকটক তো এই কাজই করেছে, এই কাজই করছে। মিউজিকে কপিরাইট তো ধরে না টিকটকে। এই একটা কাজ করে কিন্তু টিকটক এত বেশি পপুলার। তো আমার মনে হয় না এই জিনিসটা হবে, এক সময় ইমপ্লিমেন্ট হবে। আমার মনে হয় না এটা ইউটিউবের মধ্যে আসবে, আর যদি আসে তাহলে ইউটিউবে বাস খাওয়ার দিন এসে পড়ছে প্রবাবলি। এটা আসার রিজন হলো তোমার হচ্ছে তখন এই ইউটিউবের মতো নতুন নতুন প্ল্যাটফর্ম গ্রো করতে শুরু করবে, কারণ ব্লক চেইন চলে আসবে। যাই হোক, এটা একটা ধরো খুবই ডিপ থিঙ্কিং, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমরা আমাদের টপিকে ফিরে আসি, ঠিক হ্যাঁ, আছে? আমার অ্যানিমে অনেক হ্যাঁ, অনেক ডিপে চলে গেছি। সো আমরা বাংলাদেশের ওভারঅল অ্যানিমে কমিউনিটি নিয়ে কথা বললাম, সরি ওভারঅল ইউটিউব কমিউনিটি নিয়ে কথা বললাম, তারপর অ্যানিমে কমিউনিটি। এখন আমরা লাস্ট তোমার অপিনিয়ন একটু জানতে চাই, সেটা হলো যে ফিউচার অফ বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি। কমেডি ফিউচার, তাই না? আমার ফার্স্ট অফ অল আমি আমার নিজে কয়েকটা ভিডিওতে আমি চেষ্টা করবো কিছুটা হলে ওপিনিয়ন মানুষের একটু পার্সপেক্টিভ ঘোরানোর। অলরেডি আমি শুরু করছিলাম যে আমি একটু ক্লিক বেট বানাইছিলাম ভিডিওটা, যে ইয়োর ফেভারিট অ্যানিমে ইজ মিড। এটা আমার বানানোর একমাত্র কারণ হতেছিল, মানুষ যে মিডের যে শুটিংটা আছে এইটা মানুষ ভাবতেছে মিড মানে খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি খারাপ না। আমার পুরো ভিডিও জিনিস আমি আজকে এই জায়গায় ছাড়বো না, জানতে হলে পুরো ভিডিওটা আমি দেখে আসো, যাই অডিয়েন্সটা দেখতেছে। হ্যাঁ, বাট এরকম আমার ফিউচার আরো ভিডিও বানানোর প্ল্যান আছে, যে না এটা কিন্তু বেটার ক্রিয়েটিভ ক্লিক বেট। আরে ভিডিওটা আমি না, এই জিনিসটা আমার খুব আজব লাগে। আমি বললাম না, আমি ট্রেন্ডের বাইরে ভিডিও বানাই। আমি যখন একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করি, আপনি দেখবেন আমার চ্যানেলের মধ্যে আছে, কাইজু নাম্বার 8 চলতেছিল, আমি জোর করে কাইজু নাম্বার 8 একটা ভিডিও বানাইছিলাম, ট্রেন্ডে আছে একটু বানাই দিই, অন্যান্যরা বানাইতেছে, ভিউজ আসবে। ভিউজ আসে না, 500 ভিউজ। তারপরের ভিডিওটা আমি বানাইছি ইনিশিয়াল ডি নিয়ে, আজ থেকে প্রায় 1993 সালে একটা অ্যানিমে বেরিয়েছিল, গাড়ির অ্যানিমে। আমি অ্যানিমেটা রিসেন্টলি দেখছি, আমার খুব ভালো লাগছে, আমি একটু বানাই দিই। 1.3K ভিউজ গেছে, আমার চ্যানেল সাবস্ক্রাইবার তার মতো 600 জন। আবার এই যে রিসেন্টলি কি নারুটো অনেক ক্রেজ চলতেছে, সবাই বলতেছে নারুটো নিয়ে ভিডিও বানাইলে প্রচুর, ফ্রি ফায়ার কমিউনিটি আসছে, নতুন অডিয়েন্স আসছে নারুটোর মধ্যে, তাই না? আমার কি বলে ওয়ান পিস আমার খুব মন চাইতেছিল যে ওয়ান পিসের এত কিছু হয়েছে না, একটা ভিডিও বানাইছি 2.8K ভিউজ হয়ে গেছে। আমি এবার তো কইছি আমি ট্রেন্ডই ফলো করুম না, নিজের মনের কথা শুনবো, যা আছে বানাবো, ভিউজ কম, কিন্তু ভিউজ কম আসে না, আসে বেশি। ওয়ান পিস নিয়ে আমি খুবই, আমার বলতে পারো একটা ড্রিম প্রজেক্ট নিয়ে, ওয়ান পিসের ড্রিম প্রজেক্ট নিয়ে কাজ করছি আমি। ভিডিওর টাইটেলটা কি বলে দেবো তোমাকে? বলেন, আপনার ছেলে পরে কাট করতে পারেন, সমস্যা নেই। এটা হলো যে হোয়াই আন্ডারস্ট্যান্ডিং লুফি ইজ নট ইজি। এটা আমি এ লুফির আপনি আমার ভিডিও নেন কেন? কি আমি প্রত্যেকটা হট নিয়ে একটা করে ভিডিও বানাবো, আর সেম টাইটেল নিয়ে, জাস্ট লাস্টে লুফি, নামি, জোরো, উসপ, সানজি এমন করে আসবে। সমস্যা না, আপনি বানাবেন, আমিও বানাবো নি, টাইটেলটা ভিন্ন দিবেন, সমস্যা নেই। দুজনের মাথায় সেম এটা চলে আসছে, আমি কি করবো? আর আমি কিন্তু, তুমি এর আগে কি এটা কোনো কাউকে বলছো? আমি কিন্তু আমি কিন্তু জানি না। না না, আমি কাউকে বলি না, আমি খালি দেখি যে মানুষ লুফির এনে ভুল ধারণা পাল্টানোর জন্য, এটাই আর কিছু। আমার অবশ্যই একটু ডিফারেন্ট ইয়ে আছে, মানে মানুষকে নিয়ে ভুল ধারণা না। মানুষ আসলে তোমার লুফির যে ক্যারেক্টারটা, অ্যাজ এ মেইন ক্যারেক্টার লুফি যেমন, বুঝে না। এটা বুঝে না। আর না, আর ওটা ওকে এমন ভাবে পোর্ট্রে করছে, ঠিক আছে, যে একদম, যে একদম ক্লোজলি দেখবে, একদম ভিতর থেকে দেখবে, যারা একদম হার্ট দিয়ে দেখবে, সেই বুঝবে যে আসলে লুফির আসলে এটা কি। তো তোমার মাথায় এটা আসছে না যে হয় আমরা, তো এটা আমাদের দুজনে আসছে কেন জানো? কারণ আমরা হার্ট দিয়ে ওয়ান পিস দেখছি। আর আমার বিশ্বাস ফেরদৌস ভাইয়ের মাথার মধ্যে হয়তো এরকম টাইপের কোন একটা, বানাতে চায় কিন্তু সে বানায় না, সময় পায় না। বলে যে বানায় না, সে বলে যে আমি ওরকম করে বানাবো না, এটা টিজে ধরবে।
টিজে ভাইরে কই কই যে বানামো নি মনে বলে শেষ। আপনি জানেন আমাকে টিজে ভাই 2 দিন যাবত 1 মাস যাবত কইতেছে তোমার সাথে একটা পডকাস্ট করবো। আমি বলছি আমাকে সময় বলেন আসেন। আর তুমি আমারটা তার আগে দেখলা? আপনি কোথায় যেতেছেন? হ্যাঁ, আপনি আমারটা কালকে দেখলা? বলছেন আজকেও হয়ে গেল। কারণ আপনি টাইম দিছেন না। টাইম বলছেন আমারে। হ্যাঁ। আমার সে বলতেছে যে আরে তোমার ভাই সাথে তুমি পডকাস্ট আমাকে করব। বললা যে টাইম এখন বললাম হবে, না। আরে এখনই চলো তাহলে, জীবনে কি আছে, ইনস্ট্যান্ট কাজ, ঠিক আছে। ইভেনচুয়ালি আর তাছাড়া আমার ওই তোমার একটু স্কেজিউল মেনটেন করি, তো আমার ধরো যে হুম, এই হুম। সমস্ত মানুষ খুব পছন্দ যারা টাইম নিয়ে সিরিয়াস, ঠিক আছে। আমি নিজে হ্যাঁ, একদম খুব যে একদম পাঞ্চুয়াল এরকম বলবো না, বাট একটু মিড লেভেল পাঞ্চুয়ালিটি একটু রাখি লাইফে, কারণ অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়, বুঝতে পারছো। হ্যাঁ, চলতে হয়, চলতে হয়। হুম। লাইফ ব্যালেন্স করতে হলে আসলে এই দূরেই করতে হবে। পাঞ্চুয়ালিটিটা দরকার আছে। তো হুম। বাংলাদেশের এখন তুমি ফিউচার পোটেনশিয়াল ধরো 5 জন অ্যানিমে ইউটিউবারের নাম বলো, যারা আগামী 1 বছর, দাও তোমাকে টাইম লাইনও দিয়ে দিলাম, যে আগামী 1 বছরে এরা বুম করবে। বুম করবে। হুম। আরো আরো বুম করবে। অলরেডি তো করছে। আরো বুম করবে হ্যাঁ, এরকম। হ্যাঁ, হ্যাঁ, কমিউনিটিও বড় হবে একদম, আরো বুম করবে 5 জন। আমি এটা, 5 জন। হ্যাঁ, এটা একটু হাইলাইট করে হয়তো প্রথম দিকে দিবনি। হিশাম ভাই হুম। আপনি আছেন। হুম। পাশ দিয়ে শিশির হারাই গেছে হবে না। আহ, আশা করি আমি হব। হুম। আর টিজে ভাইকে আমি অনেক চেষ্টা করছিলাম। সে যদি তার আসলে বুঝি তার কষ্টটা, বাট সে যদি এখন এফোর্টটা দেয় ওইরকম করে, সে আসলে চেষ্টা করে, সে ইউটিউবে মানে কি বলে এডিটিং করা শিখতেছে, আমাকে বলে যে রাফিদ এটা কেমনে করে কিভাবে করে তো শিখাও আমারে। তো তার ইচ্ছা আছে এখনো। তো আশা করি টিজে ভাই টিজের 2 থেকে 3 লাইফে বছর একটা, বলছেন না টিজের লাইফে উঠবে। একটা ধরো একটা ইয়ে সিরিয়াসনেস আসার জন্য ওর কমফোর্ট জোন থেকে ওকে বের করে নিতে হবে, বুঝছো। হ্যাঁ, 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 তা তো অবশ্যই কমফোর্ট জোন থেকে বের না হলে আসলে কি বলে ওটাকে এক্সট্রাঅর্ডিনারি। আমার জোরের একটা খুব কোট আছে আমার খুব ভালো লাগে। টু বি এক্সট্রাঅর্ডিনারি ইউ ক্যান নট ওয়াক দ্য পাথ অফ অর্ডিনারি। হুম। সিম্পল কথা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কেন জানি মাথার মধ্যে ক্লিক করে না যে আমি এক্সট্রাঅর্ডিনারি হতে চাই। সবাই এক্সট্রাঅর্ডিনারি হতে চায়, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হওয়ার জন্য এক্সট্রাঅর্ডিনারি ভাবে চলতে হবে। এক্সট্রিমে যে চলতে হবে, মানুষ ইয়েস। অলরেডি পাথ দেখাই দিছে ওই পাথে চলে তো এক্সট্রাঅর্ডিনারি হবে না। হুম। এটা জরুর খুব ভালো একটা পথ। আচ্ছা, বাইরে টপিকে বাইরে যেতেছিলাম। হুম। 5 জন তো আমি পাইতেছি না ভাই, তো 4 জন পাইলাম। তুমি ফেরদৌস ভাইয়ের কথা বলছো না কেন? ফেরদৌস ভাই আমার মনে হয় ফেরদৌস ভাইয়ের কন্টেন্টের মধ্যে একটু ইউনিকনেস আনতে হবে। মাঝখান দিয়ে দানাদানের চেষ্টা করছে আসলে ফেরদৌস ভাই একটু মানে ভার্সিটির লাস্ট স্টেজে আছে, আপনি তো জানেন। আমি তো সে বলছি আসলে তোমাকে কিন্তু ফিউচার হ্যাঁ, 1 বছর, সো 1 বছর টাইম। সো এক ফেরদৌস বছর ভাইয়েরা কিন্তু আমার মতো অনার্স কমপ্লিট হবে। আহ, উম, ফেরদৌস ভাই হয়তো পারবে। পারবে, ফেরদৌস ভাই তো অলরেডি এস্টাবলিশড। ফেরদৌস ভাই হবে কি হবে। আমি ফেরদৌস ভাই লাস্ট ভিডিও দিয়েছি 2 মাস আগে, 1 মাস আগে। আমি আমিও অবাক ভিডিও হলাম যে ফেরদৌস ভাই কথাটা বললেন না, তাই আমি এই জন্য নিজে থেকে অ্যাড করে দিলাম, যদি এটা তোমার লিস্ট, সো তোমার ইচ্ছা। না, না, আমি ওই জন্য বলতেছিলাম ফেরদৌস ভাই আমি বললাম না ইউনিক ইউনিকনেস আনতে হবে। যেটা আমি দেখলাম হিসামে রিসেন্টলি করতেছে ইউনিকনেস আনতে একটু ভিউজ কম আসতেছে, বাট হ্যাঁ। ইভেনচুয়ালি এটা এজ করবে ভালো, কারণ হ্যাঁ। এটা আসলে হুম। আপ টু টাইম আপ টু ডেট টাইপের আপ টু কন্টেন্ট ডেট, হ্যাঁ। বানাইতেছে। আপনার আপনার কন্টেন্ট অলওয়েজ আপ টু ডেট ছিল, ওখানে সমস্যা হুম। নাই। আমার কাছে এখনো মনে হয় যে ফেরদৌস ভাই কন্টেন্ট আপ টু ডেট আসা উচিত। দানাদানের ভিডিওতে আপ টু ডেট আসছিল, আমার খুব ভালো লাগছে, আমি 2 বার দেখছি ভিডিওটা। আর তারপরে আপ টু ডেটটা ওরকম করে আসে না, আসলে তার টাইমটা ওরকম করে পাইতেছে না, কারণ তার সাথে আমার আসলে ভালো হয় হুম। অলমোস্ট প্রায় প্রতিদিনই। সে আসলে ওই টাইমটা পাইতেছে না যে একটা হ্যাঁ, আউট অফ আমার নতুন কাছে কিছু ক্রিয়েট করবে যে আমার কাছে টাইমটা মনে পাইতেছে হয় না। যে ধরো অনার্স কমপ্লিট হওয়ার পর ফেরদৌস হুম, ভাই যেহেতু একটু সময় পাবে, হুম। সো তখন সে হয়তো একটা কারণ, হি নোজ হি ইজ দা ওজি, সো তার আছে যে কখন কিভাবে করতে হয়, এখন হয়তো এখন সময়ের অভাবে না, না, করতে পারছে না, সো আমার এই জন্য আমি সে লিস্টে ফেরদৌস ভাইকে রাখছি। সে নিজেও বলছে, যে আমার কন্টেন্টের মধ্যে কিছু আলাদা কিছু করতে হবে, কিছু আনতে হবে। হুম। হুম। কিন্তু কিন্তু তার আসলে সেই চিন্তা করার টাইমটাই সে পাইতেছে না। সে হ্যাঁ। কিভাবে করবে, কারণ তার আসলে ওই যে বললাম না ভার্সিটি নিয়ে একটু প্যারায় আছে এখন। হুম। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো হুম। আসলে খুব ভাবতে হয়। তো আসলে একটা মানুষের ব্রেন কয় দিকে হ্যাঁ, ক্রিয়েটিভ নিয়ে ভাববে। আমার তো সেটাই। এখন ওই ভাবার সময় আসে না, আমি জাস্ট হ্যাঁ। যে সিলেবাস ওরেই পড়া যাই, আমার তো এরকম। তোমাদের তো ওইরকম সময় সুযোগই আসেনি, ইউ গাইজ আর এনজয়িং ইয়োর মোস্ট প্রিসিয়াস লাইফ, ঠিক আছে, কলেজ আশা করি, লাইফের কিন্তু এই ওই যে সময়টা। আপনার যেটা বললেন আমার আসলে কি হয়েছে যে প্রথমে যে শুরুর দিকে বললাম না যে ম্যাথ খুব ভালো লাগে, ইদানিং এই কলেজ উঠার পরে আমার সবচেয়ে খারাপ রেজাল্ট আসে ম্যাথে। এটার কারণ কি জানেন? কি? কারণ আমি দেখতেছি এই ম্যাথটাকে আমি
সলভ করতে পারবো 4 লাইনের মধ্যে। কিন্তু আমি 4 লাইনে সলভ করলে আমার মার্ক দেয় না। আমার মুখস্থ বাবাইবে যাইতে হইতেছে। দেখতেছি যে এমনি করেই যাইতে হবে। তুমি অমনি করে হুম। করলে হবে না। কেন হবে না? এটা ছোট হয়ে যায়। কম্বিনেশন এটার ওয়ে না। এটার এটার সুফল তুমি এখন পাবা না, তুমি পাবা অ্যাডমিশনের সময়। আচ্ছা। ঠিক আছে, অ্যাডমিশনের সময় এটা এটা তুমি অ্যাডভান্টেজ পাবা। এটা ছোটবেলায় যখন ছিলাম আমি তখন আমি ছোট করে করতাম। টাইম কম লাগতো, মার্ক একই পাইতাম। কিন্তু এখন দেখি যে না পুরা এজন্য আমার ম্যাথস মার্কস কম আসতেছে। যদিও এটা আমার ফেভারিট সাবজেক্ট, বাট এই মুখস্থর কারণে আমার মার্কসটা কম আসতেছে। আমি শুরুতেই বলছিলাম মুখস্থ আমার সবচেয়ে উইকেস্ট হুম। পার্ট। কারণ এমন পর্যায়ে গেছে যে পরীক্ষার মধ্যে মুখস্থ করতে করতে হয়ে গেছে মুখস্থ, এক পর্যায়ে যেয়ে গেছি পড়াটা আর মনে নাই। পুরাটা কাইটা নিজে যে ছোটভাবে শিখছিলাম অমনি করে দিয়ে হুম। আসি 4 এর মধ্যে 2। কিন্তু অ্যাটলিস্ট 0 বাদ থেকে বেটার। হুম, বুঝতে পারছি। হ্যাঁ, এই আমি আমি প্রবলেম তোমাকে হয়ে বলি, আমি যে ৫ জনকে মনে করি যে হ্যাঁ। ফিউচারে বুম আপ করবে, ঠিক আছে, তাদের মধ্যে, তোমাদের মধ্যে যে ইয়াং জেনারেশন যে ইউটিউবার গুলো আছে, এদের মধ্যে তুমি আমার কাছে মনে হয় একটু বেশি আগায় আছো। তারপরে আমাদের হিসাম ভাই তো অলওয়েজ, যেহেতু একটা হুম। পপুলার ইয়ে আছে, সো সে আমার মনে হয় যে সে হবে ফার্স্ট অ্যানিমে ইউটিউবার বাংলাদেশে এক ফেস লাখ। ক্যাম যে 1 লাখ ক্রস করবে সবার আগে, ইয়েস। আমাদের সবার আগে। ঠিক সবার আগে আছে না। এখন হিসাম। দেখা যাইতেছে। হুম। অলরেডি 50 কে ডান। হ্যাঁ, অলরেডি 50 এর কাছাকাছি চলে গেছে, সো বাকি 50,000 হয়তো আগামী 6 মাস বা 8 মাসের মধ্যে হয়ে যাবে। এর মধ্যে তুমি বুম হ্যাঁ। করবা। সো তোমার ওই হয়তো একটা পিরিয়ড আসবে 1 বছর তোমার ইউটিউবের মানে সিরিয়াস কন্টেন্ট, তুমি কোয়ালিটি কন্টেন্ট দেওয়া শুরু করছো, 1 বছর হয়নি। আরো কম সময় 6 মাস 7 ছয় মাস হবে। মাস হ্যাঁ। ও তো 1 বছরের পরে দেখবা ওই বুম আপটা আসবে, ঠিক আছে। আর আমার কেন জানি মনে হয় যে এটা একটা, আমি যে এই পডকাস্টে বলে রাখছি, ঠিক আছে, এটা একটা হুম। হয় তোমার ওই রকম একটা কনসিস্টেন্ট গ্রোথ যাবে, আর হয় হুম। তোমার একটা বুম করবে। তোমার চ্যানেল অ্যানালিসিস আমি যেটা বুঝছি, বুম হুম। করার পর হয়তো তুমি আমাদের সবাইকে সারপাস করে যাবা। এইটা তো খুব কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে বাট অসম্ভব না। না, না ঠিক আছে। অসম্ভব না। কারণ আমি অলওয়েজ কনফিডেন্ট। লুফি কাছ থেকে শিখছি কনফিডেন্ট হওয়া উচিত। যদি হ্যাঁ, আমি হ্যাঁ। আগে আগে অনেক মানে কনফিডেন্স আমার ভিতরে ছিলই না। হুম। আমি বললাম না যে বিদেশে কেন মানুষ তার ভিডিও দেখে আমার ভিডিও দেখবে। আমি হুম। সে কনফিডেন্সটা পাইতেছিলাম না। এর কারণে আমি বাংলাদেশের মধ্যে আসছি। কারণ আমি জানি আমি আমি এখনো কনফিডেন্ট যে আমার ভিডিও কোয়ালিটি এখনো বলতে গেলে অন পার বা বেটার অন্যান্য মানুষের থেকে। এটা হুম। আমার হুম। ভিতরে কনফিডেন্সটা আছে। আমি এর জন্য আমি এই জায়গার মধ্যে আছি। হুম। যদি আমি কাউকে দেখি যে আমার থেকে বেটার কনটেন্ট বা কোয়ালিটি দিতেছে, ওইটার মধ্যে আমি এখন যদি আমি আমার 1.5x কাজ করি, ওই টাইমে আমি 2x 3x কাজ করব যে কিভাবে হুম। আমি তাকে সারপাস করতে পারি। আর আমি যে বললাম না 6 মাস আগে যে চেঞ্জটা, হুম। হুম। এইটা ক্রেডিট আমার কাছে আমার থ্রুতে আসবে না। আমি এই সিক্রেটটা ফাঁস করে দেই। আর এটা দিয়ে হয়তো আজকে পডকাস্টটা শেষ করে দিব। কারণ 10টা বেজে গেছে ভাই। অলমোস্ট হুম। 2 হুম। আওয়ার্স হইতেছে কিন্তু আমাদের। তো হ্যাঁ। আমি এইটা দিয়ে শেষ করে দিব আমাদের ইয়াটা। সরি আপনার পডকাস্টটা আমি শেষ করতেছি। বাট সমস্যা নাই, সমস্যা নাই। এত ফ্রি সেটা হচ্ছে কথা বলছি, এটা পডকাস্ট কম, কনভারসেশন বেশি, হ্যাঁ। বাপের মতো। তো কথা হচ্ছে যে আজ থেকে যখন আমি কন্টেন্ট কোয়ালিটি দেওয়া শুরু করলাম, মানে আমি আমার ১ম একটু পুশ করছি নিজেকে। একটু আনকমফোর্টেবল এর একটু তোমাকে বাইরে এই গেছি। কথাটা আমি কিন্তু মানে মোটিভেশন দেওয়ার জন্য করলাম যে তুমি ইউ আর ডুইং না, না, গ্রেট, সো জাস্ট কনসিস্টেন্টলি জাস্ট চালায় যাও, ঠিক আছে। হ্যাঁ, না আপনি আমাকে অলওয়েজ মোটিভেট করছেন। আপনার হুম। কারণে আমি মাসে আরো ভিডিও দেওয়ার ইয়াটা পাইছি, হুম। ট্রিকটা হুম। পাইছি। তো আজ থেকে প্রায় ছ মানে যখন আমি আসলে কেবল শুরু করলাম, আমি ভাবতেছি যে না আমার কনটেন্ট হয়তো বেটার বাকি সবার থেকে। আমি যখন ভাবা শুরু করছিলাম এটা হুম। মনে, হ্যাঁ? তখন আমাকে ইনবক্সের মধ্যে একজন ডিএম করছে। তাহিদুর তার নাম, ক্রেডিট দেই। কারণ তার কারণে আমি এই জায়গায় আসছি। হুম। সে আমাকে Google Drive এর মধ্যে একটা লিঙ্ক পাঠায় বলে, "আচ্ছা ভাইয়া এই ভিডিওটা দেখো তো। এটা কি ভালো হইছে? যদি এটা ভালো হয় তাহলে আমার এই যে আমি অ্যাডমিশন টেস্ট দিতেছি। আমার অ্যাডমিশন টেস্ট দেওয়া শেষ হলে আমি বাংলাদেশে তোমাদের মতন YouTube ভিডিও বানাবো। মানে অ্যানিমে নিয়ে ভিডিও বানাবো।" হুম। আমি জাস্ট তার ভিডিওতে ক্লিক করছি। হুম। ভাইরে ভাই! ভিডিও মাত্র ১৫ সেকেন্ডের ছিল। হুম। হুম। কিন্তু তার কথা বলার স্টাইল, তার এডিটিং, হুম। আহামরি যে ধুম তারাক্কা এডিটিং যে ৳৩,০০,০০০ পিসি লাগবে এমন না। হুম। সিম্পল এডিটিং, কথা বলার স্টাইল, ফেস ক্যাম নাই বাই দ্য ওয়ে পুরাটাই ভয়েস হ্যাঁ। ওভার। হ্যাঁ। এত সুন্দর করে দিছে। আমার মনে হইছে এই বেটা যদি একবার আসে মার্কেটের মধ্যে, হুম। আমাদের সবারে খায়া মেরে একদম খরা বানাইতে চইলা যাবে।
আমি বলতেছি, সিরিয়াসলি বলতেছি। আমি যে ইন্টারন্যাশনাল মানে যে অ্যানিমে ইউটিউবারদের ভিডিও দেখতাম, ওদের থেকে এর কোয়ালিটি ভালো ছিল। কিছু, কিছু জায়গায়, সব জায়গায় না, বলো কিছু, কি? কিছু জায়গায়। মাত্র 15 সেকেন্ড একটা ভিডিও। সে জাস্ট জানেন ১ম 15 সেকেন্ডে কি বলছিল? 15 সেকেন্ডে জাস্ট বলছিল যে একটা ক্যারেক্টার এর ফেভারিট খাবার পাউরুটি কেন? এই টপিক নিয়ে জাস্ট 15 সেকেন্ডে আমাকে একটা ইন্ট্রো ভিডিও দিছে। পপুলার একটা ক্যারেক্টার। পাউরুটি না, ওটা মানে ওই যে কি বলে আ পেঁয়াজের পাতা আছে না ওইটা। ক্যারেক্টারের নাম হাতসুমি কিউ। একটা মিউজিক্যাল একটা অ্যানিমের একটা ক্যারেক্টার নাম হাতসুমি কিউ। জানি সে না। সবসময় একটা ওরা অনেক পুরাতন জিনিসপত্র। তো সে একটা কি বলে এই কি পেঁয়াজের পাতা আছে না যে লম্বা স্টিকটা, ওটাকে বিদেশে গ্রিন অনিয়ন বলে। আমাদের দেশের থেকে আলাদা। ওটার সাথে সম্পর্ক কি? এটা না 15 সেকেন্ডের ক্লিপ। এত স্মুথ ট্রানজিশন, কথার সাথে এত সুন্দর করে ভিজুয়াল যাইতেছে। আমাকে আবার দিও তো। ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা তোমার কাছে এখনো আছে কি? যদি থাকে আমি ডাউনলোড করে আপনাকে দিবনি। হ্যাঁ, আমাকে আমি পাঠাও। কয়েকটা স্যাম্পল ছিল, ওটার মধ্যে আমার এইটা বিষয় আমার ক্যাচ করছিল। এই ভিডিও পার্টিকুলার এই ভিডিওটা। আমি বলছি যে না, আমার এই ভিডিওর অ্যানালাইসিসটা জানতে হবে। পরে আমি ইউটিউবে সার্চ দিছি যে আমি পরে একটু খোঁজাখুঁজি করার পর দেখছি যে এমন টাইপের ভিডিও কার সাথে একটু মিলে ছিল, অ্যানিমে কমিউনিটির বাইরের একজনের ভিডিও মিলে, বাট মিলে। সার্চ টার্চ দিয়ে পরে আমি আসছি, ওইখান থেকে সবাই আমার কোয়ালিটি ভিডিও দেওয়া হিসাবে শিখছে। তার আগে কিন্তু আমি অত কোয়ালিটি ভিডিও দিতাম না। তার আগে আমি জাস্ট ওই মানুষের মতন ভিডিও করতাম। তার কারণে এজন্য আমি সবসময় বলি এখানে হাইড করে কিচ্ছু নাই। আমি ডাইরেক্ট বলি, কিন্তু যাকে কপি করে ডাইরেক্ট বলি কপি করছি। আমার শরমের কিছু নেই, কারণ আমার মতে ইমপ্রুভ করার জন্য আমি জিনিয়াস কোনো মানুষ না হলে কপি করা ইজ এ গুড থিং। কপি করে নিজেকে গুড ওয়ে টু ইমপ্রুভ। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি কোনো জিনিয়াস মানুষ না, আমি জানি আমার পুরোপুরি হার্ড ওয়ার্ক দিয়ে আমার চাইতে হবে। যে আমার ইনবর্ন ট্যালেন্ট আছে এরকম কিছু নাই। তো এ কারণে তো তাওহিদুর ভাই, থ্যাংক ইউ। আপনার না থাকলে আমি আসলে পসিবল ছিল না আমার ওইরকম টাইপের ভিডিও মানে এই পর্যায়ে আসা। তাকে দেখি আসলে আমার সেই থ্রেটেনিংটা মনে হয়েছে। আর এই মোটিভেশনটা আমার এখনো আছে। যদি এখনো কি এরকম জাদু নিয়ে আসে, আমার প্রাইভেটলি দেখাইতে হবে না। যদি এরকম কোনো ইউটিউবার আসে, আমি অবভিয়াসলি চাবো তাকে যাতে আমি সারপাস করতে পারি। এটা আমার ইচ্ছা। বুঝতে পারছি। সো তোমার কাছে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিজের কন্টেন্টটা নিয়ে খুব ইম্পর্টেন্ট। আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। সে কি এখন ইউটিউব চ্যানেল খুলছে টুলছে? না, কেন খুলে নাই আমি জানি না। ডিএম করছে, বলে যে ভাই ম্যানেজ করতে পারতেছি না। অনেক আগে, কিন্তু এটা কিন্তু ৬-৭ মাস আগে তার ভার্সিটি অ্যাডমিশন শেষ। তো আমার কাছে তোমাদের সাথে আমার ফার্স্ট যে পডকাস্ট ছিল, যেখানে তোমার টিজে ছিল, ফেরদৌস ভাই ছিল, ওখানে কিন্তু আমি একদম বলছিলাম যে এমন একজন অ্যানিমে ইউটিউবার কিন্তু আসবে, যার আমাদের প্রিপেয়ার থাকতে হবে। যেটা আমারও একদিক থেকে মোটিভেশন, এই দিকে তোমার সাথে মিলে গেল। তখন কিন্তু আমি বলছিলাম যে এরকম আসবে যে আমাদের সবাইকে সারপাস করে দিবে। তো আমি এই জন্য আপ টু ডেট থাকার চেষ্টা করি। আমার প্রবলেমটা হয়েছে কি জানো, যে আমি প্রথমে শুরু করছিলাম তোমার উইদাউট ফেস। তো আমার উইদাউট ফেসে যতটুকু ইমপ্রুভ করা পসিবল আমি করে ফেলছি। তারপরে আমার আসছে ফেস পিরিয়ড, যেখানে আমাকে ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাতে হচ্ছে। সো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং। সমস্যা নেই, এটা আস্তে আস্তে ইমপ্রুভ করে ফেলবো। যাই হোক, অনেকক্ষণ সময় তোমার সাথে কথা বললাম, যদিও আমরা অ্যানিমে কমিউনিটির বাইরে অনেক দূরে চলে গেছিলাম, বাট ইট ওয়াজ এ গ্রেট পডকাস্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর আমার কাছে মনে হয় যে আমরা এরকম ভাই ফিউচারে আরো অনেক কথাবার্তা বলবো। আমরা ওয়ান পিস নিয়ে কথা বলার সুযোগ পাইলাম না, তো আমরা হ্যাঁ ওয়ান পিস নিয়ে কথা বলবো। সো তাহলে আজকের পডকাস্ট এই পর্যন্তই থাক। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পডকাস্ট আমার চ্যানেলের উইথ, মানে যে কারোর সাথে আর কি ফার্স্ট পডকাস্ট। এটা আমার একটা সবসময় থাকবে যে আকানো আমার ফার্স্ট গেস্ট, আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট গেস্ট। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর বিং গ্র্যাজুয়েট ওটাকুস ফার্স্ট গেস্ট। ঠিক আছে, আর আজকে আসলে তোমরা কি করছো আই ডোন্ট নো, বাট আমি পার্সোনালি ওর সাথে কথা বলে অনেক মজা পাই, আজকেও পাইছি, ফিউচারেও কথা হবে। তোমরা যদি আবারও চাও যে আকানোর সাথে আমরা কোনো কিছু নিয়ে কথা বলি, ডিবেট করি, এই থিওরি এক্সপ্লেন করি, তাহলে সেটা কমেন্ট বক্স জানাতে পারো। আর আকানোর ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো তোমরা সেখানে গিয়ে ওর কন্টেন্ট দেখতে পারো, খুবই কোয়ালিটি কন্টেন্ট বানায়, তোমরা একটু সাপোর্ট করো, ইউ উইল লাভ ইট আই থিঙ্ক। সো থ্যাংক ইউ আকানো, সি ইউ ইন নেক্সট পডকাস্ট। ওয়েট ভাই, আপনার পডকাস্টের নামটা কি হবে? এটা এখনো ঠিক করিনি আমি। ওকে, সমস্যা নাই। এটা টাইটেল কি দিব?